আচ্ছা, তাহলে ডিসিশন আমরা যখন এবিজিটা যখন করব, আমরা গতদিন আলাপ করেছিলাম যেটা, আগেরগুলোতে আলাপ করার দরকার নাই। এবিজিটা যখন নিব, আমাদের মেইন প্রবলেম হচ্ছে যেটা আমরা স্যাম্পলটা যখন কালেকশন করব কিভাবে করব, যেটা জানি যে ফ্রম দি আর্টেরিয়াল। আর্টেরিয়াল থেকে করার সময় গতদিন বলেছিলাম যে করার মধ্যে এইটা যদি আমি যদি আইসে যদি না নেই, তাহলে উইদিন 15 মিনিটস এর মধ্যে আমাদেরকে এটা করে ফেলতে হবে। যদি আইসে নেই, তাহলে 30 মিনিটস থেকে 1 আওয়ার পর্যন্ত এটা অপেক্ষা করা যেতে পারে। যদি লিউকেমিয়ার পেশেন্ট হয়, তখন যদি আইসে থাকে, আইসে থাকলেও এটা সাথে সাথে করে ফেলতে হয়। কেননা যে ওই যে সেল কাউন্ট গুলো থাকে, সেটা আসলে অক্সিজেন কনজাম্পশনটা করে ফেলে, রিপোর্টটা সম্পূর্ণ উল্টোপাল্টা আসে। ওকে। আর একটা ছিল যে আমাদের যখন ফেব্রাইল পেশেন্ট যখন থাকে, তাদের যখন আমরা এবিজি করতে যাই, যেহেতু ওইটার সময় ফেব্রাইল পেশেন্ট গুলো টেম্পারেচার গুলো যখন হয়, জ্বর বাড়া কমার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন প্লাস পিএস এর সম্পূর্ণ একটা চেঞ্জ আসে। এই জিনিসগুলো কিছু থাকে, যে এই চেঞ্জগুলো আমাদের মানে জাস্ট জানার জন্য যখন আমি ইন্টারভিউ করবো, কিন্তু পরীক্ষা পাস করার জন্য এগুলোর কোনো দরকার নেই, কারণ আমাদের আজকে ক্লাস হচ্ছে পরীক্ষা পাসের জন্য। আমরা কয়টা জিনিস যখন এবিজি দেখবো, জাস্ট আমি খালি বলে যাচ্ছি, দু একজন যেহেতু নতুন, আমরা দেখে যাব পিএইচটা কতদিন ডিটেলস ছিল। পিএউটা মানে আমরা যেটা দেখবো কি, একটা দেখবো যে অ্যালভিউলার যেটা দেখবো কার্বন ডাইঅক্সাইড কতটুকু আসছে, এইটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের সাথে কতটুকু লাগানো থাকে সেটা বোঝা যায়। বা একবার তো আমরা দেখি বেজ এক্সেস অথবা বেজ ডেফিসিটটা হচ্ছে, এটা একটা আরেকটা মার্কার, যেটা সার্কিট মার্কারটা কিসের জন্য, মানে অ্যাসিডোসিস অ্যালকালোসিস জন্য আমরা -2 অথবা +2 দিয়ে আমরা একটা বুঝে নেই। অক্সিজেন স্যাচুরেশন তো আমরা এই যেটা দেখি পালস অক্সিমিটার দিয়ে আমরা অক্সিজেন স্যাচুরেশনটা একটা ধারণা পেতে পারি, কিন্তু এটা আসলে ওইভাবে রিফ্লেক্ট করে না। এটা অলরেডি বলে ফেলেছি যে এটা আমার একটা চেঞ্জ গুলো আমার হয়, এই জিনিসটা মাথায় রাখা দরকার। আর এই যে কোনো এবিজি করার আগে রুগী যেন অ্যাটলিস্ট যেন আমাদের যে 30 মিনিট যখন রেস্টে থাকে, রেস্টে যদি না থাকে, তাহলে আমাদের রিপোর্টগুলো ঠিক মতো আসবে না আমার। এই জিনিসগুলো আমাদেরকে, এবং যখন এটা করবো, তখন যদি এয়ার বেবল থাকে, বাতাস থাকলে এটা এবিজিটাকে রিপোর্টটা উল্টো পাল্টা হয়ে যাবে। এই জন্য যে নর্মাল যে আমরা এয়ার বলি, সেখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড খুব পরিমাণে কম থাকে। ভাইরাস আমাদের ব্লাডে, ভেনাস ব্লাডে বা আর্টেরিয়াল ব্লাডে যদি ধরি, সেখানে চেঞ্জটা তো অবশ্যই একটু এটা থেকে বেশি থাকে। আচ্ছা, এইটা আমাদের স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, সরি স্যার। স্যার স্লাইডটা বোধহয় স্যার আসতেছে না, ওই যেটা আর কি দেখতে চাচ্ছে স্যার, যে স্লাইডটাতে এখন আসছে। স্যার এখনো স্যার যে প্রথম স্লাইডটার ব্যাকগ্রাউন্ড হিসেবে স্যার যে স্লাইড শো হিসেবে দিলে স্যার আসবে স্যার, নিচে হয়তো দেওয়া আছে, আমার স্লাইড শো দেওয়া আছে স্যার। যেটা ওই যে হিসেবে দেখাচ্ছে ডান পাশে আর কি বড় একটা স্লাইড দেখাচ্ছে, আর বাম পাশে স্যার যে কোনায় স্লাইড গুলো এইবার কি দেখা যায়, এবার কি বোঝা যায়, এবার দেখো তো। জি স্যার। স্যার যে ডানের নিচে একটা যে স্যার পয়েন্ট, ওখানে একটু ক্লিক করলে স্যার যে হ্যাঁ কাপে গেছিলাম, কাপে গেলেই তখন আর দেখা যায় না, কোন একটা ঝামেলা হচ্ছে, গতদিন এই ঝামেলাটা হচ্ছে। জি স্যার, তাহলে এখন স্যার এখন আসছে স্যার, এই যে আমি এভাবে আগাই। জি স্যার, কোন একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা হলো, তাহলে এটা যদি দেখি আমরা, তাহলে এটা তো অলরেডি বলে ফেলছি, এটা দরকার নেই আমাদের। আমাদের আর্টেরিয়াল আর ভেনাসের মধ্যে একটু খেয়াল করব, যে এই যে টার্মগুলো একটু দেখে রাখি, যেহেতু রিপিটেশন বারবার বলার দরকার নাই এগুলো, যে আর্টেরিয়ালে একটু চেঞ্জ গুলো একটু থাকে, একটু মাথা রাখা দরকার। এই জন্য দরকার, আমরা যখন ওয়ার্ডে যখন করতে দেই, প্রায় দেখা যায় যে ভুল করে সিস্টাররা ভেনাস ব্লাডটা নিয়ে নেয়, তখন রিপোর্টটা সম্পূর্ণ উল্টোপাল্টা হয়। যদি এই জিনিসগুলো দেখি, যদি রুগী সেটেল অবস্থায় থাকে, আমার অক্সিজেন যদি থাকে, দেখি যে মোর দ্যান 70 বা লেস দ্যান 70 অথবা 60-50 যদি চলে আসে, রুগীর কোনো অক্সিজেন ডিস্ট্রেস নাই, সাইনোসিস নাই, কোনো কিছু নাই, তখন আমরা ধরে নিতে পারি এটা দিস ইজ ফ্রম ভেনাস ব্লাড। তাহলে এইগুলো একটু জাস্ট আমাদের একটা গ্লান্স আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এই স্লাইডটা একটু মনে রাখলে সহজ হয়ে যায়, যে যেহেতু আমাদের দরকার নেই, কারণ আমরা তো করবোই আর্টেরিয়াল মানে আর্টেরিয়াল, কিন্তু পেরিফেরাল বা ভেনাস, সেন্ট্রাল ভেনাস হলে এই চেঞ্জগুলো একটু আসে। এখন আসো আমরা এখান থেকে, আমাদের দরকার হবে এখান থেকে হচ্ছে আমাদের আসল জিনিসটা শুরু হয়ে যায়। সাপ্লিমেন্টাল অক্সিজেন যখন আমরা দেই, অক্সিজেন যখন নেজাল ক্যানুলা দিই বা পালস অক্সিমিটার দিই বা যাই দিই না কেন, আমরা যেভাবে দিই না কেন, হাই ফ্লো যাই দিই না কেন, আমরা বলি যে 1 লিটার সাথে সাথে বাড়বে কতটুকু, 0.04 বাড়বে। তখন যখন বিভিন্ন রকম ডেটা যখন দেওয়া হয়, তখন এই জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট, যে লেখে রাখা হয় যে FiO2 কত। FiO2 দিয়ে আমরা তখন বুঝতে পারি, এখানে তো অল্প কটা ডাটা শেয়ার করা আছে। তো কেন, কারণ আমি একটা রুগী হচ্ছে হাই ফ্লো অক্সিজেনে আছে, অক্সিজেন অনেক বেশি মাত্রায় দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্লাডে আমার অক্সিজেন কম। তার মানে কি, তার মানে অক্সিজেন দিচ্ছে, অক্সিজেনটা কাজে লাগছে না। অথবা তার মানে এই জিনিসগুলো তখন এই যে ডাটাগুলো ইন্টারপ্রেট করতে গেলে, তখন আমার বিভিন্ন ডিজিজ কেন হচ্ছে, কি হচ্ছে, এগুলো দিয়ে আমরা অনেক সময় কোশ্চেন করি পরীক্ষার। এই ডেটা, এই চাইল্ড মানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। FiO2 যদি আমি বলি নর্মাল হচ্ছে, আমরা জানি কতটুকু, নর্মাল হচ্ছে 0.2, কারণ 20% হচ্ছে অক্সিজেন আর বাকিটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। তাহলে 20-র সাথে যদি আমি 1 লিটার যোগ করি, তাহলে 0.04 করে বাড়বে, তাহলে এইভাবে যোগ হয়ে যাবে। এখন আসো
অ্যালভিউলার যে আমরা যখন বলি, যখন অক্সিজেনের কথা যেটা বলি, আর্টেরিয়াল যে অক্সিজেন, যে সেই অক্সিজেনটা যখন হচ্ছে, এটার একটা সূত্রটা হচ্ছে আমরা বলি যে 40 50 60 70 80 90। যখন এটা 40 যখন দেখাবে তখন ব্লাডের স্যাচুরেশন হচ্ছে 70। যখন আমাদের 60 যখন হয়ে যাবে তখন এটা হচ্ছে যে 90। তার মানে আমরা দেখিয়েছিলাম যে PO2 যদি 70 এর উপরে থাকে তাহলে এটা নরমাল। তার মানে স্যাচুরেশন তো আমার এই বিষয়ে দরকার, 70 হয়ে গেলে এটা প্রায় 97 98% আমার এটা হয়ে যায়। দিস ইজ হচ্ছে আমার মোর দ্যান এনাফ। এইটা আমাদের অক্সিজেনের মধ্যে এই জিনিসগুলো কেন আমাদের জানতে হয়, এইটা রিফ্লেক্ট করে যেটা অলরেডি বলে ফেলা, এটা হচ্ছে ডিজলভ ইন দি প্লাজমা। তার মানে আমার এখান থেকে যে অ্যালভিওলার অক্সিজেন যেটা প্লাজমার সাথে যেটা ডিজলভ, যেটা আমরা আর্টারিতে পাবো, সেইটা শুধুমাত্র রিফ্লেক্ট করে PO2 টা। আর SiO2 হচ্ছে কি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের সাথে যতটুকু লাগানো থাকবে সেইটাকে রিফ্লেক্ট করবে। এটা আচ্ছা, আমি গত দিনের স্লাইডের মধ্যে ছিল, আজকে আমি সব তুলে দিছি কারণ এটা তার জটিলতা বাড়ে। ক্যালকুলেটেড আমাদের যদি বলে অক্সিজেন, সেটা হচ্ছে ক্যালকুলেটেড হচ্ছে এই দুটা টোটালটাকে রিফ্লেক্ট করে, সেটা হচ্ছে ক্যালকুলেটেড। দরকার নেই আমাদের মেডিসিন, এটার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এটা আইসিইউতে যারা কাজ করে তাদের জন্য দরকার, আমাদের এগুলো দরকার নাই। আমি আজকে স্লাইড ডেটার মধ্যে ছিল কিছু, বাদ দিয়ে দিয়েছি এগুলো সব আজকে। আচ্ছা, তাহলে আমরা যখন একটা ডায়াগনোসিস করতে যাবো এসিড বেস ব্যালেন্স, এটাকে আমরা বলি 6 স্টেপ অ্যাপ্রোচ বলি আমরা। তাহলে প্রথম আমরা দেখার চেষ্টা করব যে এটা কি কনসিস্টেন্ট কিনা। তার মানে এটার জন্য হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন দরকার নাই, এটাও বাদ। আমরা চলে যাব, আমাদের লাগবে ইন্টারনাল মেডিসিন বা এলআইডি যারা অসপি দিতে যাব তাদের জন্য আমাদের এই স্টেপ 2 থেকে লাগবে আমাদের। তার মানে এখন যখন একটা এবিজি আমরা পাবো, যখন প্রথমেই দেখার চেষ্টা করব দিস ইজ অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস। তাহলে 7.35 এর নিচে যখন থাকবে দিস ইজ অ্যাসিডোসিস, যখন উপরে চলে যাবে তখন হচ্ছে আমার অ্যালকালোসিস। এই অ্যাসিডোসিস অ্যালকালোসিস নেক্সট কোশ্চেনটি চলে আসবে, দিস ইজ রেসপিরেটরি অর দিস ইজ মেটাবলিক। যদি এটা রেসপিরেটরি হয়ে থাকে তাহলে আমরা কি দেখবো এরপরে, কারণ রেসপিরেটরির মেইন কনসার্ন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন অর কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট। যদি কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যায় তাহলে হবে আমার কি, কার্বন ডাইঅক্সাইড থেকে আসে বাইকার্বনেট, তার মানে বাইকার্বনেটটা কমে যাবে, কমে যাওয়ার জন্য এটা যেটা কি হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যদি কার্বন ডাইঅক্সাইডটা রিটেনশন হয় সেখান থেকে বাইকার্বনেটের পরিমাণটা বাড়বে, বাড়ার জন্য যে চেঞ্জটা হবে সেটা হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, আর যদি মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি অ্যাড অন অর লস, যদি অ্যাসিড অ্যাড হয় তাহলে হচ্ছে অ্যাসিডোসিস, যদি বাইকার্বনেট যদি লস হয় তাহলে হচ্ছে অ্যাসিডোসিস, আবার যদি বাইকার্বনেট অ্যাড হয় তাহলে অ্যালকালোসিস, আর যদি অ্যাসিডটা লস হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের অ্যালকালোসিস। তাহলে এই যে জিনিসগুলো হয় তাহলে সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে আমরা মেইন টার্গেট থাকবে কি বাইকার্বনেট, এবং সেখানে হচ্ছে বাইকার্বনেট যদি কমে যায় এবং আমার যদি মনে করি যে আমাদের এই যে পিএস যদি কমে যায় তাহলে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, যদি বাইকার্বনেটটা বাড়ে সাথে যদি পিএসও বাড়ে তাহলে আমরা বলতে পারি মেটাবলিক অ্যালকালোসিস, আমি বলতে পারি। তাহলে এই জিনিসগুলো হয়ে গেল। তার মানে এই জিনিসটাতে এই চারটার মধ্যে একটু সহজ করে দেখানো আসছে যে বাড়লে কোনটা, এটা আমরা সবাই জানি, এটা আমাদের দরকার নেই, এটা আমরা গতদিন আলাপ করেছি, আমাদের দরকার নাই। আমাদের শুধু এইটা মনে রাখা দরকার আর একটু, যে রেসপিরেটরি কম্পেনসেশনটা কতক্ষণ মধ্যে সরে যায়। আমরা যখনই একটা অ্যাসিড বা বেস যখন মানে অ্যাসিডোসিস বা অথবা অ্যালকালোসিস যখন হয় তখন প্রথম হচ্ছে বডির বাফার সিস্টেমটা কাজ করবে। তাহলে বডির বাফার সিস্টেমটা আমরা আলাপ করেছিলাম কি ছিল, একটা ছিল ফসফেট বাফার, আমাদের ছিল বাইকার্বনেট বাফার, আমাদের ছিল অ্যামোনিয়া বাফার ছিল, আমাদের ছিল আমাদের বলি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসেন্ট সেই বাফার ছিল, তার মানে প্রোটিন বাফার, বিভিন্ন ধরনের বাফার সিস্টেম আছে। সেগুলো যখন আসে এগুলো খুবই দুর্বল। তার মানে তারপরে চলে আসে কি রেসপিরেটরি সিস্টেম, সেটা শুরু হয়ে যায় 30 মিনিটের মধ্যে, এটা কমপ্লিট হয়ে যায় উইদিন 1 আওয়ার মধ্যে। সে যতটুকু পারবে সে একদিনের মধ্যে সে কমপ্লিট করার চেষ্টা করে। আর রেনাল কম্পেনসেশন সেটা করতে 3 থেকে 5 দিন লাগে, এবং এইটা হচ্ছে মেইন কম্পেনসেশন, সেটা হচ্ছে রেনাল, কারণ রেসপিরেটরি দিয়ে ফুল কম্পেনসেশন হয় না। আমাদের এইটা মনে রাখতে হবে, গতদিন বলেছিলাম, খুব যেহেতু তাড়াতাড়ি ছিল আমি আবার রিপিট করি, এইখান থেকে একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন পরীক্ষার সময় ক্যালকুলেশন দিই এখান থেকে আমাদের এফসিএস বলি বা এমডি বলি, এইখান থেকে ক্যালকুলেশন গুলো আমাদের শুরু হয়ে যায় যে কতটুকু। কারণ এইটা যদি না বুঝি তাহলে আমরা মিক্সড কিনা আমি বুঝবো না, কম্পেনসেশন আমি কিনা বুঝবো না। তারপরে আমাদের কোশ্চেন থাকে কম্পেনসেশন উইদাউট কম্পেনসেশন, কম্পেনসেশন হলে কতটুকু কম্পেনসেশন, এক্সপেক্টেড কত, তোমার এখানে আছে কত। তার মানে এই কোশ্চেনগুলো যদি বুঝতে যাই তাহলে আমার এটা মনে রাখতে হবে। তাহলে আমার কি কি ছিল, কার্বন ডাইঅক্সাইডটা যদি রেসপিরেটরি মানে আমাদের কথা ছিল কি অ্যাড অন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা যদি আমার যোগ হয় তাহলে কি হচ্ছে প্রতি 10, আমার থাকার কথা ছিল 45, তাহলে 45 এর উপর যদি আমি এখানে 60 পাই তাহলে হচ্ছে মানে 15 বেশি। তো আমি যদি গড়ে যদি 40ও ধরি তাহলে 20 বেশি সহজের জন্য, তাহলে পিএস চেঞ্জ হবে কতটুকু 0.16, তাহলে 0.166 হচ্ছে কমে যাওয়ার কথা। কিন্তু আমরা সাথে আমরা কি কারেকশনটা কতটুকু হবে প্রতি 10 এর জন্য, দ্যাট মিন্স যদি 60 থাকে তাহলে কি হবে বাইকার্বনেট 2 বাড়বে। তাহলে আমরা যদি বলি
যে 22 থেকে 26 অথবা যদি 24 থেকে 28 যদি ধরি আর অ্যাসিড মানে আমাদের ভেনাস অথবা আর্টেরিয়াল ব্লাডে, তাহলে কি হবে, তাহলে 2 বাড়ার কথা। তাহলে 2 যদি বাড়ে তাহলে সেটাতে আমরা করব। তাহলে এই যে লিমিটটা কতটুকু সে কারেকশন করতে পারবে, এটা 30 এর উপরে কখনই যাবে না। যদি 30 এর উপরে যায় তখন ধরে নিতে হবে যে এটা অন্য কিছু আমার সাথে যোগ করা আছে, কারণ এর যে এই রেসপিরেটরি যে অ্যাসিডোসিস যে কারেকশন তার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আমার 30। এই 30 এর উপরে তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। নেক্সট হচ্ছে আমাদের যে আমরা যদি বলি ক্রনিক, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসে কি হবে, আমাদের হচ্ছে প্রতি 10 বাড়ার জন্য আমাদের পিএস এর যে কম্পেনসেশন বাড়বে কমবে সেটা কতটুকু এক্সপেক্ট হচ্ছে 0.03। তাহলে আমরা একুটে ছিল 0.08 রেসপিরেটরি অ্যাসিডোসিস, এন্ড একুট যদি আমরা বলি যদি রেসপিরেটরি অ্যালকালোসিস তাতে হচ্ছে 0.08। আমাদের ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস ছিল 0.03 এখানে, আবার 10-এর সাথে সাথে, এবং ওখানে যদি আমি মনে করি যে রেসপিরেটরি অ্যালকালোসিস সেখানে হচ্ছে 0.03। মনে রাখার জন্য সহজ উপায় চেঞ্জটা, কিন্তু বাইকার্বনেটে যে চেঞ্জ হবে কতটুকু চেঞ্জ হবে 3.5। তার মানে আমার যদি 40-এর জায়গায় যদি এখানে 60 হয় তাহলে এখানে বাইকার্বনেট বাড়বে কত, আমার বাড়বে 7 বাড়বে। তাহলে যদি আমি 28 যদি যোগ ধরি তাহলে 28-এর সাথে 7 যদি যোগ করি তাহলে হবে 35। তাহলে 35 সবার হবে 60। এটা হচ্ছে এক্সপেক্টেড। যদি 35 না হয় আমি যদি 30 পাই তাহলে এটা পার্শিয়াল। যদি না পেয়ে যদি 28 পাই তাহলে হচ্ছে আমার কম্পেনসেশন হয় নাই। অথবা সাথে যদি মেটাবলিক কিছু থাকে তাইলেও এরকম হতে পারে বাইকার্বনেট, কারণ আমার কম্পেনসেশন হচ্ছে কিন্তু সাথে একটা যদি আমার মনে করি যে মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তাহলে রেসপিরেটরি কম্পেনসেশন রেসপিরেটরি অ্যাসিডোসিস, কারণ আমরা এটা কোশ্চেন করতেই পারি যে একটা রোগী সিওপিডি রোগী তার মাঝে মাঝে তার অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট বা খুব রেসপিরেটরি ট্র্যাক্টে একটা ইনফেকশন হয়ে গেল, রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হওয়ার জন্য তার হলো কি আমাদের টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর। তারপর রেসপিরেটরি ফেইলিওর হয়ে যাওয়ার জন্য কি হলো, তার কার্বন ডাইঅক্সাইডটা রিটেনশন হওয়া শুরু করলো। যখনই কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে এটার জন্য অনেকদিন ধরে আসছে একুট অন ক্রনিক, তাহলে একুটের জন্য হলে হবে আগেরটা, ক্রনিক হলে হবে আমার এইটা। তাহলে হইলো কার্বন ডাইঅক্সাইডটা কি বাইকার্বনেটটা বাড়বে। এখন যখনই আমার রেসপিরেটরি ইনফেকশন হবে দেয়ার ইজ এভরি চান্স অফ ল্যাকটিক অ্যাসিডোসিস, কারণ দেয়ার ইজ হাইপোক্সিয়া এবং ল্যাকটিক অ্যাসিডোসিস আমার হতেই পারে। অথবা আমার যদি মনে করেন মাল্টি অর্গান ফেলিওর হয় ইনফেকশন থেকে তাইলেও আমার রেনাল ফেলিওর আমার হতে পারে। তাহলে যদি আমার এটা দিয়ে যদি হয় তাহলে অ্যাসিডোসিস, সেক্ষেত্রে যদি আমি পাই তাহলে এক্ষেত্রে আমি তখন সন্দেহ করব যে এটা যদি আমার আসে আমার 60 কার্বন ডাইঅক্সাইড কিন্তু হওয়ার কথা ছিল আমার 35, আমি যদি পাই 28 তখন আমার কারণ হচ্ছে একটা হচ্ছে কম্পেনসেশন হয় নাই, অথবা দেয়ার ইজ এ অ্যাসিডোসিস। কি অ্যাসিডোসিস, সাথে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে কম্পেনসেশন এইটা দিয়ে আমি হিসাব করব। তখন আমি কার কাছে চলে যাব, পিএস এর কাছে চলে যাব। যদি দেখি যে পিএস নরমালের মধ্যে তখন আমি চিন্তা করব যে আর যদি রেসপিরেটরি অ্যালকালোসিস যদি থাকে বা অ্যাসিডোসিস যদি থাকে তাহলে পিএস এর ডেফিনেটলি পিএস এর চেষ্টা থাকবে। আর যখনই দুই মেরুর থাকবে তখন পিএসটা দেখা যাবে যে নরমালের কাছাকাছি একটা লেভেলে গিয়ে থাকবে। তার মানে রেসপিরেটরি অ্যাসিড অ্যালকালোসিস যখন আমি কম্বাইন দেখতে যাব পিএসটা হচ্ছে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং, পিএস এর দিকে আমাকে তাকাতে হবে। আর এক্ষেত্রে যদি লিমিট বলি লিমিট হচ্ছে 45 মিলিকোভ্যালেন্ট পার লিটার, এর নিচে আমার এটা নামবে না আমার এটা। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমাদের হচ্ছে রেকর্ড রেসপিরেটরি অ্যালকালোসিস আমরা অলরেডি বলে ফেলেছি, কারেকশন হচ্ছে সেম। আর এইবার হচ্ছে আগেরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে বাড়বে, তাই না? আমরা শুরুতেই বলেছিলাম অ্যাসিডোসিস অ্যালকালোসিস জন্য মেইন হচ্ছে কালপ্রিট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন অর কার্বন ডাইঅক্সাইড লস। তার মানে এখানে হচ্ছে হাইপার ভেন্টিলেশন জন্য কার্বন ডাইঅক্সাইড লস যদি হয় প্রতি 10-এর জন্য লসের জন্য আমার বাইকার্বনেট কমবে হচ্ছে 2। এই যে লিমিটটা এই লিমিটটা হচ্ছে আমার 17 থেকে 18। যদি এটা ক্রনিক হয়ে যায় তখন এটা হবে 5 থেকে 7। কোনো বইতে বলে 5, কোনো বইতে বলে 7। তাহলে 5 থেকে 7 যদি থাকে তাহলে তার জন্য হচ্ছে এইটা, এবং তার জন্য লিমিট নামতে পারবে ম্যাক্সিমাম হচ্ছে 12 থেকে 14। আমরা এগুলো মুখস্থ করে রাখতে হবে এই জিনিসগুলো। আমরা এখন আবার রিপিট করছি কেন, কারণ ডাটা অ্যানালাইসিস করতে গেলে আমার এটা কাজে লাগে। নেক্সট হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। আমি কম্পেনসেশনটা করব কিভাবে, সাধারণত আমরা পরীক্ষার সময় যখন দেই ফর্মুলাটা দিই সাধারণত উইন্টার্সটা দিয়ে আমরা এক্সপেক্ট করি উইন্টার্স। আর আমি যখন পার্সোনালি যদি কোশ্চেন করি আমি দুটোই দিয়ে দিই, যেহেতু অ্যান্সার কিতে যেভাবে থাকবে টিচাররা সেভাবে দেখবে। কিন্তু উইন্টার্সটা হচ্ছে সব টিচাররা ফলো করে পছন্দ করে, তার মানে উইন্টার্সটাই ভালো। এখানে 4টা ফর্মুলা দেওয়া আছে। তাহলে উইন্টার্সটা কি, যদি আমার কি, কারণ এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড, কারণ এখানে ছিল আমাদের বলা ছিল যে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস মেইন হচ্ছে অ্যাসিড লস অথবা অ্যাসিড অ্যাড অথবা বাইকার্বনেট লস অথবা বাইকার্বনেট অ্যাড। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে হচ্ছে কম্পেনসেটেড। তাহলে এক্সপেক্ট মানে হচ্ছে কম্পেনসেটেড, কত হওয়া উচিত। তার মানে এইটা হচ্ছে যে বাইকার্বনেট যদি থাকে কথা আমার 18, তাহলে এখানে হয়তো 18 আর এখানে তাহলে হচ্ছে আমার অর্ধেক না 9। তাহলে 18 আর 9 হচ্ছে কত আমার, 18 আর 9 হচ্ছে আমার 27 আর যোগ 8 হচ্ছে আমার 35। তাহলে এক্সপেক্টেড যদি কারেকশন হয়ে যায় দিস শুড বি 35। এখন যদি আমি ধরি 18
এখানে যদি আমরা এইভাবে বের করতে পারি 18 যোগ 15 কত 33, তাহলে এখানে ছিল 35 প্লাস মাইনাস 2, তার মানে এখানে ছিল 33 টু 37, এখানে চলে আসছে আমার 33, তার মানে মোটামুটি একটা কাছের ফর্মুলা। আচ্ছা এখন আরেকটা সহজ উপায় আছে কম্পেনসেশনে, যদি যেটা পিএস যেটা থাকবে, পিএস এর যে লাস্ট যে ডেসিমেল যেটা থাকবে যেমন 0.28, এই 0.28টা হচ্ছে আমার এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড, এইটা তিনটা। আর 4 নম্বরটা আছে যেহেতু বইতে আছে আমি দিয়ে রাখছি, এটা দেখারই দরকার নাই, এতগুলো মনে রাখলে মাথা খারাপ হয়ে যায়, বাদ এটা দেখারই দরকার নেই, যে আছে বইতে জাস্ট খালি একটা দিয়ে রাখলাম আমি। এখন হচ্ছে এই লাইনটা আমার দরকার যে কতটুকু কারেকশন হবে, লিমিট হচ্ছে 10 মিলিমিটার মার্কারি, তাহলে এটা একটু মনে রাখতে হবে। এটার বেশি যদি হয় তখনই বুঝতে হবে যে কোন একটা অন্য কোনো ঝামেলা যোগ হয়ে গেছে আমার, তার মানে রেসপিরেটরি কিছু একটা আমার আসছে, তার মানে কম্পেনসেশন ইজ নেভার কমপ্লিট, কারণ রেসপিরেটরি কম্পেনসেশনটাকে কমপ্লিট করতে পারে না, শুরুতেই বলেছিলাম মেটাবলিক কম্পেনসেশনটা পারে। ইফ পিএস ইজ নরমাল দেয়ার ইজ প্রবাবলি সুপারইম্পোজ সেকেন্ড অ্যাসিড বেস ডিস্টারবেন্স, আমাদের একটা মাথায় রাখতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে আমার মেটাবলিক অ্যালকালোসিস, তাহলে এইটার জন্য আমাদের এই ফর্মুলাটা, এই তিনটা ফর্মুলা যে কোটাই চলে এখানে, তো এইটা হচ্ছে আমার PCO2 কত 0.7 ইন্টু বাইকার্বনেট এত, তার মানে আমরা যদি মনে করি যে এইটা হচ্ছে আমার কথা কথা এখানে হচ্ছে আমার অ্যালকালোসিস আমার এখানে হয়ে আছে 30, তাহলে 3 সাথে 21 মানে 2, আমার এখানে কার্বন ডাইঅক্সাইডটা কত হবে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে আমার যে আমার 3 সাথে 21 যদি হয় সরি 30, তার মানে 21, 21 আর 21 হচ্ছে 42, তাহলে 42। আবার যদি ধরি আমার যদি এখানে যদি 30 ধরি, 30 হচ্ছে আর হচ্ছে 15 মানে 45, মোটামুটি কাছাকাছি। আবার এইটা যদি ধরি তাহলে বাইকার্বনেট সাথে 40 সাথে যোগ করে, তার এক্ষেত্রে লিমিট হচ্ছে কতটুকু 55। আমরা এগুলো আসলে বোঝার কিছু নাই, এই জায়গাগুলো হচ্ছে পুরোটা মুখস্থ করার জিনিস। তাহলে এইরকম স্লাইড আগে একটা ছিল, এটা আমার দেখার দরকার নাই। গতদিন আমি বলেছিলাম যে এই ছবিটা সবাই তুলে রাখো, এইটা হচ্ছে আমাদের মনে রাখার জন্য সহজ উপায়, যে যার টেবিলের সাথে এটা লাগিয়ে রাখলে পাস করতে সুবিধা হবে। এটা হচ্ছে যা বলেছিলাম, এটা হচ্ছে জিস্ট হচ্ছে এটা, আমার এগুলো দরকার নাই, এগুলো সবাই জানি আমরা। আচ্ছা এটাকে আবার একটু রিপিট করি, যেমন আমাকে এইটা সবাই প্রশ্ন করে যে পরীক্ষার সময়, গতদিন আমাদের এক মডারেশন করছিলেন এক ফ্যাকাল্টি জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে কেন পটাশিয়ামটা আমি লিখবো না, কারণ এখনকার বইতে, কারণ আমাদের যদি আমরা সবাই অনেক সময় মোজাম্মেল স্যারের বইটা ফলো করি, মোজাম্মেল স্যারের বইটাতে সেই বলছিল যে পটাশিয়াম দিয়ে লেখা আছে, না এখনকার বইগুলোতে আসলে পটাশিয়ামটা যেহেতু ব্যবহার খুব একটা করতে চায় না, আমরা সেজন্য পরীক্ষার সময় যখন ক্যালকুলেশন করি এইটাই পছন্দ করি, কিন্তু পটাশিয়ামটা দিয়েও আমরা লিখে রাখি, যেহেতু আমাদের বইতে তো আছে, আমারই স্যারের লেখা বই, যেহেতু আমারই স্যারের লেখা বই সেজন্য আমরা দিয়ে রাখি। কিন্তু আমরা চাই এইটা এখন যেহেতু এইটা হচ্ছে এখন সব জায়গায় পটাশিয়ামটাকে বাদ দিয়ে যায়, বাদ দিয়ে যাওয়ার জন্য এখন এইটাকে আমরা পছন্দ করি। তুমি যদি পটাশিয়ামটা ধরে লেখো তাহলেও কিছু যাবে আসবে না, কিন্তু ঝামেলা আসবে, পরে আমি দেখাচ্ছি কেন ঝামেলা আসবে। যখন তুমি ডেল্টা গ্যাপকে ক্যালকুলেট করবা তখন গিয়ে তোমার পটাশিয়ামটাকে ঝামেলা হয়ে যাবে, তখন ডেল্টা গ্যাপের সময় তুমি দেখবা যে পটাশিয়ামটাকে যদি তুমি রাখো তাহলে তুমি ডেল্টা গ্যাপটা বের করতে পারতেছো না। তাহলে ডেল্টা গ্যাপ যদি বের করতে পটাশিয়ামটাকে বাদ দিতে হয়, তাহলে অ্যানন গ্যাপের মধ্যে আমি পটাশিয়ামটাকে কেন ঢুকাবো, তাহলে সেটা হচ্ছে রেশনাল। তাহলে আমি পটাশিয়ামটাকে অ্যানন গ্যাপের মধ্যে আমি এটা নিব না, তাহলে আমি হচ্ছে সোডিয়াম মাইনাস হচ্ছে কতটুকু, ওকে নর্মাল অ্যানন গ্যাপ হতে পারে 10 থেকে 14 পর্যন্ত এইটা। এখন আসো আমি অ্যানন গ্যাপটা তো হয়ে গেল, এখন অ্যানন গ্যাপ যদি বেশি থাকে 17-18 থাকে, তখনই আমাকে দেখে নিতে হবে কি অসমোলার গ্যাপ। তাহলে অসমোলারিটি আমরা মাপতে পারি, অসমোলারিটি আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে 2 সোডিয়াম, তারপর হচ্ছে গ্লুকোজ ইনটু 0.15, আর হচ্ছে কতটুকু ব্লাড ইউরিয়া নাইট্রোজেন দিয়ে আমরা যদি বের করি এই ফর্মুলা বের করতে পারি। তাহলে অসমোলার গ্যাপটা আমরা দেখবো যেটা মেজার এবং হচ্ছে ক্যালকুলেটেড। যদি এই গ্যাপটা যদি থাকার কথা ছিল আমার শুড বি লেস দ্যান 10, যদি বাইরে থেকে কিছু অ্যাড অন হয়, তার মানে মিথানল পয়জনিং, ইথানল পয়জনিং, এটাও তো আইসোপ্রোনল একটা অ্যাসিড, সবই অ্যাসিড, তার মানে অ্যাসিডের যে পয়জনিং গুলো যদি বাইরে থেকে যদি অ্যাড অন হয় শুধু বডির মধ্যে একটা, সেটা হচ্ছে অ্যাসিডন, তাহলে এক্ষেত্রে আমার অসমোলার গ্যাপ হয়ে যাবে মোর দ্যান 15। আচ্ছা আমরা এগুলো দেখেছিলাম মনে রাখার জন্য, এগুলো সবাই জানি, যদি দুই একজন নতুন থাকো তার জন্য হচ্ছে এই চার্টগুলো দরকার নেই আমাদের, আমরা আলাপ করেছিলাম। এখানে আসো, এখান থেকে আমাদের লাগবে যেটা ফর্মুলা ক্যালকুলেশন শুরু হবে। যদি অ্যানন গ্যাপ থাকে তাহলে আমাকে কি করতে হবে, আইদার ডেল্টা রেশিও অথবা আমাকে ডেল্টা গ্যাপটা বের করতে হবে। তাহলে ডেল্টা রেশিও অথবা ডেল্টা গ্যাপ বের করতে হবে। তাহলে ডেল্টা রেশিও যদি করি আমি, অ্যানন গ্যাপ যদি হয় তাহলে আমি, কারণ হচ্ছে এই যে ডেল্টা রেশিওটা আমি বের করব, এই ডেল্টা রেশিওটা বের করার জন্য কিন্তু পটাশিয়ামটাকে ইউজ করা হয় না, কারণ আমার ওখানে কিন্তু নিচের যে অংশটা এই পটাশিয়ামটাকে বাদ দিয়ে করা হয়। তাহলে আমি যদি ওখানে ধরি এখানে ক্যালকুলেশন করতে রেশিও বের করতে গিয়ে আমার ঝামেলা হয়ে যাবে। তাহলে অ্যানন গ্যাপ মাইনাস যদি 12 হয় তখন এইটাই হচ্ছে আমার উপরে থাকবে, নিচেরটা হচ্ছে 24 মাইনাস বাইকার্বনেট। তাহলে আমরা বলবো ডেল্টা অ্যানন গ্যাপ এন্ড ডেল্টা বাইকার্বনেট গ্যাপ, এই দুটার যদি ভাগফলকে যদি আমি বলি তাহলে সেটাই হচ্ছে আমার ডেল্টা রেশিও। তাহলে এই জিনিসটা আমাকে দেখে নিতে হবে, ডেল্টা রেশিও শুড বি, যদি আমার যদি নর্মাল ইস্টে হতে থাকে, নর্মাল অ্যানন গ্যাপ যদি অ্যাসিডিসিস হয় তাহলে হবে লেস দেন
0.04, তাহলে 0.04 এর নিচে যদি হয় তাহলে হবে এটা। কেন এটা হবে? নর্মাল অ্যানন গ্যাপ মানে হচ্ছে ক্লোরাইড বাড়ানোর জন্য। তাহলে ক্লোরাইড যদি বাড়ে, বাইকার্বনেট কমে গেল, ক্লোরাইডটা বেড়ে গেল। ক্লোরাইডটা যদি বাড়লো, বাইকার্বনেটটা করলো, কারণ অ্যাসিডোসিস মানেই তো বাইকার্বনেট কমে যাবে। তাহলে ক্লোরাইডটা যদি বাড়ে, তাহলে আমার ওই যে যোগফলটা ছিল সোডিয়াম মাইনাস ক্লোরাইড মাইনাস বাইকার্বনেট, ক্লোরাইড বাড়লো, বাইকার্বনেট কমলো। তার মানে কি আমার এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ যেতে হচ্ছে না, আমি এখানে কোনো চেঞ্জ পাবো না। তাহলে এইটা হচ্ছে 0.4 এর নিচে থাকবে। ওকে, কারণ আমার কি নিচেরটা তো আমার বেশি আমার বেড়ে যাচ্ছে, কারণ উপরেরটা তো আমার অ্যানন গ্যাপটা কম, আর এখানে আমার কি হচ্ছে আমার এই জিনিসগুলো। তার মানে এই যে আমার নর্মাল অ্যানন গ্যাপ অ্যাসিডোসিসের জন্য এটা হচ্ছে ফর্মুলা। এখন আসো, যদি আমার যদি হাগমা এবং নাগমা বলি, মানে হাই অ্যানন গ্যাপ অ্যাসিডোসিস সাথে যদি নর্মাল অ্যানন গ্যাপ অ্যাসিডোসিস থাকে, তখন এই রেশিওটা থাকবে শুড বি 0.4 to 0.8। কিন্তু আমার যদি বলি রেনাল ফেলোর যখন থাকে সাথে অ্যাড হলে, সেটা একটু বাড়তে পারে। তার মানে আমার এটা একের নিচে থাকবে, অবশ্যই একের নিচে থাকবে, কিন্তু এটা 0.4 থেকে 0.8 পর্যন্ত সাধারণত ইউজুয়ালি থাকে। যদি আমার থাকে কি নর্মাল অ্যানন গ্যাপ অ্যাসিডিস সাথে যেমন কি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এটা হচ্ছে আমার সাথে যদি থাকলো, তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সাথে যদি আমার যদি মনে করি ডায়াবেটিক কিটোএসিডোসিস যোগ হয় বা কিছু হয়, তাহলে আমার একটা সিনিয়র আমার আসতেই পারে। তাহলে এটা আমার হবে হাগমা এবং নাগমার সিনিয়রটা আমার হয়ে যেতে পারে। যদি এটা 1 থেকে 2 এর মধ্যে যদি থাকে, যদি এই গ্যাপটা বেড়ে যায়, তখন কি হবে? তখন হচ্ছে আইদার হচ্ছে কি সাথে আমার কি হচ্ছে মেটাবলিক আমার যদি থাকে, মানে কি ওটা কিছু একটা যোগ হচ্ছে। তার মানে এইটা হচ্ছে শুধু যদি আমরা মনে করি যে আমার যদি এই যদি হাগমা যদি থাকে, তখন থাকবে আমার 1 থেকে 2, আর যদি 2 এর উপরে চলে যায় তখন হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। তার মানে আমার হাগমার সাথে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, সেটা থাকবে আমরা আশা করব। তার মানে 1 থেকে 2 এর মধ্যে যদি থাকে, তার মানে কি হচ্ছে এটা হচ্ছে আনকমপ্লিকেটেড হাগমা। তার মানে অ্যাভারেজ ভ্যালু থাকে 1.6, কিন্তু যদি ইউরিনারি কিটোন লস যদি কিটো অ্যাসিডোসিস থাকে, সেটা 1 এর কাছাকাছি থাকে, কম থাকে, আমাদের দরকার নেই, ভুলে গেলে চলবে। আমাদের সোজা কথা মনে রাখবো 1 থেকে 2 এর মধ্যে যদি থাকে, তাহলে এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমার অনলি হাগমা। যদি মোর দ্যান 2 থাকে, তাহলে কি তাহলে হচ্ছে আগে থেকে বাইকার্বনেটটা বেশি ছিল, অথবা এখনটা বাইকার্বনেটটা কোনো কারণে যোগ হলো। আগে থেকে বেশি ছিল মানে কি যদি রেসপিরেটরি অ্যালকালোসিস থাকে, আর সাথে যদি আমার অথবা যদি কোনো কারণে কম্পেনসেশন থাকে রেসপিরেটরি, তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডটা বাড়ার জন্য বাড়তেই পারে আমার বাইকার্বনেট আগে থেকে। সেই রোগীটার সাথে যদি আমার যদি অ্যাসিডোসিস যোগ হয়, তাহলে হতেই পারে। কারণ কি একটা মেয়ে দেখা গেল যে টেনশনের জন্য হাইপার ভেন্টিলেশন এসে আসছে, সাইক্লোজেনিক হাইপার ভেন্টিলেশন, এর মধ্যে রাগারাগি করে খেয়ে ফেললো সে একটা কোনো একটা অ্যাসিড খেয়ে ফেললো। তার মানে কি খেয়ে ফেললো? স্যালিসাইলিক অ্যাসিড খেয়ে ফেললো। অথবা কি খেয়ে ফেললো? অথবা একটা ছেলে হাইপার ভেন্টিলেশনে ছিল, সাথে খেয়ে ফেললো ইথানল খেয়ে ফেললো, মিথানল খেয়ে ফেললো। তার মানে এই যে জিনিসটা যদি এরকম যদি থাকে আগে থেকে, তাহলে আগে থেকে অ্যালকালোসিস সাথে হচ্ছে আমার মেটাবলিক অ্যাসিডোসিস, তখন যদি হয় তাহলে এটা হবে মোর দ্যান 2। অথবা যদি মনে করি যে আমার হাগমার সাথে যদি মনে করি একটা মেটাবলিক অ্যালকালোসিস যোগ হয়, যেমন আমার মেটাবলিক যেমন কি একটা রোগী হচ্ছে রেনাল ফেলিওর, অথবা একটা রোগী হার্ট ফেলিওর, সেই রোগীটা যদি আমি ডায়াবেটিক্স যদি অ্যাড করি, তাহলে কি হবে? আমার মেটাবলিক অ্যালকালোসিস সাথে আমার আগে থেকে ছিল আমার কি ছিল আমার হার্ট ফেলিওরের জন্য অথবা আমার রেনাল ফেলিওরের জন্য আমার কি আছে আমার আগে এখান থেকে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এরকম যদি সিনারিও থাকে, তাহলে দিস উইল বি মোর দ্যান 2। এইটা হচ্ছে অনেক জটিল, পরীক্ষার সময় হিসাব করাটা খুব কঠিন, কারণ অনেকগুলো হিসাব বের করতে হয়। তাহলে আমার পছন্দের বিষয় হচ্ছে আমার ডেল্টা গ্যাপ, আমার পছন্দ হচ্ছে ডেল্টা গ্যাপ, আমি পছন্দ করি ডেল্টা গ্যাপ। ডেল্টা গ্যাপটা খুব সোজা, এই জন্যই বললাম ডেল্টা গ্যাপটা যদি করতে যাই, তাহলে কিন্তু পটাশিয়ামটা ডেল্টা গ্যাপে এসে ঝামেলাটা সৃষ্টি করে। তাহলে ডেল্টা গ্যাপ মেজার করতে গেলে আমি কিন্তু পটাশিয়ামটা বের করতে পারি না, তাহলে কিন্তু পটাশিয়ামটা যোগ করতে পারি না। পটাশিয়াম যদি যোগ করতে যাই, তাহলে কিন্তু আমার অ্যানোন গ্যাপের সাথে কিন্তু এটা মিললো না, ঝামেলা হয়ে গেল। তাহলে ডেল্টা গ্যাপটা কি? আমরা দেখলাম যে ডেল্টা গ্যাপ মানে ছিল কি অ্যানায়ন গ্যাপ, তার মানে কি সোডিয়াম মাইনাস ক্লোরাইড মাইনাস বাইকার্বনেট, এটাই ছিল অ্যানায়ন গ্যাপ। -12 ওই যে রেশিওটা যখন বের করলাম, আর এখানে কি ছিল 24 মাইনাস বাইকার্বনেট। এই যে আমার যে বাইকার্বনেট যোগ বাইকার্বনেট, এটা কি হলো? কাটাকাটি হয়ে গেল, যখন হয়ে গেল, আর সাথে রইলো কি সোডিয়াম রয়ে গেল, ক্লোরাইড রয়ে গেল, এই -12 -24 যোগ হয়ে গেল 36। তার মানে এটা যদি এবিজি করাও না থাকে, একটা রোগী যদি মনে করে রেনাল ফেলিওর, একটা রোগী যদি মনে করি আমাদের ডায়াবেটিক কিটোএসিডোসিস, আমি ইউরিনে অ্যাসিটোন পাওয়া যায়, এবিজি করতে যদি দেরিও হয়, আমরা এইটা দিয়ে তাড়াতাড়ি একটা ইলেকট্রোলাইট দিয়ে আমরা একটা ডেল্টা গ্যাপ একটা ধারণা আমরা একটা অ্যাসেস করে নিতে পারি। দিস ইজ এ ভেরি গুড অপশন। তার মানে ডেল্টা রেশিও যদি বের করতে যাই, আমাকে এবিজিটা মাস্ট উইদাউট এবিজি we cannot calculate the delta ratio, but without ABG we can suspect, আমরা একটা আশা ধারণা করতে পারি there is a delta gap,
আমার এখানে অ্যাসিডোসিস অ্যালকালোসিস বা কিছু থাকতে পারে, কারণ আমরা তো রুগী তো আমার সামনে, রুগী তো আমি জানি কিসের রুগী, রুগী ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অথবা রুগী রেনাল ফেলিওর, তার কিডনি হয়েছে 7, তার একটা মানে আমার ডিপ আমার একটা রেসপিরেশন সে নিচ্ছে, তার মানে আমি বোঝা যাচ্ছে যে রেসপিরেটরি তার আসছে, মুখে আমি গন্ধ পাচ্ছি, একটা মাছটি ফিশি ওঠার পাচ্ছি, তাহলে এই যে জিনিসগুলো যদি থাকে তখন তো আমার এটার সাথে একটা ভেরি হেল্পফুল। এখন ডেল্টা গ্যাপটা আমি কিভাবে বুঝবো? তাহলে যদি এটা -6 এর নিচে থাকে তাহলে হচ্ছে হাগমা এবং নাগমা, তাহলে মিক্সড। যদি -6 থেকে যদি 6 এর মধ্যে যদি থাকে এটা, তাহলে আমরা বলবো যে অনলি হাই অ্যানন গ্যাপ অ্যাসিডোসিস অনলি। যদি এটা 6 এর উপরে চলে যায় তাহলে হচ্ছে হাই অ্যানন গ্যাপ অ্যাসিডোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস অর প্রি এক্সিস্টিং রেসপিরেটরি, আমার বলতে পারি অ্যালকালোসিসের জন্য আমার এটা যে থাকে তাইলে আমার এটা হতে পারে। আমাদের এখানে কতগুলো উদাহরণ ছিল, গতদিন আমি আলাপ করেছিলাম, এগুলো দরকার নাই, এগুলো দিয়ে আমরা পরীক্ষার কোশ্চেনটা আমরা বানাই, তাহলে আজকে উদাহরণ আমার ওইগুলো আমরা আলাপ করতে পারবো না, এগুলো সব আলাপ করা ছিল, যারা নতুন যদি কেউ থাকে আলাপ করা ছিল, আমাদের এটা আলাপ করা ছিল। এই যে মিক্সড উদাহরণটা গুলো দেওয়া ছিল, এগুলোতে কমনলি আমরা পরীক্ষার কোশ্চেন বানাই, এই যে কার্ডিয়াক অ্যারেস্টে হয় কি হয়, কোনটা হবে, এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, এইগুলো ছিল, আমরা গতদিন আলাপ করেছিলাম। এই জিনিসগুলো আমাদের দরকার নাই এখন আজকে। আমাদের এই জিনিসটা আমাকে দুই একজন জিজ্ঞাসা করছে, আমি বুঝি নাই বললো, এই জিনিসটা কি জিনিস, সেই বুঝি নাই গুলো খালি আমি আলাপ করে যাচ্ছি, যেগুলো বলছে বুঝি নাই ওয়ার্ডে আমাকে। আচ্ছা, ইউরিনারি অ্যানান গ্যাপটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ইউরিনারি অ্যানান গ্যাপটা হচ্ছে কার জন্য ইম্পর্টেন্ট? বিশেষ করে আমাদের তখন লাগে যখন মেটাবলিক, যখন আমরা বলি যে আমরা যখন পড়ি কি পড়ি, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস পড়ি, তার মানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের মধ্যে 4টা ভ্যারাইটি আমরা ভুলে যাই, আমরা মনে রাখি 1 আর 2 ক্লাসিক্যাল, আর হচ্ছে আমার তার মানে প্রক্সিমাল আর ডিস্টাল। তার মানে একটা হচ্ছে বাইকার্বনেট লস সিক্রেশন, মানে লস হয়ে যাচ্ছে, মানে হচ্ছে রিঅ্যাবজর্পশন হচ্ছে না, আর একটা হচ্ছে হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে না। তাহলে এইটাকে বের করতে গেলে তখন আমাকে ইউরিনারি অ্যানান গ্যাপ বের করতেই হবে, কারণ আমরা মেডিসিন ওয়ার্ডে বঙ্গবন্ধুতে যেটা করি, আমরা করি কি অ্যাসিড লোড টেস্ট দিয়ে বের করার চেষ্টা করি, এটা আসলে ইথিক্যাল না, এটা আসলে আইডিয়াল না, এটা আসলে একটা ফলস একটা ইমপ্রেশন দেয়। তো এইটা হচ্ছে কেন, আমি সেটা আজকে এই উদাহরণটা যদি আমি দেখি তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, কারণ কি আমাদের ওখানে করতে হবে বাইকার্বনেট লোড টেস্ট করতে হয়, তো বাইকার্বনেট লোড টেস্ট আসলে করা যায় না সবসময়, মাঝে মধ্যে করা যায় না, এসিড লোড টেস্টটা করা যায়। তো এসিড লোড টেস্ট করে আসলে তার মানে খুব একটা আমাদের ইনফরমেশন আমরা পাবো না, কেন পাবো না সেটা পরে চলে আসতেছি আমি। তাহলে ইউরিয়াটা যখন হচ্ছে একটা রুগী এসিডোসিস থাকে তখন কিডনি হবে কি, হাইড্রোজেনটা কিডনি কি করবে, হাইড্রোজেনটাকে বের করে দেবে, এটা হচ্ছে ন্যাচারাল ফেনোমেনন। যদি মনে করেন ডায়াবেটিক অ্যাসিডোসিস অথবা আমার হচ্ছে সিকেডি, তাহলে এই রোগীর ক্ষেত্রে যে অ্যাসিডটা কি হবে, একটা হচ্ছে লস হবে কি রেসপিরেটরি লস, আর কিডনি চাবে এখান থেকে কিডনি দিয়ে এক্সক্রিশন করে বের করে দিতে। কিডনি দিয়ে যখনই হাইড্রোজেনটা বের হবে, ওই যে অ্যামোনিয়াটা থাকে ইউরিনে, সে কি করবে, অ্যামোনিয়ার সাথে বাইন্ড করবে, বাইন্ড করে কি হবে, অ্যামোনিয়াম হবে। অ্যামোনিয়াম কখনো ইউরিনে ফিরে যেতে পারে না, অ্যামোনিয়াম সবসময় একটা সল্টে কনভার্ট হয়ে যাবে, তাহলে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। আমরা যখন ইউরিনারি অ্যানান গ্যাপ মাপি, আমরা করি কি, ইউরিনারি সোডিয়াম করি, ইউরিনারি পটাশিয়াম করি, ক্লোরাইড করি, কিন্তু যদি এখানে অ্যামোনিয়াম থাকে ইউরিনে, সেক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়ামের সাথে ক্লোরাইড থাকবে, সেক্ষেত্রে কি হবে, সোডিয়াম যা থাকবে, পটাশিয়াম যা থাকবে, তার সাথে অ্যামোনিয়াম থাকবে, কিন্তু অ্যামোনিয়াম তো আমরা মেজার করতে পারি না, তাহলে আমাদের ক্লোরাইডটাকে আমরা মেজার করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে কি, যখন ইউরিনের অ্যাসিডিফিকেশন পাওয়ার যদি ভালো থাকে তখন কি হবে, যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তখন কি হবে, অথবা যদি আমার যদি কারেকশন করা দরকার রেসপিরেটরির কারণে, তখন কি হবে, ইউরিন দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডটা বের হয়ে যাবে, বের হয়ে গেলেই তখন এখানে হবে কি, তাহলে আমাদের ইউরিনিয়াতে ক্লোরাইডটা বেড়ে যাবে, তার মানে কি হবে, এখানে হবে আমার নেগেটিভ আমার অ্যানন গ্যাপ হবে, ইউরিনারি অ্যানন গ্যাপ, তার মানে কি আমার অ্যাননটা কমে যাবে, ক্যাটায়নের পরিমাণটা আমার, তার মানে এই যে সোডিয়াম ক্লোরাইডটা আমার হচ্ছে, তাহলে ইউরিনারি অ্যানন গ্যাপ যেটা হচ্ছে ক্যাটায়নটা কমে গেলে এখানে কি হচ্ছে, আমার অ্যাননটা যেটা আছে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে ইন দি প্রেজেন্স অফ দ্য অ্যামোনিয়াম, the chloride will be larger than the sum of the sodium and potassium, so a negative anion gap means ammonium in the urine. Ammonium in the urine, effective renal secretion by excretion যাই বলি না কেন, ammonium in the urine usually rules out renal tubular acidosis. ওকে, অ্যামোনিয়ামটা আসলে রেনাল টিউবুলার অ্যাসিডটাকে রুল আউট হয়ে গেল, কিন্তু রুলস আউট হলো না, কোনটা হলো না, সেটা হচ্ছে এটা কার ক্ষেত্রে বলছে, এটা হচ্ছে ডিস্টাল বা ক্লাসিক্যালটার জন্য বলছে, বাট প্রক্সিমালটা কিন্তু তা নয়। প্রক্সিমালটা কেন বলছে এইবার আমরা আসতেছি পরেরটাতে। এই পর্যন্ত কি কারো বুঝতে কোনো সমস্যা আছে এখানে কোনো? বলো বাবা। ভালো আছে হ্যাঁ স্যার, এই যে লিমিট যেটা স্যার রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে স্যার 30, রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে 45, জি বাবা। এটা কি স্যার
ওর 22 থেকে 26 যে নর্মাল রেঞ্জ, এটার পরে 6 বাড়লো নাকি জাস্ট হ্যাঁ, জি জি ওই জি জি 22? জি 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 ওই বের হয়ে তুমি যে যখন মেজার যখন করবা, ল্যাবে যখন রিপোর্ট পাবা, ওই পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে। 30 পর্যন্ত স্যার ম্যাক্সিমাম থাকবে, আর আমরা ম্যাক্সিমাম যোগ ম্যাক্সিমাম পাবা তুমি, 30 পাই। জি, এর বেশি পাবা মানে না। অ্যালকালোসিসের ক্ষেত্রে তাহলে স্যার মানে 15 বাড়ছে, 15 থেকে 16 বাড়বে, এটাই হ্যাঁ, ওটা বলছি। তো হচ্ছে তোমার বাবা রেসপিরেটরির ক্ষেত্রে, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিসের জন্য বাবা। জি আমার স্যার। 30-45, আর ওখানে হচ্ছে 17-18, আর হচ্ছে 12-14। জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আর কোনো কিছু এই জায়গাটা, কারণ এরপরে আমি ডেটাতে যখন চলে যাবো তখনই আমরা ওই আমি ডেটাগুলো অত ডিপে যাই নাই, কিন্তু ওগুলো পরীক্ষার সময় যখন বসি, সময় নিয়ে বসে বসে তো বানাই আমরা। একটা বানাই 3 দিন বসে, তখন হিসাব করে 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 বানানো হয়, তখন এই যোগ বিয়োগ করে করে বানানো হয়। আর কারো কোনো কিছু আছে এখানে? আচ্ছা, যদি না থাকে আমি তাহলে তারপরটা চলে যাই স্লাইডটাতে। এইবার আমরা আলাপ করলাম ইউরিনারি অ্যানোন গ্যাপ। ওকে, এই যে আমি অ্যামোনিয়ামটা পেলাম, কেন বললাম আমাদের যে আমরা করি এটা আসলে ইফেক্টিভ না, এই জন্য দেখো। তাহলে নেগেটিভ ইউরিনারি গ্যাপ যখন অ্যানোন গ্যাপ যখন হয়, তখন কেন হয় দেখো। তাহলে নেগেটিভ অ্যানোন গ্যাপ হচ্ছে কি, তার মানে হচ্ছে যে আমার যে জিআই ট্র্যাক্ট থেকে যদি বাইকার্বনেটটা লস হয়, ওকে, তাহলে জিআই থেকে যদি বাইকার্বনেটটা কোনো, আমার ডায়রিয়া হলো, কিছু হলো, হতে পারে না ডায়রিয়া হলো, তাহলে ডায়রিয়া রোগী যদি আমার কাছে আসে তখন কি হবে, আমার ডায়রিয়া যদি হলো, তখন হলো আমার যদি হয় ডায়রিয়া যখনই হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে বডিতে আমার এসে, তখন কি হচ্ছে আমার অ্যাসিডোসিস হয়ে গেল। অ্যাসিডোসিস যখনই আমার হলো, তখন কি করবে, কিডনি তো ভালো, কিডনি হাইড্রোজেন সিক্রেশন করবে, সিক্রেশন যখনই করে তখন হয়ে গেল, তার মানে কি ক্লোরাইডটা বেশি থাকবে। আবার প্রক্সিমাল রেনাল টিউবারকুলোসিস এখানে আসতে পারে। আবার যদি কেউ আগেকার যুগে আমাদের, এটা তো আর কেউ হাইড্রোক্লোরিক কেউ আর খায় না, তাই না, এটা তো একটা মানে বোঝানোর জন্য একটা ওরা চার্ট বানাইছে, এটা দরকার নেই আমাদের। তার মানে এই যে জিনিসগুলো, তার মানে কি, তার মানে নেগেটিভ যখন কখন হবে, অল জিআইটি ডিস্টারবেন্স এন্ড প্রক্সিমাল রেনাল টিউবারকুলোসিস হওয়া মানে হচ্ছে আমাদের নেগেটিভ হবে। যখন পজিটিভ যখন হয়ে যাবে, যখন আমাদের সোডিয়াম পটাশিয়ামটা বেশি হবে, ক্লোরাইডটা কম থাকবে, তখন তার মানে ইন্ডিকেট করে যে হাইড্রোজেনটা সিক্রেশন আমার হচ্ছে না। তার মানে এটা হতে পারে কি, ডিস্টাল রেনাল টিউবারকুলোসিস। আমার এখানে হাইপারলেশনিজমটা দরকার নেই, টাইপ 4 আমার দরকার নাই, আমার রেনাল ফেলোটা মনে রাখার দরকার নেই, আমার এগুলো কিছু মনে রাখার দরকার নেই, আমার বাকিগুলো আমি ভুলে যাব। যখনই আমি এরকম একটা পাবো, তখনই আমি করলাম কি, এসিড লোড টেস্ট করলাম। এসিড লোড টেস্ট হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে ফর এইটা। আর একটা হচ্ছে যে আমার এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে আমার এই প্রক্সিমাল রেনাল টিউবারকুলোসিস পরীক্ষা, এইটা আমরা ওই ক্ষেত্রে করি। যখন হয় কি, অ্যাসিড লোড টেস্টে যখন আমি যখন অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন খাওয়াই দিলাম, যখন অ্যামোনিয়াম যখন দিলাম, তখন কি করবে, ইউরিন থেকে এটা এক্সক্রিট করার চেষ্টা করবে। নর্মালি যেটা হয়, বলা আছে যেটা, যে টাইপ মানে ক্লাসিক্যাল যেটা, ক্লাসিক্যালি ডিফেক্ট হচ্ছে আমার বাইকার্বনেটটা আমার কি হচ্ছে না, রিঅ্যাবজর্পশন হচ্ছে না। ভাইরাস হচ্ছে কি হচ্ছে, আমার আমার অ্যাসিড অ্যাবজর্পশন হচ্ছে না। আর আমার ক্লাসিক্যাল হচ্ছে কি, আমার হচ্ছে হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে না। ক্লাসিক্যালের মধ্যে একটা ঝামেলা আছে, ওটাতে আবার বলে পার্শিয়াল, একটা হচ্ছে কমপ্লিট। এই পার্শিয়ালটা বেশ কিন্তু বেশ ঝামেলা করে ফেলে একটা, সেটা কিন্তু প্রক্সিমাল রেনাল টিউবারকুলোসিসের মধ্যে কিন্তু ঝামেলা করে ফেলে। তাহলে পার্শিয়াল একটা আছে, আর একটা টার্ম, পার্শিয়ালটা হচ্ছে কি কিছুটা পারে। তাহলে আমি যখন বাইরে থেকে যখন এসিড যখন খাওয়ালাম, এসিড যখনই খাওয়ালাম, তখন কি হয়, ব্লাডে এসিডের পরিমাণ বেড়ে গেল। যখনই আমার ব্লাডে এসিডের পরিমাণ বেড়ে গেল, তখন কি করে, বডিতে যখন কমে যায়, তখন একটা সার্টেন লেভেল পর্যন্ত যখন পিএইচ যখন ফল করা শুরু করে, তখন ওই যে একটা জেনেটিক ডিফেক্ট ছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা তার ইউরিন থেকে, সরি বাইকার্বনেটটা যে অ্যাবজর্পশন হয় না, কিডনি রিটেইনস দ্য ক্যাপাবিলিটি টু রিঅ্যাবজর্ব দ্য বাইকার্বনেট অ্যাগেইন। ওই লোডটা দিলে সে আবার বাইকার্বনেট অ্যাবজর্পশন করা শুরু করে দেয়। তার মানে কি করবে, সে বাইকার্বনেটটা তখন তার অ্যাবজর্পশন শুরু হয়ে যাবে। তাহলে বাইকার্বনেটটা যদি অ্যাবজর্পশন করতে পারে, এটা একটা জিনিস। আর তখন হচ্ছে কি, অ্যামোনিয়াম ক্লোরাইডটা যখন আবার যখন ইউরিনেশন যখন, যেহেতু আমার হাইড্রোজেনের সিক্রেশনে কোনো বাধা নাই, আমার ডিস্টালে কোনো বাধা নাই, তখন কি করবে, কিডনি হাইড্রোজেন সিক্রেশন শুরু করবে। সেই জন্য ইউরিনারি পিএইচটা শুড ফল লেস দ্যান 5.5। আর আমরা যেটা ওয়ার্ডে করি, এটা দিয়ে বোঝার চেষ্টা করি, কারণ প্রক্সিমালটাকে এক্সক্লুড করলাম মানেই তো হচ্ছে আমার ডিস্টালটা আমার আছে। কিন্তু যদি পার্শিয়াল হয়, পার্শিয়াল কিন্তু তখন হাইড্রোজেন কিছুটা কিন্তু সিক্রেশন করতে পারে। তাহলে পার্শিয়ালটা আমরা খুব একটা পাই না, কিন্তু পার্শিয়ালটা হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। সেই জন্যই বলে যে বাইকার্বনেট লোড টেস্ট হচ্ছে ভালো। আচ্ছা, আমরা এখন এসিড লোডটা যখন করবো, যখন পিএইচ যখন 5.5 এর নিচে যাবে, তখন আমরা বলি প্রক্সিমাল। যখন আমরা ওয়ার্ডে যখন কনভেনশনালি করি, 5.5 এর উপরে যখন থাকে, তখন আমরা বলি ডিস্টাল। এখন আসো, আমরা তো বললাম যে জিআইটি লস হতে পারে, প্রক্সিমাল হতে পারে। যদি যদি আমার বাইকার্বনেটটা যদি মোট দেন, কারণ কি এই যে নিচে লেখা আছে একটা FeSCO3, মানে কি ফ্র্যাকশনেটেড যেটা আসছে তোমার এক্সক্রিটেড কতটুকু, আমরা যখন বাইকার্বনেটটা কতটুকু এক্সক্রিট হয়ে যাচ্ছে,
তার পার্সেন্টেজ সেটার মধ্যে কতটুকু। তার মানে এইটা যদি 10 থেকে 15 বেশি যদি থাকে, তার মানে তখনই আমার মনে করবো যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আর নর্মালি কি হয়, বাইকার্বনটা অ্যাবজর্পশন হয়ে যায়। আমরা কিভাবে ক্যালকুলেশন করি, যদি এটা খালি চোখে দেখে রাখি এটা মনে রাখার দরকার নাই, নাহলে আমরা এটা বুঝবো না। কারণ কি, fractional excretion of bicarbonate is a marker of proximal renal tubular handling of the bicarbonate. The proximal tubule normally reabsorbs almost all filtered bicarbonate. তার মানে it should be less than 5%. ওকে, এই সূত্র দিয়ে আমরা বের করি, আমরা এটা ভুলে যাই, মনে রাখার দরকার নেই। আচ্ছা, এখানে ডেটার মধ্যে কিন্তু অনেক সময় দেওয়া থাকে বেজ এক্সেস দেওয়া থাকে। তাহলে বেজ এক্সেস কি, এটা একটা সারোগেট মার্কার ফর অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস। হাই যদি বেজ এক্সেস থাকে, ইন্ডিকেট যে আমার বাইকার্বনেট ইন দ্য ব্লাড। যদি 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 লো বেস এক্সেস থাকে, তার মানে লেস দেন -0.2 মিলিমোল, তার মানে এটা হচ্ছে বাইকার্বনেটটা কমে গেল। আমরা জানি, অলরেডি আলাপ করছি, এগুলো আমরা আলাপ করবো না। তার মানে আমরা এখন আসলটাতে চলে যাচ্ছি। কি দেখবো, সব কিছু ভুলে যাব। এসিড বেস ডিসঅর্ডার করার জন্য আমরা কয়টা জিনিসকে মাথায় রাখবো। তাহলে সবসময় ডেল্টা গ্যাপটা, বাইকার্বনেট গ্যাপটা আমরা রাখতে হবে। এসিড বেস ডিসঅর্ডার মনে রাখবো যে কখন একটা সিঙ্গেল, কখনো নর্মাল পিএস পাবো না। যখন নর্মাল পিএস পাবো, সাথে কার্বন ডাইঅক্সাইড বা বাইকার্বনেটের কোনো একটা ঝামেলা পাবো, তখনই ধরে নিতে হবে যে একটা মিক্সড আছে। এটা হচ্ছে জাস্ট পাস করার জন্য ছোট ছোট টিপস। নর্মাল পিএস সাজেস্ট 2 or more acid base disorders। আমরা এখন এটা চলে যাই। ওকে, ছোট ছোট কয়েকটা উদাহরণ আমরা দেখি। তাহলে একটা পেশেন্ট চলে আসলো, এটা জাস্ট খালি ডেটা, এটা কোনো সিনারিওর দরকার নাই। এবিজি পিএস হচ্ছে আমার 0.729, গতদিন আমি আলাপ করেছিলাম। এটা সোজা একেবারে। আমার এখানে কার্বন ডাইঅক্সাইডটা বেশি, আমরা বলা ছিল বাইকার্বনেটটা, তার মানে কি কার্বন ডাইঅক্সাইডটা যদি এটা হচ্ছে অ্যাসিডোসিস। যদি অ্যাসিডোসিস হয়, কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, কম থাকার কথা ছিল, আমার কার্বন ডাইঅক্সাইড বেশি, তার মানে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমার কি কম্পেনসেশন হয়েছে নাকি কম্পেনসেশন হয় নাই? কম্পেনসেশন যদি হয়, তাহলে বাইকার্বনেটটা বাড়বে। আমার এখানে ছিল কত, যদি 40 ধরি, তাহলে 10 এর জন্য বাড়ার কথা খেতে 1, এখানে তো 1 হলে তো এটা নর্মালের মধ্যে আসছে, তার মানে এটা আমার কম্পেনসেশন হয় নাই। আমরা কি বুঝছি সবাই এটা? আমরা কি এটা বুঝছি? এটা কারো কোনো কনফিউশন থাকলে আনমিউট করে বলেন স্যারকে। এটা সোজা আমি পার্শিয়াল আলাপ করে কম্পেনসেটেড বলা যাবে? একেবারে সোজা। আরেকবার রিপিট করেন, বুঝতে পারেন। আচ্ছা, আবার দেখো বাবা, আমি বলছিলাম পার্শিয়ালি কম্পেনসেটেড কি বলা যাবে এটাকে? আনকম্পেনসেটেড না না, বলা যাবে না বাবা। কেন দেখো, আমি তোমাদের এই জন্য বললাম যে আগেরটা আমি খুব স্লোলি গেছি। দেখো, প্রতি 10 এর জন্য বলছিলাম কি বাবা, 1 তোমার চেঞ্জ হবে বাবা। 1 রেসপিরেটরি একুট অ্যাসিডোসিস ছিল কি 1, তোমার বাবা ছিল ক্রনিকে ছিল বাবা 3.5, অ্যালকালোসিসের সময় ছিল বাবা একুটে ছিল 2, ক্রনিকে ছিল বলছিলাম 5 থেকে 7। এইখানে যদি আমি 40 যদি মাঝামাঝি ধরি, 35 থেকে 45, 40 যদি ধরি, তাহলে ধরো 10ই ধরো। তাহলে 10 যদি বাবা বাড়ে, 10 বাড়লে আমার বাইকার্বনেট বাড়ার কথা ছিল কত, 1। বাইকার্বনেট কতটুকু বাবা, আমরা আর্টেরিয়াল ভ্যানাস যদি ধরি 24 থেকে 48 বা 22 থেকে 26, এটা তো নর্মালের মধ্যে চলে আসছে বাবা। নর্মালের মধ্যে আছে এবং লোয়ার লিমিট অফ দ্য নর্মাল বাবা, একটু চেঞ্জ হয় নাই। আমি যদি কম্পেনসেশন থাকতো, তাহলে এখানে আশা করতে পারতাম, যদি পার্শিয়াল হতো 28, 29 যদি হতো, তাহলে বলতাম। তাহলে এখানে বাইকার্বনেট কোনো নড়াচড়া কিচ্ছু করে নাই বাবা। তার মানে এইটা এখন এটা আমি সিনারিও দিয়ে দিতে পারি। একটা মেয়ে চলে আসছে তোমার, দেখা গেল যে রাগারাগি করে চলে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, টিটি নিয়ে আসছে, এটা নিয়ে আসতে পারি। এটা দিয়ে আমি তোমার প্রশ্ন করতে পারি, এই রোগীটা কি, এখন এই সিনারিওটা দিয়ে দিলাম, দিয়ে তোমাকে এখন দিতেই পারি যে এই রোগীটা কি, এটা তুমি বলবে আনকম্পেনসেটেড। এই রোগীটাকে তখন আমি বলতে পারি, এই রোগীটা নিউরোলজি এক্সামিনেশন করলে তুমি কি পাবা, তুমি এখানে ভস্টেক সাইন পাবা, ট্রজেস সাইন পাবা, তুমি এটা হবে, তুমি এটা কিভাবে করবা, ট্রিটমেন্ট করবা, কাউন্সিলিং করবা, রিব্রিদিং করবা, হ্যাঁ পলিথিন ব্যাগ বা বিষয়ের মধ্যে। তাহলে এই জিনিসগুলো যদি হয়, তুমি এইভাবে হয়ে যাবে। আমরা এখন কোশ্চেন এগুলো দিয়ে বাবা বানাই, একটা সিনিয়রটা ঠিক করে কোশ্চেন বসে বসে বানাতে থাকি বাবা। আমি কি কথা বুঝতে পারছি তোমরা? আমার কোশ্চেন কিভাবে বানাতে পারি আমরা? এখন কি ক্লিয়ার বাবা? এটা কেন, এটা তো নর্মাল বাবা। না হলে আমি আবার বলি। ঠিক আছে স্যার, ক্লিয়ার স্যার। এই যে লেখা আছে দেখো, সরি লেখা রাখছি দেখো, সো চেক দেয় যে দেখো লেখা রাখছি সবগুলো এগুলো। আচ্ছা দেখো, এবার আমরা 2 তে চলে যাই। দেখো এই পেশেন্ট এবিজি, এটা দেখো এখানে হচ্ছে কত, একটু কম আছে অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইডটা বেশি। এইবার দেখো বাবা, 22 থেকে 26 যদি ধরি আমি, তাহলে 22 থেকে 26 ধরলে বাবা আমরা কত ছিল, 20 বেশি। 20 এর জন্য কত বেশি বাবা, 2 বেশি। তাহলে আমরা ওই যে 22 থেকে 26 অথবা আমরা বলি যে 28 পর্যন্ত যদি হয়, তাহলে 2 বেশি, মানে এটা বেশি, তার মানে এটা কম্পেনসেটেড বাবা। তার মানে কম্পেনসেটেড, আমরা যদি এখানে পার্শিয়াল লিখছি বাবা, এটা কম্পেনসেটেড, কারণ রেসপিরেটরিতে পুরো কম্পেনসেটেড তার হয় না। তার মানে এটা হচ্ছে কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। কারণ কম্পেনসেটেড লেখা এই জন্য, অনেক টিচাররাও পছন্দ করে এই জন্য, যেহেতু পিএসটা নর্মাল, তারা মনে করে যে পিএসটা নর্মাল হয় না, মানে এটা পার্শিয়াল লিখতে হবে। আমরা পার্শিয়াল লিখতে পারি, তুমি যদি লেখো পার্শিয়ালি লেখো তাহলেও মার্ক পাবা, কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস লেখো তাহলেও বাবা মার্ক থাকবে। এবার মার্ক দর্শন এরকম স্ল্যাশ দিয়ে দিই বাবা।
কিন্তু যদি ওই সূত্রটাকে ফলো করি যে একটা সিঙ্গেল ডিজিজ কখনো পিএসটাকে নর্মাল কি হবে না, হ্যাঁ হবে, 2-3 দিন পরে হবে। 2-3 দিন পরে যখন নর্মাল হবে তখন এই কার্বন ডাইঅক্সাইড আর বেশি থাকে না বাবা, তখন সবই নর্মাল হয়ে যায়। সেজন্য এই অবস্থা যখন থাকে, তার মানে একটু যখন আসছে, তার মানে এটার সাথে হয়তোবা আমার এটা আমরা বলতেই পারি এটা কম্পেনসেটেড, তার মানে পার্শিয়ালিটা না দিলেও চলে। সেজন্য পার্শিয়ালি স্ল্যাশ কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এটা কি বুঝছো সবাই? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো বাবা। স্যার এটা ওই যে আমরা অ্যাকুইট নাকি ক্রনিক এটা এখানে বুঝবো কিভাবে স্যার? আচ্ছা বাবা, একটু Respiratory ক্রনিক বাবা, acute আচ্ছা acid বলছি বাবা। আচ্ছা দেখো, এখন এখানে তো আমি সিনারিও দেই নেই। আমাদের ওখানে বলা ছিল কত বাবা, ওখানে লিমিটটা ছিল কত বাবা ক্রনিকের ক্ষেত্রে? 45। 45 জি স্যার। 45 ছিল না? আমি তো সিনারি বানাবো বাবা, এখানে তো আমি দিয়ে দেবো, কারণ এখানে অক্সিজেন দিয়ে দেবো, সব দিয়ে দেবো। এখানে খালি হিসাব, সহজ করে হিসাবটা দেখানোর জন্য এটা দেখানো, তোমার যোগ বিয়োগটা কিভাবে করি বোঝানোর জন্য এটা। কারণ ওখানে তো ছিল বাবা 45, আমার এক মা জিজ্ঞাসা করলো না যে কত পর্যন্ত হবে 45, এই যে এই প্রশ্নটা যে ছিল, তার মানে 45, এই প্রশ্নগুলো আমার এখান থেকে আসে। এটা ঠিক আছে? ওই টার্মগুলো বাবা ওইটা একেবারে মুখস্থ করে রাখতে হবে, এখানে বোঝার কিছু নাই বাবা। আমরা বুড়ো হয়ে গেছি, আমার তারপরে আমাদের এটা বারবার ভুলে যাই, বারবার ভুলে যাই, বারবার ভুলে যাই, বারবার ভুলে যাই। স্যার হ্যাঁ বলো। স্যার সেগুলো তো আমাদের এক্সপেক্টেড বাইকার্বনেট ছিল স্যার 28 থাকার, এখানে তো আছে স্যার 30 স্যার। না একটু বেশি আছে বাবা। আমি তো বললাম যে আর্টেরিয়াল আর ভেনাস, ওই যে চারটা দেখানো ছিল, খেয়াল আছে? দেখো তুমি তাকায় দেখো, বাইকার্বনেটের লেভেলটা দেখো, আমি দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো বাবা, আর্টেরিয়াল ভেনাস, খেয়াল করছো? আমি বারবার বলে যাচ্ছি না 26-এ ধরতে পারি, 28-এ ধরতে পারি, 26-এ ধরতে পারি, 28-এ ধরতে পারি, বারবার কিন্তু একটা কথা আমি বলে যাচ্ছি, খেয়াল করছো? স্যার যদি ব্লাড নিতে স্যাম্পেলে ভুল হয় তখন এটা হতেই পারে, এবং এটা খুব কমনলি হয়, কমনলি ভুল করে, ভেনাস ব্লাড দিয়ে দেয়। আর যখন কারেকশন করবো পরীক্ষার সময় তখন তোমাকে আমি 28 দিয়ে দেবো বাবা, সরি 28 ক্যালকুলেট হিসাব করে 28 দিয়ে দেবো। এখানে ক্লাসের সময় আমরা সবসময় এদিক ওদিক রাখি কেন? তুমি যারা কোশ্চেন যত কোশ্চেন করবে তোমার তত কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে বাবা। এই যে কোশ্চেনটা করলে তুমি এখন তুমি মিলাতে পারবা। আচ্ছা দেখো, এখানে পিএস হচ্ছে কত আমার, প্রায় নর্মাল, লোয়ার লিমিট অফ দ্য নর্মাল। কার্বন ডাইঅক্সাইডটা কি একটু বেশি, বাইকার্বনেটটা কি আমার একটু বেশি। তার মানে কি বাবা, এখানে দেখাচ্ছে যে ওই যে কম্পেনসেশন হয়ে নর্মাল হয়ে যাচ্ছে বাবা। ঠিক আছে বাবা, বাইকার্বনেটটা একটু বেশি। ওই যে এখানে যে হিসাবটা করা আছে বাবা, এখানে 28 ধরে ধরে হিসাবগুলো করা, এটা 28 ধরে হিসাব করা, তার মানে এটা 28 ধরে হিসাব করা, এটা সেজন্য এইভাবে কম্পেনসেশন এটা। ওকে, কারণ পিএস এটা নর্মালের দিকে চলে গেছে, একই জিনিস আর দরকার নাই। এবার এটা আসো, এটা আবার প্রায় একই রকম জিনিস, উল্টা জিনিস। তাহলে পিএস হচ্ছে কত আমার 7.49, মানে অ্যালকালোসিস। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে ওয়াশ আউট যদি হয় আমাদের এখানে কত কম আসতে পারে, প্রায় 10-এর মতো কম। তাহলে বাইকার্বনেটটা কি হওয়ার কথা ছিল আমার বাবা, আমার এখানে কি হওয়ার কথা ছিল, আমার 1 কমার কথা ছিল, এখানে কমছে না কমে নাই, মানে এটা নর্মাল। তার মানে এটা একুট রেসপিরেটরি অ্যালকালোসিস। কিরকম একুট রেসপিরেটরি অ্যালকালোসিস? নন কম্পেনসেটেড, নন কম্পেনসেটেড বাবা। আচ্ছা গেল, এটা শেষ। তারপর হচ্ছে আমার 5 নম্বরটা। এবার দেখো এইটা একটু দেখো, এবার একটু করে আমরা করা শুরু করলাম। এই 55 ইয়ার এবার সিনিয়রিতে চলে গেলাম আমরা। ওল্ড লেডি at a third day polycystic to be presented with shortness of breath. Hard ABG is as follows. দেখো, this is alkalosis, অক্সিজেন কি বাবা কম, কার্বন ডাইঅক্সাইডটা কি বাবা কম, আমার এখানে কি বাইকার্বনেটটা কি বাবা একটু লোয়ার লিমিট অফ দ্য নর্মাল। বেজ এক্সেস কি আমার কথা ছিল, এটা বেজ এক্সেস এখানে নর্মাল আমার, তার মানে আদার ভ্যালুস উইদিন নর্মাল রেঞ্জ। কি হবে এটা বলো তো? পাশে দেখা যাচ্ছে, এটা একটা সমস্যা হয়ে গেছে, এটা দিলে ভালো হতো। পাশে তো দেখেই ফেলছিস তো, বলো বুঝাই বলো। বলো এটা তো আমার অ্যালকালোসিস। কি অ্যালকালোসিস? যেহেতু কার্বন ডাইঅক্সাইড ওয়াশ হয়ে যাচ্ছে, আমার রেসপিরেটরি অ্যালকালোসিস। কিন্তু আমার কিন্তু অক্সিজেন কিন্তু বাবা কম বাবা। তাহলে এমন একটা কম যেখানে অক্সিজেনের গ্যাস এক্সচেঞ্জে ঝামেলা হচ্ছে, সাথে আবার হাইপার ভেন্টিলেশন আছে। তার মানে কি আমার পালমোনারি এমবোলিজম হতে পারে, আমার নিউমোনিয়া হতে পারে, সিভিয়ার অ্যাজমা হতে পারে, নিউমোথ্রাক্স হতে পারে। তার মানে এই যে একুট এমার্জেন্সি যে জিনিসগুলো আছে আমার কলাস থেকে শুরু করে সবগুলো সিনারিও, তার মানে এরকম একটা সিনারিও নিতেই পারি। তাহলে একটা 20 বছর বা দিতে পারি, 20 years old
tall, lean and thin man presented to emergency with the sudden shortness of breath. ওকে, আচ্ছা ঠিক আছে। তার তুমি আমি লিখে দিলাম কি 20 বছরের একটা ছেলে, lean and thin, presented to emergency with severe chest pain and shortness of breath। তার এরকম একটা ব্লাড পিকচার আমি দিয়ে দিলাম। তার হলো তুমি একটা ডায়াগনোস করলা কি রেসপিরেটরি অ্যালকালোসিস। কি রেসপিরেটরি অ্যালকালোসিস? অ্যাকুট রেসপিরেটরি অ্যালকালোসিস। কারণ যদি জিজ্ঞেস করি কারণ কি বাবা? নিউমোথোরাক্স। বাবা টেনশন নেব তো, কারণ আমাদের বলা আছে স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সের বইতে বলা আছে বাবা টল লিন থিন হবে বাবা, তাই না? ইয়ং বয়সে হয় বাবা, এটা টল আর লিন এন্ড থিন। তবে স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সে বাবা সাধারণত টেনশন নিউমোথোরাক্সটা কম হয় বাবা, এটা হয় বাবা তাহলে নন টেনশন হয় সাধারণত, তাই না? নন টেনশন হয়, তারপর সবই হতে পারে। তাহলে আমি এটা চাইতেই পারি এখন তোমাকে চাইতেই পারি যে এইরকম যদি সিনারিও হয় তুমি জেনারেল এক্সামিনেশন করলে কি পাবা, তাই না? তুমি পালস কিরকম পাবা, কিরকম পাবা, ব্লাড প্রেশার কি পাবা, পালসাস প্যারাডক্সাস পাবা কিনা, ব্লাড প্রেশার কত পাবা, কি পাবা, এই রোগীটাকে তুমি ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করবা, তাহলে ইমিডিয়েট ম্যানেজ ওয়াটার সিল ড্রেনেজ করবা, অথবা তুমি এই রোগীটাকে যদি অসকালটেট করো কি পাবা, অথবা পারকাশন করলে কি পাবা, আমি সেখান থেকে চলে যেতেই পারি বাবা। কোশ্চেন বানানো খুব সহজ বাবা, কিন্তু অ্যান্সার দেওয়াটা একটু ঝামেলা হয়ে যায়, এইটা একটা ঝামেলা, তাই না? এই যে দেখো, কারণ এখানে একটা ক্লু হচ্ছে আমার এই সব ঠিক আছে। এইবার সাথে একটা দেখো একটা লেস, আমি একটু করে লেস বাড়াবো, এখন একটা করে লেস বাড়তে থাকবে বাবা, কারণ প্রথমে ছিল একেবারে মানে এমবিবিএস লেভেলে 3rd ইয়ার 4th ইয়ারে, এইবার একটা ছোট্ট একটা নকতা যোগ হয়ে গেল। এই নকতা দিয়ে আমি এখন 5টা 6টা কোশ্চেন বানিয়ে ফেলতে পারি বাবা, যে কোনো একটা চলে যেয়ে আমি তোমাকে চলে যেতে পারি বাবা, তাই না? আমি এই জেনারেল আমরা যেতেই পারি। নামই তো হচ্ছে অসপি, তাই না? অসকি মানে তো হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমি তো ক্লিনিক্যাল রিলেটেড কোশ্চেন গুলো আমাদের অসপিতে বেশি থাকে, আমরা ক্লিনিক্যাল গুলোতে একটু দেওয়ার চেষ্টা করি বাবা। তাহলে যদি দেওয়ার চেষ্টা করি তাহলে আমি এখান থেকে ক্লিনিক্যাল চলে যেতেই পারি, তাই না? আমি ইনভেস্টিগেশনও যেতে পারি, সবই পারি, হয়ে গেল। আচ্ছা তাহলে দেখো এটা এই কথাগুলো এখানে লেখা আছে বাবা, ঠিক আছে? তার মানে আমার হচ্ছে পিএটিএস লো, এটা লো, রেসপিরেটরি অ্যালকালোসিস, টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর, ওকে? এই জিনিসগুলো এখন আসো আমার এবিজি তে হচ্ছে আমার, আচ্ছা এটা হচ্ছে আমার সরে রাখি একটু, তাহলে তোমার দেখা যায়, সরি 6, আচ্ছা 6, আচ্ছা 6, হ্যাঁ 6। দেখো তাহলে a 75 years old is being assessed for home oxygen, ওকে? তাহলে তার এবিজি করে কি পেলাম? পিএস হচ্ছে নরমাল, লোয়ার লিমিটে, অক্সিজেনটা কম, কার্বন ডাইঅক্সাইডটা একটু বেশি, বাইকার্বনটা একটু বেশি, বেইজ এক্সেসও বেশি। কি হবে ডায়াগনোসিস এখন? এটা কি হবে? এটা respiratory acidosis. রেসপিরেটরি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই তো? আচ্ছা কম্পেনসেটেড কেন বললা? স্যার পিএইচটা নরমালে চলে আসছে স্যার, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডটা অত বেশি না, একটু মাইল্ডলি হাই, একটু মাইল্ডলি হাই আছে, কিন্তু তাহলে আমার যে থাকা তো আমি তো দিয়ে দিছি এখানে, তাই না? তার মানে 2 থেকে 4 মানে কারেকশন তোমার আসছে। আবার বেইজ এক্সেস মানে কি? বেইজ এক্সেস মানে বাইকার্বন বাড়ছে, তাহলে বেইজ এক্সেস তো আমরা পড়ছি মেটাবলিক অ্যালকালোসিসও বাড়বে, আবার রেসপিরেটরি তোমার ইস্যু বাড়বে, এসির বাড়বে, তাই না? বেইজ এক্সেস বাড়বে। তাহলে এটা যদি হয় তাহলে সিনারিওটা কি রকম, কি কোন কন্ডিশনটাতে যায়? সিওপিডি হইতে পারে স্যার। ভেরি গুড বাবা, সিওপিডি রোগী। তাহলে সিওপিডি রোগী তার এইরকম তোমার রিটেনশন হয়ে আসছে, তার মানে কি আমরা বলতেই পারি এটা তাই না? টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বাবা, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এখন এই রোগীটাকে আমি প্রশ্ন করতেই পারি বাবা, তুমি কি করবা? তুমি এটা প্রশ্ন করতেই পারি যে তুমি এই রোগীটাকে কিভাবে দিবা, এই রোগে তুমি এলটট দিবা কিনা, এই রোগীটাকে হাই ফ্লো দিবা কিনা, আমি কোনভাবে চলে যেতে পারি, অক্সিজেন ড্রাইভ নষ্ট করবে কিনা, আমি লো কতটুকু দিব, এই রোগীটা আমি চাইতেই পারি। এলটট যদি হয় এলটটের ইন্ডিকেশন চাইতে পারি, এলটট করলে আমি চাইতেই পারি যে কি হলে, কারণ এইটা তো ইন্ডিকেশন মানে আমার ফেলিওর আছে, আর কি কন্ডিশন হলে তুমি এলটট দিবা সেটা আমি চাইতেই পারি, তাই না? আমরা জানি কেপিএ কত হলে কত পর্যন্ত যাবে, তার মানে এই যে আছে ক্রাইটেরিয়া আছে পালমোনারি হাইপারটেনশনের ক্রাইটেরিয়া গুলো, তার মানে এই কোশ্চেনগুলো আমরা চাইতেই পারি বাবা, তাই না? তাহলে দিস ইজ কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, it reflects a compensation for the chronic respiratory acidosis secondary to COPD, PS normal এটা। তাহলে আমাদের এটা তার মানে এলটট এর ক্রাইটেরিয়া গুলো আমাদের এখান থেকে আমরা কোশ্চেনে নিয়ে আসতেই পারি বাবা, তাই না? এলটট আমরা নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে 7, এবারটা কি বলতো? একটা 64 years old man with a history of COPD presents with worsening shortness of breath and increased sputum production, ওকে? তার মানে সিওপিডি তো আগে থেকে ছিল, এইবার শ্বাসকষ্ট বাড়ছে, ইনক্রিজ স্পুটাম প্রোডাকশন হচ্ছে, পিএস কি? অ্যাসিডোসিস,
হাইপক্সিয়াও আছে, সাথে হাইপোক্সিয়া আছে বাবা, ভেরি গুড। আবার হাইপারক্যাপনিয়াও আছে, হাইপারক্যাপনিয়া আছে। টাইপ 2 রেসপিরেটরি হচ্ছে আছে। অ্যাকিউট অন ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, কারণ কি আমার বাবা ওই যে আমার একটা রেসপিরেটরি ইনফেকশন, অ্যাসিডোসিস স্যার। রাইট বাবা। এখন আসো, এখানে কি রেসপিরেটরি তো আমার আছে বাবা, ওকে। এখন মেটাবলিক কি আছে? মেটাবলিক কমপ্লেন, মেটাবলিক কি আছে? বেসিক 8.5। তাহলে এখন হলো এখানে বাইকার্বনেট আরো বেশি হওয়ার কথা ছিল না? এখানে বাইকার্বনেটটা আরো বেশি হওয়ার কথা ছিল। জি বেশি স্যার, হওয়ার কথা ছিল বাবা, তাই না? বেশি হওয়ার কথা জি ছিল। স্যার। দেখো এখন তো আমরা এখন দিতে পারি, যদি আরেকটু ব্যয় করে দিতে পারি, তাহলে দেখো দিস এ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর লাইকলি রিপ্রেজেন্টস অ্যান অ্যাকিউট অন ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন অ্যাকিউট অন ক্রনিক যখনই হবে বাবা, আমরা বলে আসলাম যে বাইকার্বনেটটা কিন্তু আরো বেশি হওয়ার কথা ছিল, তাই না? জি বেশি স্যার, হওয়ার কথা ছিল না? বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যখন আমরা সিওপিডি আরো বেশি হওয়ার কথা, আমরা পড়েছিলাম যে ওখানে 30, আর অ্যাকিউট ক্রনিক যখন হবে তখন হবে 45। অনেকদিন ধরে কালেকশন হতে হতে 45-এর দিকে চলে যায়। তখন আর ওই সূত্র কারণ ছিল কি, আমার একুটের সূত্র ছিল কত গুণ বাবা? একুটের সূত্র ছিল বাবা 1 গুণ, তাই না? 1 গুণ। আর ক্রনিক ছিল বাবা কত? 3.5 চার আর কি, মানে না 3.5 বাবা, ভুলে গেছো বাবা, 3.5। আর একুট অ্যালকালোসিস হচ্ছে 2, আর ক্রনিক অ্যালকালোসিস হচ্ছে বাবা 5 থেকে 7। তাহলে আমার যদি ক্রনিক হতো বাবা, তাহলে প্রতি 10-এর জন্য আমার বাড়বে বাবা 3.5 বাইকার্বনেট। জি স্যার, তাহলে ক্রনিক যদি আগে থেকে থাকে বাবা, তাহলে বাবা একুটে ক্রনিকের জন্য হলে বাবা, কারণ আমরা এখানে আমি আর পুরোটা ইসে, তাহলে যদি এটা ক্রনিকের জন্য হয় বাবা, তাহলে ক্রনিকের জন্য যদি আমার একবারে বাবা, তাহলে 3.5। আর তাহলে একুটের জন্য 3.5 যদি তোমার হ্যাঁ, আর একুটের জন্য যদি বাবা 10 বাড়ে, 10-এর জন্য বাড়লে 1 বাড়বে বাবা, তাহলে হচ্ছে আমার 4.5। তাহলে দুইটা মিলে আমার বাইকার্বনেট 4.5 বাড়ার কথা ছিল, বাট এখানে তো কম না। তাহলে আমার তো বাবা এটি 31, 32, 33 হওয়ার কথা ছিল এই ইউনিটের ক্ষেত্রে, শর্ট। তাই না? 31, 33, কিন্তু আমার এখানে তো আমার 29 না। দেখো এটা পরে এখন, তাহলে 29 যদি হয় বাবা, তাহলে এখন দেখো তার মানে কি? তার মানে এই রোগীটা মেটাবলিক অ্যাসিডোসিস আছে কিনা? রাইট, মেটাবলিক সিস্টেম, এটা আমি আর ডেসক্রিপশন লিখিনি। তার মানে এই রোগীটা ওই যে আমি দিলাম ইনফেকশন, তাহলে পরীক্ষার সময় যখন লিখবো তখন আমি চাইতেই পারি ইনফেকশন। তার মানে রোগীটাকে ম্যানেজ করবে কি হবে? তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ওকে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন এই রোগীটাকে অক্সিজেন কিভাবে দিবা? অক্সিজেন আমি দিলাম, লো ফ্লো অক্সিজেন দিলাম, রোগীর Low flow আমার oxygen। সিচুয়েশন ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে এখন কি করবা? অক্সিজেন আমি লো ফ্লো দিচ্ছি, আমি তো 2-4-এর বেশি দিতে পারবো না, দিলাম, রোগীর কোনো ইমপ্রুভমেন্ট হলো না, এখন আমি কি করব? তাহলে বাবা বাইপ্যাপে চলে যেতে হবে বাবা, বাইপ্যাপ, ঠিক আছে? কারণ এই রোগীটাকে আমাকে রেসপিরেটরি ড্রাইভের জন্য আমাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকে ওয়াশ আউট করতে হবে, প্লাস আমাকে পজিটিভ প্রেসার দিয়ে অক্সিজেন দিতে হবে বাবা, দুটো জিনিস, তাই না? এনআইভি বললে কি সমস্যা আছে স্যার? না, কোনো সমস্যা নেই, তাও বলো, তা তো অসুবিধা নাই। আর বাইপ্যাপ তো এনআইভি তাও দাও, নন ইনভেসিভ ভেন্টিলেশন তুমি দাও, কোনো অসুবিধা নাই। নন ইনভেসিভ মধ্যে তো একটা বাবা, দুইটা বাবা, সিপ্যাপও তো তুমি দিতে পারো, সিপ্যাপ পারো না বাবা? জি স্যার, সিপ্যাপ একটা, বাইপ্যাপ একটা বাবা। একটা জিনিস মনে রাখবা বাবা, আমরা যখন হাইপোক্সিয়া যখন থাকে বাবা, হ্যাঁ, ভেন্টিলেশন আমরা যখন এই যে ওএসএ তে যখন দেই বাবা, ওএসএ তে যখন শুধু মানে তখন দেখি আমরা যে রিপোর্টটার সময় দেই, এটা আমরা হসপিটালে এখন খুব একটা দেওয়া শুরু করি না, বাট দিয়ে যেতে পারি যে কোনো সময়। যদি দিয়ে দিই তাহলে কি হচ্ছে, কারণ এটা ফেল করবে ছেলেপেলা, সেই জন্য দিই না বাবা, সবাই এটা দেখে অভ্যস্ত না, বিশেষ করে ঢাকার বাইরে ছেলেপেলারা অনেকেই দেখে না এটা। আচ্ছা, যদি দিয়ে ওএসএ তে তুমি রিপোর্টের মধ্যে লেখা থাকবে, দেখবা যে কার্বন ডাইঅক্সাইড এত 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 এত, তাহলে যদি তোমার যার তো কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন আছে, তাকে তুমি সিপ্যাপ মানে কি কন্টিনিউয়াস তুমি পজিটিভ এয়ারওয়ে প্রেসার দিচ্ছ, পজিটিভ এয়ার প্রেসার দিয়ে কি অক্সিজেন বাড়বে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি ওয়াশ আউট হবে? কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট করতে গেলে বাবা বাইপ্যাপ লাগবে বাবা। তাহলে যাদের শুধু অক্সিজেন কম হাইপোক্সিয়া থাকে তাদের আমরা সিপ্যাপ দিই, আর দুটি যদি থাকে বাবা তখন হচ্ছে বাইপ্যাপ লাগে বাবা। আচ্ছা, এখন আসো, আমার এটা গেল, আর আমাদের তাহলে আমাদের আসবে একটা অ্যান্টিবায়োটিক আসবে, তাই না? আমাদের অ্যান্টিবায়োটিক আসবে, এই ট্রিটমেন্ট আসবে, সবগুলো এখানে চলে আসবে বাবা। তাহলে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সবকিছু আসবে। আমার 8 নম্বরটা দেখো, এখন a 44-year-old moderately dehydrated man was admitted with a history of acute severe diarrhea for 2 days. His sodium এত, পটাশিয়াম একটু কম, বাইকার্বনেট ক্লোরাইড যা আছে, ক্লোরাইডটা তো ঠিক আছে বা একটু বেশি আছে, বাইকার্বনেটটা কমে গেছে অনেক, আমার ব্লাডের নাইট্রোজেন ক্রিয়েটিনটা একটু বেড়ে গেছে। আচ্ছা, তার মানে আমার একটা একে ডেভেলপ করে গেছে, আমি ধরে নিতেই পারি। আচ্ছা, পিএস কি? অ্যাসিডোসিস। কার্বন ডাইঅক্সাইডটা কি? আমার কম আসছে, বাইকার্বনেট কি আছে? আমার কম আছে, অক্সিজেন আমার ঠিক আছে। তাহলে এইটা যদি হয়, আমি অ্যানন গ্যাপটা যদি দেখি, তাহলে অ্যানন গ্যাপ কি? 108 আর 16 হচ্ছে 124, তাহলে 134 মাইনাস হচ্ছে 124 সমান 10। আমরা পড়েছিলাম যে বাবা 12 ± 2, তার মানে এটা হচ্ছে আমার নর্মাল অ্যানন গ্যাপ। অ্যাসিডোসিস তো বাবা আসতেই,
কারণ অ্যাসিডোসিসের জন্য আমরা বলছিলাম রেসপিরেটরি যদি হতো কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকতো। এখন এখানে কি কম্পেনসেশন কি আছে নাকি কম্পেনসেশন নাই? আমাদের বলা ছিল বাবা উইন্টার্স ফর্মুলা ছিল, আর একটা ছিল যে যোগের ফর্মুলা ছিল। উইন্টার্স যদি আমি ধরি বাবা, তাহলে হচ্ছে আমার 1.5 ইন্টু বাইকার্বনেট, তার মানে 1.16 যোগ 8 সমান 24, 24 যোগ 8, 24 যোগ 8 কত 32, 32 তাই না? 32 বাবা, Partial, 32 যদি হয় বাবা তাহলে মোটামুটি partially compensated. মিলিতে গেছে বাবা। 33 আর 32 একই কথা, মিলে গেছে না? আবার যদি 15 যোগ যদি ধরি বাবা, 15 যোগ 16 যদি ধরি বাবা 31, 31 কারণ আমাদের তো বাবা উইন্টার্স কিন্তু বলা ছিল প্লাস মাইনাস 2 বাবা, আমি শুধু যোগফলটা বলছি, প্লাস মাইনাস 2 তো তার বলতেছি না, প্লাস মাইনাস 2 ছিল না উইন্টার্স কিন্তু ছিল, প্লাস মাইনাস 2 ছিল বাবা। তাহলে আমি যদি 32 পাই প্লাস মাইনাস 2, তাহলে মানে 32 থেকে 34 পর্যন্ত নরমাল, এখানে 33 হয়ে গেল, তাই না? Compensated magma. রাইট, না রাইট বাবা। আর একটা সূত্র ছিল কি, লাস্টে যে পিএস যা থাকবে কম্পেনসেশন মোটামুটি তাই থাকবে। তাহলে ওই তিনটা সূত্র ছিল আমাদের। তাহলে একটা ছিল মানে বাইকার্বনেট যোগ 15, তাহলে সেটা 31, যদি পিএস যা থাকবে তাই থাকবে। পিএস হচ্ছে 31, তার মানে কার্বন ডাইঅক্সাইড থাকবে 31, তাহলে 31 মানে 33, তার মোটামুটি নরমাল হয়ে গেছে, তার মানে এটা কম্পেনসেটেড। ওকে, কারো কোনো কনফিউশন আছে? স্যার ওই লাস্টের ওই কথাটা বুঝি না স্যার, পিএইচ যা থাকবে বাইকার্বনেট থাকবে মানে স্যার আচ্ছা, এইটা বোঝো নাই, তাহলে ওই জায়গাটা খেয়াল করে নাই বাবা। 3 নাম্বার ফর্মুলাটা আর কি। রাইট 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 রাইট, এই যে বলছে সে খেয়াল করছে মনোযোগ দিয়ে। এই যে দেখো বাবা, এই 3 নম্বর ফর্মুলাটা বাবা, আমি 3টাই বলে যাচ্ছি, আমি বললাম না 4 নম্বরটা আমি মনে রাখবো না, 4 নম্বরটা ভুলে যাবো আমি। 4 নম্বরটা বড়, এত বলতে গেলে মাথা খারাপ হয়। এই 3টার মধ্যে যে যেটা মনে রাখতে পারো। তো পরীক্ষা সাধারণত আমরা এই দুটো দিয়ে করি বাবা, জি স্যার, জি স্যার। আমরা পরীক্ষা যে অ্যান্সার কিতে দিয়ে দিই, এটা দিই না বাবা, এই দুটার একটা দিই, এই দুটো দিয়ে দিই। আমি কোশ্চেন সবই লিক আউট করে দিচ্ছি, তোমাদের আজাদ স্যারকে ধন্যবাদ দেওয়া দরকার, তাই না? আজাদ স্যার কোশ্চেনগুলো সব লিক আউট করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা কই গেল? কারণ শুধু তাই না, আমাদের এই কোশ্চেনগুলো আর দিতে পারবো না, তোমরা সব ছবি তুলে রাখতেছো, মানে আগে যদি আমি কোশ্চেন বানাতে পারতাম সেটাও এখন পারবো না, মানে আমাদের সর্বনাশ করে দিচ্ছে স্যার। আচ্ছা গেল এটা, ঠিক আছে? এটা বুঝছো সবাই? হ্যাঁ বলো। কম্পেনসেটেড করলে স্যার পিএসটা কি 7.25 থেকে 7.45 এর মধ্যে থাকবে স্যার? এই তো তুমি লাইনে, আমি কি বলছিলাম বাবা, একটা সিঙ্গেল অ্যাসিড বেস ব্যালেন্স যদি পিএস টা নরমাল হয়ে যায়, ধরে নিতে হবে যে আরেকটা যোগ আছে, বলছিলাম, মনে আছে কথাটা? জি স্যার। মনে আছে? মনে আছে? এইটা হচ্ছে অরিজিনাল সিনারিও। আমরা পরীক্ষার সময় দিই পিএস নরমাল দিয়ে দিই, অনেক সময় দিয়ে দিই বাবা, কারণ টিচার তো আমি একা না, টিচার আমরা কোশ্চেন করি 4 জন বাবা, তারা বলে না দিয়ে দাও দিয়ে দাও, আচ্ছা দিয়ে দিলাম, তাদের কাছে পরাজিত হয়ে। কিন্তু এটা আমি এখন আমি স্বাধীন, আমার সাথে আমার উপরে কেউ নাই, তার মানে আমি এটা দিচ্ছি এটা, কিন্তু পরে দিয়ে একটা ডাটা আছে, দেখবা যে ডাটাতে তোমার এরকম দিয়ে গেছি আমি আবার। এটা দেখো, কারণ প্রথম লাইন দিয়ে দেখে লেখা ছিল, আমি যে টিপস দিয়ে দেখালাম 3টা, এবিজি শুরুতে যে 3টা টিপস দেখালাম, দেখো এই যে দেখো, এটা ভুলে গেছো। ক্যালকুলেট, এটা আমার কথা না বাবা, এগুলো সব বইয়ের কথা বাবা। ক্যালকুলেট দ্য বাইকার্বনেট ডেল্টা কে, দেখো সিঙ্গেল অ্যাসিড বেস ডিসঅর্ডার হবে বাবা, তাই না? একটা এস কাটা যাবে, ডিসঅর্ডার ডু নট লিড টু নরমাল পিএস, দেখছো? তাহলে সিঙ্গেল অ্যাসিড ডিসঅর্ডার ডু নট লিড টু নরমাল পিএস, নরমাল পিএস হবে না বাবা, নরমাল পিএস হলো মানে 2টা 3টা আসছে বাবা, ঠিক আছে? নরমাল আসে মানে, আবার বলো। কম্পেনসেটেড বলতেছি যখন এই শব্দটা উচ্চারণ করতেছি, সেই কম্পেনসেটেড করলে কি স্যার পিএইচ কি স্যার নরমাল লেভেলে থাকবে নাকি না, স্যার এটা আলাদা? পিএসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট, এটার কম্পেনসেশন বলে বাবা। এটা তোমরা ভুল করো, কারণ আমি যেটা লাইনটা লিখছি এটা বাবা বই লাইন না, এটা বাবা তো ইসের লাইন, সরি কি বলে বই লাইন বাবা। আর এটা হতে হতে সময়ের সাথে সাথে এটা কম্পেনসেশন হয়ে যায়। কারণ আমি কি বলছি বাবা, প্রথম হচ্ছে এসি রেসপিরেটরি সিস্টেমটা কারেকশন করে দেয় 12 থেকে 24 ঘন্টার মধ্যে, আর এটা হয় 3 থেকে 5 এর মধ্যে, 3 থেকে 5 দিনের মধ্যে। তাহলে এই প্রথমে এটা হবে, এইটাতে আমরা একুটের মধ্যে বলি, তারপরে ধীরে 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 বডি এটা সবকিছু ঠিক করে নেয় বাবা। এই যে কম্পেনসেশন করে, এটা হচ্ছে ইমিডিয়েট কম্পেনসেশন বাবা, আলটিমেটলি তো কম্পেনসেশন সব নর্মাল হয়ে যায় বাবা, তখন কার্বন ডাইঅক্সাইড নর্মাল হয়ে যায়, সবই নর্মাল হয়ে যায়, তখন ধীরে 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 সবই নর্মাল, সব নর্মাল লেভেলে চলে যায়। এই যে কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকে বা কম থাকে এরকম তার বডিতে থাকে না, এটা ইমিডিয়েট যে সাথে সাথে কম্পেনসেশন শুরুর দিকে এই সিনারিওটা থাকে বাবা, মানে যখন কম্পেনসেশনটা শুরু হলো তোমার ইমিডিয়েট রেজাল্ট, এটা 1 2 3 দিন পর 4 5 দিন পরে তো সবই নর্মাল হয়ে যায় আবার, ঠিক আছে? আর কিছু? আচ্ছা গেল, এটা শেষ। এবার হচ্ছে 9 নম্বরটা। এটা কি কারো প্রশ্ন থাকলে বলো, আমি আবার বলবো, আমার আজকে কোনো কাজই নেই বাসায়, কারণ আমার ওই পপুলার ইন্টারনেটটা খুবই খারাপ ছিল। বলো। স্যার
হ্যাঁ বলো। এতদিন জানতাম স্যার যে যদি পিএইচটা স্যার যদি নর্মাল থাকে তখন ফুললি কম্পেনসেটেড বলতে পারবো, তাইলে স্যার ফুললি না কম্পেনসেটেড কথাটাকে বলতে পারবো না স্যার? না বাবা, ফুললি কম্পেনসেটেড বাবা কার্বনটাকে বাইরে দিয়ে বলে বাবা। আমি কি বলছি খেয়াল করছি একটা, আমরা যখন কোশ্চেন করি তখন মেনে নিই, বললাম যে আমি যেটা লিখছি এটা বই লাইন বাবা, এটা বই লাইন। বই তো একটা না বাবা, বই তো অনেকগুলো বাবা। সমস্যা হচ্ছে এটা, আমি যেটাকে ফলো, সেই জন্য বললাম যখন আমরা চারজনে মিলে কোশ্চেন করি আমরা পিএসটাকে তখন আমি আরো বাড়াই দেবো, তখন বলে তো দিলাম বাবা আমি বাইরে দেবো, সামনে পরের কোশ্চেন এরকম বাড়ানো আছে বাবা, তো বলে ফেলছি। কিন্তু ওই যে 3টা লাইন যেটা টিপস দিলাম, হ্যাঁ ওই যে 3টা লাইন যেটা লিখছিলাম ওইটা হচ্ছে বাবা অরিজিনাল যে বড় বড় বইগুলো যেটা আছে বাবা, এই যে তোমার ইসের ওই সেই মানে বড় বইগুলোর রেফারেন্স বাবা, ওখান থেকে কোট করা ওই 3টা লাইন বাবা। কম্পেনসেশনটা হয় বাবা রেসপিরেটরি কম্পেনসেশন, নামটাই হচ্ছে বাবা রেসপিরেটরি কম্পেনসেশন, আর এটা হচ্ছে তোমার বাইকার্বনেটের কম্পেনসেশন। তো কম্পেনসেশন চেঞ্জটা ওই জায়গাটাতে বাবা, আর পিএসটা সে কি করে ধীরে ধীরে কম্পারসাম করে নরমাল নিয়ে আসে বাবা। কারণ ওই পিএসটা ছিল কত, তার হয়তো ছিল 7.2 ছিল, মানে আমার ছিল অথবা 28 মানে 28 ছিল অথবা 7.25 ছিল, সেটা এখন ধীরে ধীরে 7.31 চলে আসছে। হ্যাঁ তার মানে এরপর ধীরে ধীরে নরমাল দিকে চলে যাচ্ছে, ধীরে ধীরে কারেকশন হয়ে যাচ্ছে বাবা। আগে তো চেঞ্জ হবে ওইটা, তারপরে আগে চেঞ্জ হয় বাইকার্বনেট বা কার্বনেট, তারপরে পিএইচটা চেঞ্জ হয় পরে বাবা, পিএইচ এর চেঞ্জটা আসে পরে। আগে চেঞ্জ আসে কার্বন ডাইঅক্সাইড অথবা বাইকার্বনেটের, পরে চেঞ্জ আসে পিএইচ এর। এবং এইটা যদি আমি একদিন পরে করি পিএইচ দেখা যাবে যে নরমাল হয়ে গেছে। ওকে, আর কিছু? জি স্যার। আচ্ছা এখন দেখো, একটা 21 বছরের মেয়ে, পেজেন্ট ফিলিং লাইট হেডেড অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ, শি হ্যাজ হার ফাইনাল ইউনিভার্সিটি এক্সাম নেক্সট উইক। বুঝছো বাবা, মানে মেয়েটা একেবারে বেশি ফাজিল, পড়াশোনা করে নাই, খালি ঘুরে ফিরে বেড়াইছে বাবা। হ্যাঁ দেখো তা কি করলো, সে পিএস নিয়ে আসছে সে 7.48। আচ্ছা দেখো বাইকার্বনেট অক্সিজেন দেখো অনেক বেশি, তার মানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 3.5। এটা তো সোজা বাবা, তাই না? এটা হচ্ছে একটা টিপিক্যাল, ওই যে আমরা তখন রেসপিরেটরি অ্যালকালোসিস রেসপিরেটরি অ্যালকালোসিস, সারা বছর পড়াশোনা না করলে যা হয় এই, বাট এরকম ডাটা সবারটা খেতেই থাকবে বাবা, তাই না? আল্লাহ না করুক তোমাদের যেন কখনো না হয়, দোয়া করি বাবা। হ্যাঁ এই যে দেখো এরপিএল, তাই না? আমি তার মানে আমাদের পারমানেন্ট ডিজিজ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, এটা তো ধরো আমি প্রশ্ন বানাই দিচ্ছি, আমি এখানে তো নিয়ে যেতে পারি হাইপারমেটাবলিক ইনফেকশন, ফিভার, পেইন, আমরা এখানে ছিল অ্যাংজাইটি, হাইপারভেন্টিলেশন দিয়ে, তাই না? এইভাবে আসতে পারে। আচ্ছা এবার আসো 67 ইয়ার্স হাইপারমেটাবলিক স্টেটে কিভাবে আসতে পারে সিনারিওটা স্যার এখানে? কোনটা বাবা? মানে এই যে রেসপিরেটরি অ্যালকালোসিসের সিনারিওটা হাইপারমেটাবলিক স্টেট দিয়ে কিভাবে আসতে পারে স্যার সিনারিওটা? আচ্ছা বাবা এখন আসো, তোমার একটা রোগী জ্বর 104 ডিগ্রি জ্বর বাবা, 104 ডিগ্রি জ্বর, আমি সেপসিস বানাবো না, সেপসিস হলে বাবা আবার এসিডোসিস চলে আসবে বাবা। আমার হাই গ্রেড ফিভার বাবা, হাইপারভেন্টিলেশন থাকে না বাবা? হাইপারভেন্টিলেশন, জি স্যার। থাকে না বাবা? জি স্যার। আরে বাবা আচ্ছা ইনফেকশন হইলো বাবা, এখন আমার সেপ্টিসিমিয়া হয় নাই, যদি সেপ্টিসিমিয়া হয়ে যায় বাবা তখন তোমার হাইপোক্সিয়া হবে। কারণ ওখানে যে তোমার ল্যাকটেট বাড়ে, কখন ল্যাকটেট বাড়ে বাবা? যখন অ্যানারোবিক গ্লাইকোলিসিস হয়, যখন তখন বাবা ল্যাকটেটটা যখন বাড়বে বাবা, কারণ ল্যাকটেট ইজ এ মার্কার অফ সেপ্টিসিমিয়া, সিভিয়ার সেপসিস বাবা, তাই না? শুরুতে যখন আমার ইনফেকশন হবে বাবা, শুরুতে যখন একটা ব্যাকটেরিয়া হয়, শুরুতে তো আর টিস্যু নেক্রোসিস বা কিছু হয় না, তখন তার এসিডোসিস হয় না বাবা, তখন তাকে হাইপারভেন্টিলেশন থাকে বাবা। ওকে, জি স্যার। তুমি যখন ব্যথা পাও, হাত পা কেটে যায়, তখন জোরে জোরে শ্বাস নাও না, জোরে শ্বাস নিয়ে আমরা কান্নাকাটি করি, যাই করি না কেন, তার মানে তখন তার মানে এই জিনিসগুলো বাবা। এবার হচ্ছে 10, দেখো A 67 years old man with a history of peptic ulcer disease presents with persistent vomiting. তাহলে ভমিটিং ছিল, এখানে দেখো আমার অ্যাসিড লস আছে বাবা, তাই না? ভমিটিং মানে অ্যাসিড লস। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মোটামুটি ভালো, কার্বন ডাইঅক্সাইডটাও মোটামুটি ভালো আছে, বাইকার্বনেটটা কি আছে আবার বেশি আছে, তাই না? বেস এক্সেস কি আছে আমার এখানে বেশি আছে বাবা, তাই না? বেশি আছে, তার মানে এটাতে সিম্পল, একেবারে এটা সিম্পল। এটা দিয়ে আমরা কমনলি কোশ্চেন করতে পারি, এই রোগীটার ইউরিনে পিএস কেমন হবে কোশ্চেন করতেই পারি আমরা বাবা। কিরকম হবে ইউরিনে পিএস? অ্যাসিডিক হবে। অ্যাসিডিক হবে। কেন অ্যাসিডিক হবে বাবা? প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। হ্যাঁ রাইট, অ্যাসিডুরিয়া। কিন্তু কেন হবে বাবা? কেন হবে বাবা? স্যার হাইপোক্যালেমিয়া থাকবে, পটাশিয়ামটাকে ধরে রাখার জন্য হাইড্রোজেন আয়নটাকে ছেড়ে দিবে স্যার। ভেরি গুড বাবা, ভেরি গুড। কারণ ভমিটিং এর জন্য আমার সোডিয়াম চলে যায়, পটাশিয়াম চলে যায় বাবা। বডি সোডিয়াম পটাশিয়ামটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তাহলে ওকে রাখার জন্য বাবা হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে পটাশিয়ামটাকে রেখে দেবে বাবা, সেই জন্য হয়। তাহলে কারেকশন করবা কিভাবে, একটা এই রোগীটাকে কিভাবে ট্রিটমেন্ট করবা?
তোমাকে যদি বলা হয় একটা একটা ফ্লুইড দিবা, কোন ফ্লুইডটা আগে দিবা সবার আগে? নরমাল নরমাল স্যালাইন স্যালাইন দিব স্যার, নরমাল নরমাল স্যালাইন স্যালাইন। স্যার। স্যার এটা ভলিউম কারেকশন করতে হবে, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস কারেকশন হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড, পটাশিয়াম কারেকশন হয়ে যাবে, কারণ সোডিয়ামটা সবসময় ইন এক্সেস অফ পটাশিয়াম এন্ড সোডিয়াম। ভেরি গুড, ভেরি গুড। তারপরে যদি লাগে পটাশিয়ামটা তাকে পরে অ্যাড করতে হবে। ভেরি গুড, যারা বলতেছো ভেরি গুড। বাকিরা যারা আসছো একটু খেয়াল করে নিয়ে একটু মাথাটাকে কালচার করে নিও। আমরা কিন্তু এগুলো কোশ্চেন করি বাবা, তাই না? প্রথম কোডটা কারেকশন দেওয়া, তাহলে প্রথম হচ্ছে নর্মাল স্যালাইন কারেকশন করলে পটাশিয়াম কারেকশন হয়ে যায়। যদি না হয় তখন পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হয় বাবা। আচ্ছা, তারপর হচ্ছে আমার 11 নম্বর। হ্যাঁ, a 32 years old man presented to the emergency department having been found collapsed by his wife. ওকে, তার ওয়াইফ তাকে নিয়ে আসলো, কলাপস অবস্থায় নিয়ে আসলো। তার পিএস হচ্ছে বাবা এত। আমরা এগুলা গতদিন একটু আলাপ করেছিলাম, তাই না? আমাদের অক্সিজেন ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটা কম আছে, আমার বাইকার্বনটা কম আছে, তার মানে এইটা কম, এইটা কম, তার মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। কম্পেনসেশন আমরা চলে যাব উইন্টার্স ফর্মুলাতে। তাহলে উইন্টার্সে যদি চলে যাই, আমি উইন্টার্সে যদি যাই তাহলে আমি দেখবো যে কম্পেনসেশন আছে কিনা। তাহলে 11 আর হচ্ছে অর্ধেক হচ্ছে 5 হচ্ছে 6, 17, 17 8 হচ্ছে আমার 25, 25 যদি হয়, কিন্তু এখানে দেওয়া আছে এটা তো মুশকিল হয়ে গেল। তার মানে এখানে ক্যালকুলেশন করাটা আমার জন্য ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কনভার্সন ফ্যাক্টর দিয়ে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওইটার জন্য স্যার আমরা এটা চাবো কিলো না। প্যাসকেল না কিলো দিলে একটু ভালো হয় স্যার। হ্যাঁ, এটা ভালো, আমরা বের করতে হবে ওইটাতে, তাই না? অতএব এইখান দিয়ে আমরা কোশ্চেনের যেহেতু ঝামেলা আমরা চাবো না, আর ওই সূত্রটা ওইখানে বলা যাবে, হিসাব করে বের করা যায়, কোনো ব্যাপার না। আচ্ছা, কিন্তু আমাদের এখানে চাবো আমরা অন্য জিনিসগুলো। এখানে দেখো সোডিয়াম আমার আছে এত, ক্লোরাইড এত, আর হচ্ছে আমাদের আমরা যদি বলি যে আমাদের বাইকার্বনেট দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 111, তার মানে এখানে 24, হ্যাঁ 24। এখন দেখো ওই যে পটাশিয়ামটাকে ধরে আমি এখানে বের করে রাখছি, এখানে 28, তাহলে পটাশিয়াম যদি ধরি তাহলে হবে তোমার 16 পর্যন্ত যাবে, আর যদি এটা না ধরি তাহলে আমার এটা যাবে বাবা 12 পর্যন্ত। বললাম না আমি সবগুলোই করে রাখছি তোমাদের সুবিধার জন্য, কারণ পটাশিয়াম ধরলে আমরা এইভাবে করবো, কিন্তু এটাতে না করাটা হচ্ছে ভালো। যদি না করি আমি তাহলে 24, যদি 24 হয় বাবা তাহলে কতটুকু? তার মানে হাই আয়রন গ্যাপ, তাই না? হাই আয়রন গ্যাপ, তাহলে এটা হাই আয়রন গ্যাপ, এটা মেটাবলিক, তাহলে আমার মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে বাবা, ওকে। আমরা আর অন্য কোনো আবার ইয়ার ক্যালকুলেশন মধ্যে যাইনি, পরে আমি তো পরেরটা যাবো একটা একটা করে যাবো বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে a 17 years old girl presents to the emergency department after an argument with her boyfriend. আচ্ছা, he says, মানে ও তো এখন নিয়ে আসছে তার ইসের জন্য, সে তার বললো, তার বয়ফ্রেন্ড বলতেছে she took lots of tablets. কি খাইছে বলতে পারে না, রাগ করে তার সাথে। she denies this. কতদিন আমি বলেছিলাম, যারা ছিল পারছিল দুই একজন, ইউ পারসুড, আমি গতদিন ডিসকাস করি না, ধরে ধরে একটা আলাপ করে যায়। ইউ পারসুড দ্যাট আর টু লেফট ডু অ্যান ইবিজি, তার তুমি বলে যে আপনি একটা ইবিজি করে দেখেন, যে মানে তুমি ডাক্তার বন্ধু না, হয়তো তোমার ডাক্তার ক্লাসমেট তোমরা নিয়ে আসছো, অথবা সেজন্য বয়ফ্রেন্ড ডাক্তার, সে জানে যে ইবিজি করলে কিছু ধরা পড়তে পারে। আমরা এটা করলাম কি, পিএস ছিল 7.46, তার মানে এটা হচ্ছে আমার অ্যালকালোসিস, অক্সিজেনটা বেশি, কার্বন ডাইঅক্সাইডটা আমার কি হচ্ছে কমে গেছে, মানে আমার এখানে হাইপার ভেন্টিলেশন আসছে, তাই তো, কমে গেছে বেজ এক্সারসাইজ। ওকে, তার মানে এখানে কিন্তু মোটামুটি নরমাল। এখানে এইটা সিনারিওটা যদি ধরি আমার রেসপিরেটরি অ্যালকালোসিস, কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা কি হলো, শি ফিলস ইনক্রিজিংলি আনওয়েল, সে খারাপের দিকে যাচ্ছে, and is complaining of ringing in her ears. A repeat ABG আবার করা হলো, করে এবার দেখা হলো সিভিয়ার অ্যাসিডোসিস। ওকে, যে প্রশ্নটা আমাকে তোমরা করতেছিলে বাবা, কম্পেনসেশন হলে এই যে 7.15 থেকে বাবা 7.4 এ যায় না বাবা, এই 7.15 থেকে যদি 7.31 হয়, 7.32 হয়, সাথে এগুলো ঠিক থাকে, তাহলে ওটাকেই কম্পেনসেটেড বলে। কারণ পিএস যখন নামে বাবা এতভাবে নেমে যায় বাবা, কথা বোঝে নাই, মানে এটা কম্পেনসেটেড বাবা। এখন আসো, এই যে দেখো অক্সিজেন ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড তো আমার এখনো কম আছে, বাইকার্বনেটটা আমার অনেক কম আছে, কিন্তু অনেক কম আছে, আমার বেজ এক্সেস কত, মাইনাসে নেমে চলে গেছে। এখন দেখো আমার অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি হইতো তাহলে কি হতো, আমার কার্বন ডাইঅক্সাইডটা রিটেনশন হতো, মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে কিন্তু বাইকার্বনেটটা বাড়তো, কিন্তু আমার এখানে কি হচ্ছে, আমার এখানে উল্টা, তার মানে এখানে মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে এখানে আমার মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার জন্য আমার এখানে কি হচ্ছে, হাইপার ভেন্টিলেশন তো আমার আগেও ছিল, এখন আছে, তার মানে এখানে কোন একটা মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে আগে সে ভালো ছিল, এখন একটা মেটাবলিক অ্যাসিডোসিস আমার এখানে যোগ হইলো বাবা। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস যোগ হয়, তাহলে কি হবে বাবা, এটা হচ্ছে একটা ক্লাসিক পিকচার অফ অ্যাসপিরিন ওভারডোজ, কারণ অ্যাসপিরিন ওভার টিং আমলিসটা ইয়ারে হয়, টিনিটাস করে। তাহলে দিস অ্যান ইনিশিয়াল রেসপিরেটরি অ্যালকালোসিস ডিউ টু, কারণ অ্যাসপিরিন কি করে বাবা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমার স্টিমুলেটেড করে, তাই না? স্টিমুলেটেড করার জন্য তোমার প্রথমে হলো অ্যালকালোসিস, আবার তারপরে কি হলো, ওই যে ল্যাটার স্টেজে কি হলো তোমার, এটা ওই অ্যালকালোসিস ছিলই, সাথে যোগ হলো কি তোমার মেটাবলিক অ্যাসিডের জন্য মেটাবলিক অ্যাসিডোসিস আমার যোগ হলো। তার মানে এখানের মধ্যে আমার প্রেজেন্টেশন হাইপারভেন্টিলেশন, সোয়েটিং, এগুলো আমাদের একটু মুখস্থ করে নেব। আমরা একটু
চাইতেই পারি, এখান থেকে একটা কোশ্চেন করতেই পারি, তাই না? এটা আমরা স্যালিসাইলেট পয়জনিং এ আমরা একটা কোশ্চেন করতেই পারি বাবা। হ্যাঁ, কিভাবে আমরা করবো স্যালিসাইলেট পয়জনিংটা পড়ে রেখে একটু করা যাইতে পারে, তাই না? বানানো যাইতেই পারে। ম্যানেজমেন্টটাও আমরা দেখে রাখতে পারি, বইতে লেখা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করবো না, তাই না? এগুলো আমাদের চাইতেই পারি, পরীক্ষার কোশ্চেন দিতেই পারি আমরা। আচ্ছা, তাহলে এবিজি প্র্যাকটিস হচ্ছে 13 নম্বরটা। 13 যদি হয় দেখো, তাহলে এই বলো বাবা, বলো। হ্যাঁ, এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড স্যার উইন্টার্স ফর্মুলাতে যত না আমি তো এখানে ওগুলো কিছু দেইনি বাবা। দেখো তো আবার যাই ডেটাতে যাই, এখানে দেখো বাবা, উইন্টার্সে আমি যাই, দেখো উইন্টার্সে যদি যাই বাবা, দেখো কারণ এখানে দেখো উইন্টার্স যদি আমি ওইটা গেল, ওইটা তো না, সরি, ওইটা কোনটা ছিল জানেন? এই সরি এইটা আমি উইন্টার্সে আমি মিলাচ্ছি, দাঁড়াও, হ্যাঁ মিলাই দিই তোমাকে, দাঁড়াও, কোনো অসুবিধা নেই বাবা। উইন্টার্স যদি হয় বাবা, দেখো, কারণ উইন্টার্সে যদি হয় বাবা, আমাদের ছিল তো বাবা ওই কার্বন ডাইঅক্সাইড ওইটা ওই 40-45, তাই না? আর ওইটা ছিল উইন্টার্স হচ্ছে আমার, যদি ধরি কার্বন কতটুকু হবে দেখো, পিএস হচ্ছে আমার বাবা 9 বাইকার্বনেট, তার মানে সাথে হচ্ছে 15 থাকবে কত বাবা, কার্বন ডাইঅক্সাইড থাকবে 24 যদি হয় বাবা, তার মানে নর্মাল যে থাকতেছে তার থেকে অর্ধেক, কিন্তু এখানে তো বাবা দেখো অর্ধেকের থেকে বেশি আছে বাবা, বেশি না, কারণ তার তো আগে থেকে তোমার কি ছিল, তার মানে এটা কম্বাইন বাবা, তার মানে আমার কম্বাইন, তার মানে খুব একটা কমে নেই বাবা, তার মানে এটা আমার কম্পেনসেশন বা হিসাবে আমরা যাবো না, কারণ এখানে তো জটিলতা, কারণ ওই উইটার্স যদি আমি দিতে হয় বাবা, কারণ এখানে কম্পেনসেশন কোনোটাই হয় না, কারণ পিএসও একেবারে কম, তাই না? কোনোটাই আমার কম্পেনসেশন হয় না। আর পিএইচএস হলে আমাকে তখন আমরা তখন এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিসও আছে মনে হচ্ছে স্যার, হিসাব করলে স্যার। ইয়েস বাবা, কারণ আগে যদি এক্সপেক্টেড সেকেন্ড সিনারিওটা তো এক্সপেক্টেড হওয়ার কথা 24, জি মানে পিএসসি যদি হয় 24 হলে বাবা এটা অর্ধেক, তাই না? অর্ধেক হওয়ার কথা বাবা, এখানে হওয়ার কথা ছিল 2.6 বা 2.7 বাবা, তাই না? এখানে 2.6 2.7 হওয়ার কথা এখানে, যদি আমরা অর্ধেক ধরি, তা 2.67 যদি হয়, তা সেটা না হয় আমার এখানে হয়ে আছে বাবা 3.2 বেশি, তার মানে এখানে রেসপিরেটরি আছে। জি বাবা, এই তো বুঝতেছো বাবা, থ্যাংক ইউ বাবা। স্যার কিলোপ্যাসকেলের কনভার্সনটা স্যার একটু শিখাই দিবেন স্যার? না বাবা, এটা তুমি ইন্টারনেটে গেলে পেয়ে যাবে বাবা। কিলোপ্যাসকেল সমস্যা কত মিলিমোল বের করে ফেলবা সোজা। 7.5 দিয়ে গুণ করতে হয়, 7.5 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, 7.5 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, হয়তো এই 7.5 গুণ করে নেবে, এটা সোজা বাবা, এটা করে নেবে, এটা ঠিক আছে বাবা। আচ্ছা, এগুলা বাবার এই এসিড বেসটা একটা ছোট একটা প্যাডের মধ্যে লিখে রেখে দিও বাবা, কারণ এটা মনে থাকবে না বাবা, ভুলে যাবা। আচ্ছা, গেল এটা কনভার্সন ফ্যাক্টর গেল, এটা তাহলে আমার এটা গেল। আচ্ছা, এইটা গেল, আচ্ছা গেল আমার 12টা গেল। আচ্ছা, এই যে গেল, সরি, এইটা 12 গেছে, হ্যাঁ 12। আচ্ছা, তারপর a 62 years old man with history of diabetes mellitus and long smoking history presents to the emergency with the arsenic shortness of breath. On auscultation he had widespread crackles and moderate ankle edema. তাহলে আমি ক্র্যাকেলস তো পাচ্ছি, আবার মডারেট অ্যাঙ্কেল ইডিমাও পাচ্ছি, কি ঝামেলা যোগ হলো আবার, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবিজি শোজ পিএস কম, সাথে চলে যাবো বাইকার্বনেট, এটাও কম, তার মানে আমার মেটাবলিক আসছে, তাই তো? মেটাবলিক আসছে, আমার কার্বন ডাইঅক্সাইডটা আবার বেশি, দুইটাই তো হইতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড বেশি, তার মানে এটা আবার ঝামেলা। কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়, তাহলে আমার বাবা হওয়ার কথা ছিল কি, আমার বাইকার্বনেটটা তোমার হওয়ার কথা ছিল বেশি, তাই না? বেশি। আবার এখানে যদি হয় কম্পেনসেশন যদি হয় বাবা, তাহলে হাইপার ভেন্টিলেশন থাকবে, কমে যাবে, তার মানে এখানে একটা মিক্সড রেসপিরেটরি আমার অ্যাসিডোসিস আছে, একটা সাথে আমার মেটাবলিক অ্যাসিডোসিস আছে বাবা, ঠিক আছে বাবা? তাহলে মিক্স আমার দুটি আছে বাবা। তাহলে ওই যে দেখো মিক্সড, তার মানে আমার অর্সেনিক শর্টেজ অফ ব্রেথের জন্য হচ্ছে কি, তাহলে আমার ওই যে সিওপিডি রোগী, তাহলে সিওপিডি রোগী লং তার ফেলিওর হচ্ছে, আবার ডায়াবেটিসের জন্য আবার কমপ্লিকেশন ডেভেলপ করতেছে বাবা, তাই না? ডায়াবেটিসের জন্য বাবা। তাহলে এটা দেখো, তাহলে নোট দ্যাট ডিসপাইট দ্য লো পিএস PCOT is also high. তাহলে this is a picture of mixed respiratory and metabolic acidosis. তাহলে given the history of diabetes mellitus and ankle swelling and renal failure is a unifying diagnosis. আমি ধরতেই পারি আমার, তাহলে পালমোনারি এডিমা, তাহলে পালমোনারি এডিমাটা আমার কি লাংসের রিজন আসতে পারে, আমার ডায়াবেটিস ছিল আমার একটা হার্ট ফেলিওর আমার আসতে পারে, তাই না? তাহলে আমার হার্ট ফেলিওর আসতে পারে, লেফট হার্ট ফেলিওর আসতে পারে। আর অ্যাঙ্কেল এডিমা তো আমার আসতে পারে, তাহলে বাবা সিসেফ, তাহলে আমার রাইট হার্ট ফেলিওর হতেই পারে, সিওপিডি থেকে রাইট হার্ট ফেলিওর আগে থেকে থাকতেও পারে, বাবা নাও পারে বাবা, তাই না? আচ্ছা, তাহলে আমার ফেলিওরটা, তাহলে এইটা দেখো, তার মানে এই যে হলো, তাহলে আমার এটা ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি এখন সবাইকে? এইটা বুঝছো এটা বাবা?
কারো কি বোঝা বাকি আছে? আমি কিন্তু টেনে গেছি, তাহলে খুব স্লোলি আমি আবার ধরে দিলাম, কারণ এখন শেষ পর্যায়ে যখন হয়ে যায় তখন সবার এত কথা বলার দরকার নেই। কেউ কি বোঝেন এমন আছে? তাহলে আমি আবার বলবো, ধরে ধরে লাইন ধরে ধরে বলবো। জি না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা 14 দেখো। আচ্ছা এইটার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু বানানো যায়। দেখো 51 বছরের একটা লোক, হিস্ট্রি অফ সিএলডি ডিউ টু সি ভাইরাস ইজ এডমিটেড ফর ফর হয়ে গেছে, উইথ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা সরি, with আচ্ছা তাহলে with hematemesis, his upper GI endoscopy is complicated by aspiration. ওকে, তাহলে মানে আমার ব্লিডিং হলো, আমি ইসোফেজিয়াল ভেরিসের জন্য আবার অ্যাসপিরেশন আসছে। হি ইজ অ্যাডমিটেড টু আইসিইউ এন্ড ভেন্টিলেটেড, তার মানে ভেন্টিলেশন দেওয়া হয়ে গেছে। পিএস কম, অক্সিজেন বেশি, তারপরে আমার ভেন্টিলেশনটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, অক্সিজেনটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে বাবা। আর আমার এখানে কি আছে? আমার একটা অ্যাসিডোসিস আছে। কার্বন ডাইঅক্সাইড কি বাবা? কম, তার মানে মেটাবলিক, তার মানে মেটাবলিক। আমার অক্সিজেনটা থাকার কথা ছিল কি, এইটা আমার হওয়ার কথা ছিল দেখো 109, কিন্তু এসপিওটা কিন্তু একটু কম্পারেটিভলি কিন্তু একটু আমার কিছুটা কমের মতো আছে। আচ্ছা এফআইওটা কত আমার? এফআইওটা আমার হচ্ছে মানে যেহেতু আমার, তার মানে বোঝা যাচ্ছে আমার এখানে কিন্তু আবার এফআইওটা কিন্তু আমি অক্সিজেন দিচ্ছি কত থেকে, এখানে অনেক বেশি, এফআইওটা কিন্তু আমার 0.4। আচ্ছা তার মানে 1 লিটার। আচ্ছা এ দেখো এসসিও3 হচ্ছে কত, বাইকার্বনেট কত, একেবারে কমে গেছে। তার মানে এটা হচ্ছে আমার একেবারে টিপিক্যাল মেটাবলিক আমার অ্যাসিডোসিস। তাহলে এইটা যদি ধরি তাহলে হওয়ার কথা কত বাবা? 10 যোগ 15 25, 10 যোগ 7 রেসপিরেটরি মানে 15 যোগ 8 23, হলো 23 প্লাস 2 মানে 25, 25 আমার এখানে 4 বেশি আছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা আমি বাবা মিলাতে পারলাম না বাবা, কার্বন ডাইঅক্সাইড তো মিললো না আমার, কার্বন ডাইঅক্সাইড 4 বেশি কেন? তাহলে 4 যদি বেশি হয় বাবা, তাহলে আমার কি হতে পারে বাবা? তাহলে মেটাবলিক একটা হতে পারে, সাথে আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে স্যার। তাহলে একটা অ্যাসিড থাকতে পারে বাবা, তাহলে একটা রেসপিরেটরি অ্যাসিডের সাথে আমার একটা অ্যাড অন আছে বাবা। ওকে বাবা, তাহলে রেসপিরেটরি কেন? তার মানে এই যে ইন্টিমেস যে আইসিইউতে যে ডাক্তার সাহেব যে তাকে ভেন্টিলেট করতেছে, কার্বন ডাইঅক্সাইডের মশারটা ঠিক মতো হচ্ছে না, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা ডিটেনশন হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল তাহলে কার্বন ডাইঅক্সাইডটা। তাহলে এটা যদি আমরা একটা আলাদা এই পর্যন্ত আমরা পাইলাম, এইবার আসো বাকি জায়গায় যাই। তার সোডিয়াম এত, রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকলে স্যার কার্বন ডাই অক্সাইড বাড়তো না স্যার, এখন তো স্যার কমছে স্যার। কম্পেনসেটেড থেকে বেশি আছে আর কি। আচ্ছা আমি খেয়াল করো না, তুমি খেয়াল করো না, আবার একটু ঠান্ডা মাথায় দেখো। এই রোগীটার বাইকার্বনেট হচ্ছে বাবা 10, আমরা যদি উইন্টার ফর্মুলাকে ধরি বাবা 10 ইন্টু 1.5 মানে 15, 15 যোগ 8 সমান 23, প্লাস মাইনাস 2 মানে হচ্ছে 21 থেকে 25 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা এক্সপেক্টেড পর্যন্ত সে নামতে পারবে, এর নিচে সে নামবে না। ওকে, আচ্ছা যদি আমি সেকেন্ড ফর্মুলাটা যাই বাবা, তাহলে হচ্ছে আমার হচ্ছে কার্বন বাইকার্বনেট যোগ 10 যোগ 15 মানে 25, লাস্টেরটা কত বাবা? লাস্টেরটা খালি এখানে মিললো না, কারণ ওটা সবচেয়ে ফালতু ফর্মুলা, সেজন্য বলছি পরীক্ষা আমরা ওটা দিই না। তার মানে এখানে নামতে পারবে কত? এখানে হিসেবে নামতে পারে 16 পর্যন্ত, যেহেতু ওইটাকে আমি ধরি 16, তাহলে এটা আমাদের মিলানো গেল না বাবা। ঠিক আছে বাবা, তাহলে গেল 16। আচ্ছা এখন এটা তাহলে আমরা ধরতে পারতেছি না, মিললো না এটা। আচ্ছা গেল, তাহলে আমরা প্রথম দুইটাকে আমরা বললাম যে পরীক্ষার সময় দেই, তাহলে প্রথম দুটো ফর্মুলা যদি দেই, কিন্তু এখানে হওয়ার কথা 25 বাবা ম্যাক্সিমাম, তাহলে 25 এর জায়গায় রুগীটার আছে আমার 29, তাহলে 4 বেশি আছে বাবা। তাহলে 4 বেশি কেমন করে আসলো বাবা? 4 তো যদি বেশি আসে বাবা, তাহলে কম্পেনসেটেড হয়ে ওভার কম্পেনসেটেড হচ্ছে, কিন্তু আমার কার্বন ডাইঅক্সাইড সরি পিএস তো কম্পেনসেশনের কোনো লক্ষণ নাই বাবা। তার মানে কি? তার একটা রেসপিরেটরি সিস্টেমের কারণে একটা অ্যাড অন হচ্ছে। তাহলে এখানে কি স্যার এখানে কি আমরা কম্পেনসেটেড বলবো নাকি না অ্যাড অন বলবো বাবা? দুইটা কম্বাইন মিক্সড ডিসঅর্ডার, মিক্সড বাবা। আচ্ছা মিক্সড বাবা, কারণ কম্পেনসেটেড হলে তো বাবা পিএস বাড়তো না, কম্পেনসেশন যেটা হয়েছে স্যার, তাহলে পিএস বাড়তো বাবা, পিএস বাড়তো না, পিএসটা নরমাল হতো না। আমি বলছি তোমাদের কি পিএসটা কখনো নরমাল হবে না, বাট এখানে তো 7.3 7.28 এরকম তো কিছু তো বাড়ার কথা, এত কম তো থাকবে না বাবা, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখো বেজ এক্সেস কত? একেবারে আছে, হ্যাঁ মানে বাইকার্বনেট নাই একেবারে, খেয়াল করছো? একেবারে অনেক কম। ল্যাকটেটটা আবার একটু ঝামেলা করতেছে আবার এখানে। এখন দেখো হ্যাঁ রাইট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তার মানে এই আমি একটু খোঁচা দিয়ে রাখলাম, যে চালাক সে কিন্তু ধরে ফেলছে। সে দেখো এই যে খোঁচাটা দিলাম, ওই যে খোঁচাটা দিচ্ছে মানে একটা, আমি প্রথমে কি বলছি, এইটা পড়লে এসিড বেস পুরোটা পড়া যাবে, এখানে অনেক কিছু আছে এটার মধ্যে দিয়ে, এটার মধ্যে 5-6টা ডিজিট নিয়ে একসাথে মিলে তৈরি করা। আচ্ছা তাহলে এইটা একটা ঝামেলা গেল, ল্যাকটেট, হ্যাঁ আমি মার্ক করে রাখলাম এখানে, তাহলে ল্যাকটেট এইটা একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এইবার আসো সোডিয়াম হচ্ছে আমার এত, পটাশিয়াম আমার এত, ক্লোরাইড এত,
আমার হচ্ছে গিয়ে বাবা বাইকামেটটা কত 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 বাইকামেটটা এখানে, আচ্ছা নাই বাইকামেটটা, ও সরি আগেরটা দেওয়া থাকবে তো বাইকামেটটা ছিল কত এখানে, বাইকামেট হচ্ছে 10 বলিতে গেলাম কেন, সেই বয়স হলে যা হয় বলে যাই। আচ্ছা তাহলে এখানে হচ্ছে 10 আর হচ্ছে তোমার ক্লোরাইড হচ্ছে 124, তার মানে এখানে আছে আমার হাই আয়রন গ্যাপ, অ্যাসিডোসিস, ঠিক আছে বাবা? চুপ করে আছে কেন, সবাই বুঝছো তো? জি স্যার, আয়রন গ্যাস 144 মাইনাস 114 মাইনাস 10 -10 মানে 20 হাই আয়রন গ্যাপ। তাহলে ডেল্টা আয়রন গ্যাপ কত? 20 মাইনাস 12 সমান সমান 8 ডেল্টা আয়রন গ্যাপ। আচ্ছা গ্লুকোজ একটু বেশি, আবার একটা ঝামেলা দিয়ে দিলাম, গ্লুকোজ বেশি, ইউরিয়া একটু, ক্রিয়েটিনিন একটু বেশি বর্ডার লাইন, অ্যালবুমিন অনেক কম, প্রোটিন ঠিক আছে, বিলিরুবিন বেশি, এজিবিডি বেশি, তার মানে আমার এই যে লিভার ডিজিজের জন্য অ্যালকান ফসফেট ঠিক আছে, গামা জিটি। এখন আসো এবার ক্যালকুলেশনগুলো দেখো। দিস পেশেন্ট হ্যাজ বেজ এক্সেস অনেক বেশি হয়ে গেল, অনেক বেশি, তার মানে আমার নাই সিভিয়ার অ্যাসিডোসিস। আয়রন গ্যাপ কত? 20। ডেল্টা রেশিও কত? আমরা বলছি ডেল্টা রেশিও কত হচ্ছে, আমার ডেল্টা রেশিওটা বের করছি এখানে 20 মাইনাস 12 সমান 8, আমি অলরেডি হিসাব করে ফেলছি। আর এখানে ছিল কত? 24 মাইনাস 10, তাহলে মানে আমরা কত 24 মাইনাস 10, কেন ডেল্টাতে 24 থেকে আমরা বাইকামেটটা বিয়োগ করবো, তাহলে 12, তার মানে আমার 8 ভাগ 12 সমান হচ্ছে আমার 0.57। আমরা বলছিলাম যে 0.4 এর নিচে যদি থাকে তাহলে অনলি হচ্ছে আমার নাগমা, 0.4 থেকে 0.8 পর্যন্ত হচ্ছে হাগমা এন্ড নাগমা, আর 1 থেকে 2 পর্যন্ত ছিল অনলি হাগমা, আর যদি 2 এর বেশি যায় হাগমা এন্ড মেটাবলিক অ্যালকালোসিস। এখানে হচ্ছে আমার 0.57 থেকে আমার, তার মানে এটা হাগমা এন্ড নাগমা, তার মানে হাই আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড নাগমা, ঠিক আছে? আমার এই কারেকশনটা যদি আমি করি তাহলে আমার এটা হওয়ার কথা ছিল 23 উইন্টার ফর্মুলা দিয়ে প্লাস মাইনাস 2 আমি ধরি নেই ধরো, বাট এখানে হাই, তার মানে এখানে যে ওই যে হাইটা, যে আমার যে মামুনি যে প্রশ্ন করছিল যে কেন আমি এটা বলতেছি, তার উত্তরটা পাইছি। এবার আমি 23 ধরেই করতেছি যে 6 যদি বেশি হয় বাবা তাহলে মাইল্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস, কারণ এই 6 তো আমি মিলাতে পারলাম না, কারণ এটা তো আমার কমপ্লিট কম্পেনসেশন না, বাট পেশেন্ট তো মেকানিক্যালি ভেন্টিলেটেড, তার অক্সিজেন পাচ্ছে, অক্সিজেন দিয়ে আমি স্যাচুরেশন থেকে অনেক বাড়াই ফেলছি, 114 ভোল্ট বানাই ফেলছি, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন হয়ে যাচ্ছে, তার মানে এই রোগীটাকে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হচ্ছে না, তার মানে আইসিইউতে যে তখন এই যে বললাম যে এনআইভি যে দেওয়া হয়েছে, তার মানে এই রোগীটা হয়তো কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করার জন্য আমার অ্যাসিস্ট করতে হবে, তাই না? এই রোগীটা বাইপাল বাবা, কারণ কার্বন ডাইঅক্সাইড, তার মানে কি তার ওই যে অ্যাসপিরেশন হয়ে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করছে, করে নিউমোনিয়া ডেভেলপ করছে অ্যাসপিরেশনের জন্য, তার তো বলছিলাম কিন্তু ব্লিডিং হয়েছে বাবা, বলছিলাম না ব্লিডিং হয়েছে, সেটা ওই যে অ্যাসপিরেশন হওয়ার সময় তার নিউমোনিয়া ডেভেলপ করেছে অ্যাসপিরেশন করার জন্য, তাহলে ল্যাকটেট ইজ রেইজ হুইচ ইজ কন্ট্রিবিউটিং টু দি অ্যানায়ন গ্যাপ এলিভেশন, তার মানে এই যে হাই এই যে হাগমাটা যে হলো, তাহলে হাগমাটা কেন এইটা, ঠিক আছে বাবা, হাগমা আমার তাহলে এটা হচ্ছে ওকে। আচ্ছা ঠিক আছে গেল। আচ্ছা এখন আসো, স্যার তাইলে এখানে স্যার বাইকার্বনেট না দিয়ে স্যার আগে এনআইভি দেবো স্যার, কারণ বাইকার্বনেট কারেকশন করলে স্যার তখন কি কোনো ইমপ্রুভমেন্ট হবে না স্যার? না না বাবা, কার্বন ডাইঅক্সাইড তুমি কেমন করে কাশন হবে বাবা, কার্বন ডাইঅক্সাইড তো রিটেনশন হচ্ছে বাবা, তুমি একমাত্র বলা হচ্ছে যে বইতে আমাদের কি করি আমরা, তোমার বাবা ডায়াবেটিক কিটোসিসে তুমি যদি যাও বাবা, ডিকে তে কিন্তু শুরুতে বাবা দিতে বলে না, বলে অন্য রেনাল স্টেটসে আমরা শুধু এই বাইকার্বনেট দিই, এখানে তো রেনাল ফেলিয়ার তো ওইভাবে হয় নাই বাবা, তাই না? হয়েছে আমরা বাইকার্বনেট আমি দিলাম, বাইকার্বনেট তোমার সাথে আমি একমত, বাইকার্বনেট দিতে আমার কোনো ক্ষতি নেই, আমি দেবো, কিন্তু বাইকার্বনেট দিলে আমার কার্বন ডাইঅক্সাইড যে রিটেনশন হচ্ছে সেটা তো বন্ধ করতে পারবো না বাবা, পারবো না স্যার। জি স্যার। কত বুঝছো? তার মানে আমি সেগমেন্ট ধরে ধরে বলে যাচ্ছি। আচ্ছা এখন আসো, এখানে ইউরিয়া বেশি ক্রিয়েটিনের থেকে, তার মানে কি, তার মানে ওইটা ইন্ডিকেট করে যে তার ব্লাডটা সে খেয়ে ফেলছে, ক্রিয়েটিন রেট, তার মানে ওই যে হাইপোভলিমিয়ার জন্য আমার রেনাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, অ্যালবুমিন লো, সিপিডি অ্যালবুমিন লো, তখন বিলিরুবিন লো, ক্যালসিয়াম ইজ বর্ডারলাইন সাজেস্টিং সাম, বর্ডারলাইন মানে কি আমার কারেক্টেড ক্যালসিয়াম, তার মানে এই যে ডিপ্লিটেড ইন দি ক্লোটিং ক্যাসকেড, তার মানে বডি যখনই ব্লিডিং হবে বাবা তখনই বডি কি করে, ক্লোটিংটা মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যাবে, সেজন্য ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, সেজন্য ক্যালসিয়ামটা একটু কম, তার মানে এইটা দিয়ে একটা কোশ্চেনের উপর একটা কোশ্চেন আমরা বানাতেই পারি, এখন পারি না? সবাই কি বুঝছো এটা? বুঝছো বাবা এটা, না বোঝো নাই? আরেকবার বলবেন স্যার। আচ্ছা আবার বলি, মেটাবলিক অ্যাসিডোসিস যখন দেখলাম, আচ্ছা মেটাবলিক অ্যাসিডোসিস যখন দেখতেছি বাবা, আমরা উইন্টার্স ফর্মুলাটা সবচেয়ে ভালো ফর্মুলা বাবা, সবচেয়ে অ্যাকুরেট ফর্মুলা, সবচেয়ে পছন্দের ফর্মুলা সব টিচারের উইন্টার্স, তাহলে উইন্টার্স যদি মনে না রাখো তাহলে হচ্ছে সেকেন্ডটা 10 যোগ 15, তাহলে উইন্টার্স হচ্ছে বাবা 10 ইন্টু 1.5 মানে হচ্ছে 15, একই কথা 15 যোগ 8 মানে হচ্ছে 23 প্লাস মাইনাস 2, 21 থেকে 25,
হওয়ার কথা আমার হচ্ছে এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা আছে এখানে আমার 29, তাহলে 5 বেশি আর 23 ধরলে 6 বেশি, তাহলে 6 যদি বেশি থাকে বা 5 যদি বেশি থাকে বা সরি 4 যদি বেশি থাকে, যাই থাকুক না কেন বেশি তো আছে বাবা। তাহলে এই বেশিটা আই ক্যান্ট এক্সপ্লেইন, কারণ তার তো যখন আমার হবে আমার কি হবে, তাহলে বেশি আসছে, তাহলে আমি যদি কম্পেনসেশন হয় সে বাবা, তার মানে একটা হতে পারে যে পার্শিয়াল কম্পেনসেশন বা কম্পেনসেশন, তার মানে এইটা আমি আশা করবো। তাহলে এইটা যখন আসছে তার মানে এখানে কিন্তু কম্পেনসেশনের কোনো তো আলামতই নাই বাবা, কারণ কম্পেনসেশনের জন্য যে কমবে তার মানে এখানে তো কোনো আলামত নাই বাবা, আলামত আছে নাই, তার মানে আমার হাইপারটেনশন এখনো কমে হয় নাই। তার মানে এই যে 4টা বেশি, যে 4টা বেশি, কারণ আমরা বারবার বলছি 4টা যে বেশি, এই 4 বেশি বা 6 বেশি সেটা হচ্ছে আমার, তাহলে ওই রেসপিরেটরি কম্বাইন যখন থাকবে তখন বাবা এরকম সিনারিও আসবে। কিন্তু আমার অক্সিজেন ঠিক আছে, তার মানে ভেন্টিলেশন যে আমি দিচ্ছি বাবা, ভেন্টিলেশন দিয়ে আমার অ্যাডজাস্ট করাটা হচ্ছে না আমার, ওকে। কিন্তু সাথে আমরা যোগ করলাম কি ল্যাকটারটা বেশি, ল্যাকটারটা বেশি দিলাম এই জন্য যে দিলাম এই জন্য তার একটা সেপসিস বানাবো আমি, সেপসিস কথা আমি এখানে লিখে দিতে, সেপসিস বানাবো। আর কেন সেপসিস? স্যার অ্যাসপিরেশন ছিল, অ্যাসপিরেশন কেন? অ্যাসপিরেশনের জন্য আমি ইউরিয়া বেশি দেখাইছি বাবা, পরেরটা দেখো ইউরিয়া বেশি দেখাই দিয়েছি বাবা, কারণ আমরা তো বলাই হয় যে জিআইটি ব্লিডিং এর ক্ষেত্রে ইউরিয়া ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? আমরা ওটা দিয়ে আমরা অ্যাসেস করতে পারি কতটুকু আমার ডিহাইড্রেশন আছে, আমরা ডায়রিয়া রোগীও কিন্তু ইউরিয়া করি, ইউরিয়া দিয়ে আমরা ডিএট এটা করতে পারি, ইউরিয়াটা বেশি, ক্রিয়েটিন অল্প বাড়ছে, বাট ইউরিয়া থাকার কথা 85 বাবা, 85 সরি 8.5 বাড়ছে এরকম, তারপরে 8.5 বা সামথিং ডাবল হয়ে আসছে বাবা, কিন্তু ক্রিয়েটিন তো ডাবল হয় না বাবা। ক্রিয়েটিনটা যদি আমি ধরি 1 ধরলে 89, তাহলে সামান্য বেশি 1 পয়েন্ট কত আছে 2-3 এর মতো আসছে, তাহলে সামান্য একটু বেশি আসছে, তাহলে এইটা যদি বেশি থাকে বাবা, তাহলে এইটা যদি হয় তাহলে মানে এটা আমার কনজাম্পশন আসছে, সাথে এইটা আসছে, তাহলে আমাদের ডায়াবেটিস আমার আসছে, অ্যালবুমিন কম, এটা কম, এটা কম, এটা কম, তার মানে এইটার জন্যই আমরা বলে গেছি কি, আর আমরা বললাম কি এটা কেন হাগমা নাগমা বললাম, কারণ এইটার সাথে তোমার বাবা ক্লোরাইডটা যদি করি তাহলে আমার 20 গ্যাপ দেখাইলাম, কারণ 140 মাইনাস 114 মাইনাস হচ্ছে তোমার 10 হচ্ছে বাইকার্বনেট, তাহলে 20, তাহলে ডেল্টা অ্যানায়ন গ্যাপ হচ্ছে কত আমার 20 মাইনাস 12 সমান সমান 8, আবার হচ্ছে ডেল্টা বাইকার্বনেট গ্যাপ কত 24 মাইনাস এখানে বাইকার্বনেট আছে কত তোমার 10, তাহলে 24 মাইনাস হচ্ছে 10 মানে হচ্ছে 14 যদি হয় তাহলে 14 আর ওদিকে হচ্ছে তোমার এইটা, তাহলে ভাগফল হচ্ছে কত বাবা, ভাগফল হচ্ছে তোমার 0.54, এখানে ভুল বিষয় আছে, তাহলে ভুল করছি কত, যোগ বিয়োগ করার সময় ভুল হয়ে মাথা কাজ করে না বাবা এগুলা, তার মানে একটু এখানে লিখছি আমি 12 লিখছি মনে, তাই না? 12 লিখছি মনে নাকি না 14 লিখছি, বা ডেল্টা 14 লিখছি, সরি 14 লিখছি, হ্যাঁ তাহলে 0.457, তাহলে এটা যদি আমরা বলছিলাম যে 0.4 এর নিচে যদি থাকে বাবা তাহলে অনলি হচ্ছে বাবা নাগমা, যদি 0.4 থেকে যদি বাবা মানে 8 এর মধ্যে থাকে তাহলে হচ্ছে আমার বলছে হাগমা নাগমা, আমরা বলছিলাম 1 থেকে 2 এর মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে বাবা অনলি হাগমা, আর যদি বাবা 2 এর উপরে যায় তাহলে হাগমা এন্ড হচ্ছে তোমার অ্যালকালোসিস অর প্রিভিয়াসলি পারসিস্টিং রেসপিরেটরি আমার এই রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে যদি থাকে। এখন দেখো এই রোগীটার ক্ষেত্রে আমার যে আমার এইটা আছে, তাহলে আমার হাগমা নাগমা আছে আমার এটার সাথে, আর কেন হাগমাট হচ্ছে আমার, কারণ ওই যে আমার এই জন্য অ্যাসপিরেশন নিউমের জন্য সাথে আমার এটা আছে আমার, আর কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে বের করলাম এসে, তার মানে এটা একটা মিক্সড একটা, তাহলে 3টা গ্রুপের আমার এখানে চেঞ্জ আছে বাবা। তাহলে হাইপোক্সিয়া, হ্যাঁ এখন দেখো কেন হলো সেটার উত্তর হচ্ছে, তাহলে হাইপোক্সিয়া ডিউ টু অ্যাসপিরেশন, acidemia due to underventilation and increased lactate, hyperlactemia due to combination of the poor hepatic clearance and hemolysis. Okay? ঠিক আছে, এখন তোমাদের আমার কোশ্চেন করা উচিত ছিল why নাগমা, আমরা বারবার বলছিলাম না হাগমা নাগমা হাগমা নাগমা, নাগমা কেন? দিস ইজ দ্য অ্যান্সার। কারণ কি এই রোগীটা যখন একটা ব্লিডিং হয় আমরা কি করি, নরমাল স্যালাইন দিই না বাবা? আসলে এখানে নাগমার থেকেও বাবা ক্লোরাইডটা ওভার কার্টেড হয়ে যাচ্ছে কেন, নরমাল স্যালাইন দেওয়ার জন্য, আমরা তো নরমাল স্যালাইন দিই বাবা সেই জন্য। ওকে বাবা, ঠিক আছে, সবাই বুঝছো? আগাবো প্লিজ বাবা, বেশিক্ষণ বাবা নিতে হয় না, 1-1.5 ঘন্টা বেশি হলে বাবা মাথা বাবা আর হয়ে যাবে, আমি পারবো তোমাদের নাগমাটা তাহলে ওই যে হাইপারক্লোরেমিক ইনফিউশন দেওয়ার কারণে হচ্ছে। রাইট বাবা, রাইট বাবা, রাইট বাবা, রাইট বাবা, ওটার জন্য ক্লোরাইডটা বেড়ে গেছে বাবা, ওটার জন্য ক্লোরাইডটা বেড়ে গেছে বাবা, ক্লোরাইডটা বেড়ে গেছে। স্যার এখানে ওই অ্যালবুমিনের সাথে অ্যালবুমিন যে কম এটার সাথে অ্যানায়ন গ্যাপের একটা মনে হয় স্যার একটা আমি ফিক্স ইকুয়েশন ছিল বাবা, আমি বাদ দিয়ে গেছি বাবা, আমি এটা বাদ দিয়ে গেছি বাবা, ফিক্স ইকুয়েশন বলে আমি সিলেক্টটাকে এবার বাদ দিয়ে গেছি বাবা। জি স্যার, কারণ আমি আগের বার যখন আমি বহুদিন ক্লাস নিতাম ছেলেরা বলছে এটা জটিল হয়ে যায়, ফিক্স ওটাকে বলে ফিক্স ইকুয়েশন, পড়ে নিও একটা ফিক্স ইকুয়েশন, FIGGS ফিক্স ইকুয়েশন বলে ওটাকে বাবা। ওকে বাবা, অ্যালবুমিনের সাথে এখানে মানে আসতে মনে হয় দাঁড়াও আমি দেখাইনি, সরি আস্তে বাবা, আস্তে ফিক্স ইকুয়েশন বাদ দিনি গতদিন দেখাইছিলাম, ফিক্স ইকুয়েশন আসছে বাবা, ওটা হচ্ছে নরমাল ইসের সাথে হয়, ওটা বাবা
হয়, কম হয়, ফিক্স ইকুয়েশন কি আছে থাকার কথা? এই আছে বাবা, এই যে আছে বাবা। ওকে বাবা, এই যে হাইপোটেনিউস, যে পড়ছো তাকে কনগ্রাচুলেট। এই দেখো, এত জটিল আমরা পরীক্ষা করি না বাবা। এত জটিল পরীক্ষা করলে বাবা তোমরা, তোমাদের প্রতি ইনজাস্টিস করা হবে বাবা। যে পারো সে ফিক্স করে নাও বাবা। আমার এখানে আছে, কতদিন আমি বলে গেছিলাম, তারা কতদিন খুব তাড়াহুড়া করে করছি তো, এই যে ফিক্স আছে, কিন্তু ভুলে যায়, ফিক্স লাগবে না। যে চাইছো তার জন্য ফিক্স। হ্যাঁ, যেহেতু প্রশ্নটা করলাম, প্রশ্নের উত্তর হচ্ছে ফিক্স। হ্যাঁ, দরকার নেই আমার, ফিক্স লাগবে না বাবা। অ্যালবুমিন দিয়ে কারেকশন করা লাগবে না আমার, এটা ভুলে যাও। কারণ এটা করলে পরীক্ষা ছেলেবেলা সব ফেল করবে, সব এ টু জেড সব ফেল করবে, 2-4 জন ছাড়া। এবং এটা এসে টিচার হিসেবে আমরা এটা একটা ক্রাইম করবো তাহলে, তোমাদের যদি এরকম একটা কোশ্চেন দিই বাবা, খুবই অন্যায় কাজ করবো। আচ্ছা দেখো, এটা 27 বছরের ওল্ড ওম্যান উইথ একুট রেনাল ফেলিওর, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা এটা সরি 15, যা কার্বন ডাইঅক্সাইড না, বাইকের 15 হবে। হ্যাঁ, এটা 15 দিলাম, বাজি দিলাম, ধরো 15 করে দিই একটা, ধরো হ্যাঁ, যে একটা লেখা দরকার লিখে দিই, বা 15 দিই। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড 5 রাখা যায়, রাখলাম, অসুবিধা নেই। কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে দিলাম। দেখো এখানে আমার অ্যানন গ্যাপটা কত, বাইকার্বন দেওয়াই আছে যেহেতু সমস্যা নাই, তাহলে 115 আর 4 হচ্ছে আমার 19, তার আমার 21 অ্যানন গ্যাপ। আর ডেল্টা গ্যাপ কত বাবা? ডেল্টা গ্যাপ হচ্ছে আমার, যে আমার এখানে হচ্ছে কত, আমার অ্যানন গ্যাপটা কত, তাহলে ডেল্টা অ্যানন গ্যাপ কত, তাহলে হচ্ছে আমার 21 মাইনাস 12 সমান 9। হ্যাঁ, তাহলে তাই না, ডেল্টা বাইকার্বনেট গ্যাপ কত বাবা? 24 মাইনাস 4 সমান 20। তাহলে আমার যদি বলি ডেল্টা গ্যাপ যদি বের করি বাবা, ডেল্টা রেশিও যদি হয় বাবা, তাহলে কতটুকু? তাহলে হচ্ছে বাবা 0.45। আর যদি এটা আমি করি তাহলে হচ্ছে এটা আমরা পড়ছিলাম বাবা -6, তারপরে হচ্ছে 6 থেকে 6 -6 থেকে +6 আর 6 এর বেশি, তাহলে -6 হলে হচ্ছে বাবা এটা, আর মাঝখানে হচ্ছে বাবা শুধু, আর উপরে গেলে হচ্ছে তোমার অ্যালকালোসিস। তাহলে এইটা হচ্ছে আমার নাগমা এন্ড হাগমা। ওকে বাবা, ঠিক আছে বাবা, ওকে। তার মানে এখানে আমার, এখানে একটু আমার একটু বাবা নাগমা আসছে, হাগমা আসছে বাবা, কারণ হাইপার একটু আছে বাবা, মেটাবলিক আছে, কিন্তু আমার হাগমা একটু আছে বাবা, কারণ এখানে 0.45, তাই না, 0.45। তাহলে 0.5 মানে আমার হাগমা নাগমা আছে এখানে বাবা। আচ্ছা, এই 46 ইয়ার ওল্ড ডেল্টা গ্যাপ দিয়ে করলেই তো হয় স্যার। হ্যাঁ করো সোজা, যেটা সেই তো বলছি, ডেল্টা গ্যাপ সোজা বাবা, ডেল্টা গ্যাপ তো সোজা। আমি যদি করি তাহলে ডেল্টা গ্যাপ যদি করি বাবা, তাহলে আমার হচ্ছে দেখো 140, হ্যাঁ যদি হয় আমার বাবা, তাহলে তো আমার আসছেই। আর সাথে হচ্ছে মাইনাস হচ্ছে ক্লোরাইড, মাইনাস ক্লোরাইড হচ্ছে তোমার 115, মানে 100 তোমার শুধু 25 মাইনাস হচ্ছে তোমার কত, আমরা বলছিলাম কতটুকু, মাইনাস হচ্ছে আমার 34, তাই না? তাহলে 25 মাইনাস 36 কত, -11 না? -11, তাই তো বলছি ডেল্টা গ্যাপ। আর ডেল্টা রেশিও, আর ডেল্টা গ্যাপে কি বলছি বাবা, -6 থেকে আমার 6, মানে -6 থেকে 6। ও আচ্ছা, ও সরি, ও ডেল্টা গ্যাপে নিচে আছে, নিচে আছে, কিন্তু এখানে রেশিওতে আবার ঝামেলা লাগছে। তো ওইখানে আবার হাগমা নাগমার ফর্মুলাতে আবার আসছে 0.45, এখানে ঝামেলা। ডেল্টা গ্যাপটা আসছে 11, ডেল্টা গ্যাপটা একরকম আসছে, এইটা একরকম আসছে বাবা। তার মানে এখানে বললাম না, এখানে লেখাটা ভুল হয়ে গেছে, আমার ক্যালকুলেশন করে হিসাব করে বের করতে হবে বাবা। দুইটা দুই রকম আসতেছে, মানে এখানে একটা বানানো, তো বানাতে গিয়ে আমি জট পাকাই ফেলেছি বাবা। আর এটার সময় যে ডেল্টা রেশিওর দিকে আমি নজর দিইনি, শুধু গ্যাপের দিকে নজর দিয়ে বানাইছি, তো তার মানে এইটা -11। আর সেটা পরীক্ষার অসুবিধা বাবা, একটা কসপে নিয়ে আমরা 5 দিন 6 দিন বসি বাবা। এই যেমন এই যে প্রশ্নটা করলাম আমি, ডেল্টা দিব, এই দেখো মিলে গেল। এটা কিন্তু আমি -6 বারবার মুখে বলে যাচ্ছি -6, কিন্তু ভিতরে ঢুকাই দিচ্ছি। দেখো -6 থেকে 6 এর মধ্যে, -6 এর নিচে, -6 থেকে 6 এর মধ্যে, 6 এর উপরে। -6 মানে হচ্ছে আমার এটা গেল, -6 মানে আমার হচ্ছে যাবে, এটা চলে যাচ্ছে বাবা নরমালি। আচ্ছা গেল, এটা শেষ আমার। এখন আসো আবার এইটা 17টা, আচ্ছা কই গেল আবার আল্লাহ। আচ্ছা তাহলে আসো 18। তাহলে এই 46 বছরের ম্যান হ্যাজ বিন ইন দ্য হসপিটাল ফর 2 days উইথ নিউমোনিয়া। হি হ্যাজ বিন রিকভারিং বাট has just become diaphoretic, dyspneic and hypotensive. ভালোই ছিল নিউমোনিয়া থেকে, হঠাৎ করে তাহলে শকের কিছু ফিচার তার চলে আসছে। He is breathing oxygen with the nasal cannula at 3 liters per minute. pH কত? নরমাল। অক্সিজেন কি, কার্বন ডাইঅক্সাইড কি, অনেক কম। অক্সিজেন যা আছে চলনসই। হিমোগ্লোবিন কত? চলনসই। বাইকার্বনেট কি, আমার অ্যাসিডোসিস, তাই তো, অ্যাসিডোসিস ইন্ডিকেট করে। তার মানে কি, আমার ওয়াশ আউট এটাতে মিলানো যায়, তাই না, ওয়াশ আউট মিলানো যায়। তার মানে কি, এটা তোমাদের হিসাবে কিছুটা কম্পেনসেশনের মতো আছে, তাই না, কম্পেনসেশনের মতো। এখন কম্পেনসেশনের মধ্যে যদি হয় বাবা, আমরা বলছিলাম যে রেসপিরেটর যদি ধরি, তাহলে বাইকার্বনেটটা কত হওয়ার কথা, কতটুকু কমছে, এখানে কমে গেছে বাবা 20 কমে গেছে। তাহলে 20 যদি কমে যায় অ্যালকালোসিস, তাই না, হ্যাঁ আমরা বলছিলাম একুট অ্যালকালোসিসে কি হবে বাবা, অ্যালকালোসিস যদি হয় তার কারেকশন হবে কত, 4,
2 করে বলছিলাম না, একুট অ্যালকালোসিসে 4, আর একুট অ্যালকালোসিস, একুট অ্যাসিডোসিস 1, একুট অ্যালকালোসিস 2, ক্রনিক অ্যাসিডোসিস 3.5, ক্রনিক অ্যালকালোসিস 5 থেকে 7। তাহলে এটা যদি হয় বাবা, তাহলে আমার হওয়ার কথা ছিল কত বাবা? কারেকশন যদি হয় তাহলে হচ্ছে বাবা, দেখো তাহলে হচ্ছে কতটুকু বাবা, তাহলে আমার কতটুকু হওয়ার কথা ছিল? এটা 20 কমে গেছে, সেজন্য আমার 20 কমে যাওয়ার জন্য বাবা 4 কমার কথা, সাথে মেটাবলিক 4 অ্যাসিডোসিস। কমার কথা, প্লাস 4 কমার কথা, প্লাস আমরা বলছিলাম কি বাবা, একুটে 16 থেকে 17 পর্যন্ত নামবে বাবা, এটা তো 12 তে নেমে গেছে বাবা, একটা ঝামেলা যোগ হয়ে গেল না বাবা? আমাদের লিমিট ছিল কি? ক্রনিকে বলছিলাম 12 থেকে মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে রেসপিরেটরি অ্যালকালোসিস আছে স্যার। রাইট 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 রাইট, বুঝছো তো? এখন বুঝে গেছো তো বাবা? এখন পরীক্ষা পাশ করা খুব সোজা না বাবা? ঠিক আছে বাবা? তাই দেখো, তাহলে PO2 is lower than the expected for someone hyperventilating to this degree receive a supplemental oxygen and points to significant ventilation perfusion imbalance. So the oxygen content is adequate. PCO2 is half the normal. India's marked hyperventilation. Abnormal piece with very low এটা ইন্ডিকেটস কম্বাইন্ড রেসপিরেটরি অ্যাসিডস এন্ড মেটাবলিক অ্যাসিডস, কারণ দেখছো ওইটা টানছে ওইটা বাড়াইছে, মানে অ্যালকালোসিসে পিএইচটা বেড়ে গেছে, আবার অ্যাসিডোসিসে টাইনে নামাইছে, আমি পিএইচটা মাঝামাঝি পাচ্ছি। এই জন্যই বলছিলাম বাবা, পিএইচটা যখন নর্মাল থাকে বাবা, তখন এটা কম্বাইন্ড ইন্ডিকেট করে। যে একজন মা প্রশ্ন করছিল যে আমরা জানতাম, বললাম না আমরা জানতাম যে পিএইচ নর্মাল হয়ে গেছে মানে কম্পেনসেশন, এখানে পিএইচ দেখো বাবা নর্মাল, তার মানে কিন্তু এটা কিন্তু দুই মেরুর দুইটা, বুঝছো বাবা? একটা বাড়াই দিছে একটা কমাই দিছে, দুটো মিলে নর্মাল করে দিছে। If the changes are sudden or say, the diagnosis of sepsis should be strongly considered, especially in someone with a documented infection. তার মানে এটা হচ্ছে টিপিক্যাল, এই কোশ্চেনটা আমরা দিতেই পারি বাবা। হ্যাঁ, আমার খুব পছন্দের জিনিস এটা, এটা দিয়ে ডাটা একটু এদিক ওদিক করে আমি দিতেই পারি, তাই না? একটা সুন্দর একটা, আমরা একটা ইচ্ছা করলে কিন্তু অক্সিজেনেশন কি ভেন্টিলেশন কি কখনো চাই না, এই ক্লাসের পরে আমরা একটা কোশ্চেনে দিতেই পারি কিন্তু, তাই না? কেউ কিছু দোষ বলতে পারবো না যে আমরা অক্সিজেন ভেন্টিলেশনটা আমরা চাইতে পারি, তাই না? চাইতেই পারি, চাইতেই পারি। বিকিউ রেসপিরেটরি কার্ড মানে ভেন্টিলেশন পারফিউশন কার্ড কি? আমার অক্সিজেনেশন হচ্ছে, কিন্তু আমার অক্সিজেন আমার গ্যাসের এটা ভেন্টিলেশন পারফিউশন কখন হয়? নিউমোনিয়া থেকে শুরু করে কলাপস থেকে শুরু করে সবকিছুতে আমাদের দিয়ে হয়। পার্মানেন্ট বলে আমরা অলরেডি আলাপ করে আসছি আমরা, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এবিজি প্র্যাকটিস হচ্ছে 19 হচ্ছে, দেখো আর একটা আছে, একটা দিয়ে আমরা শেষ করবো। হ্যাঁ, তাহলে a 58-year-old man is being evaluated in the emergency department for acute dyspnea. FiO2 1 লিটার অক্সিজেন পাচ্ছে, পিএস কি? অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অক্সিজেন নাই, সিভিয়ার খারাপ অবস্থা, একেবারে তাড়াতাড়ি একেবারে আমাকে পাঠাইতে হবে আইসিইউর মধ্যে, তাই না? ভেন্টিলেটর লাগবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডটা কি? এখন এই যে দেখি বাবা, কম্পেনসেশন যদি হয় 65, আমার বাড়লো কত? 25 জন্য আমাদের বাড়ার কথা আড়াই বাড়ার কথা বাবা, আড়াই বাড়ার কথা, মানে আড়াই কমার কথা বাবা। আড়াই যদি মানে কমার কথা যদি হয়, কি বলে আড়াই বাড়বে বাবা কার্বন ডাইঅক্সাইড রেসপিরেটরি, কিন্তু আড়াই তো বাবা বাড়ে নাই। তার মানে এমন কিছু আছে যে সেটাকে টেনে নামায় রাখতেছে, তার মানে এটা একটা কম্বাইন, এটার জন্য যা বাড়বে সেটা বাড়ে নাই, তাহলে এটা ওকে বাবা? সবাই বুঝছো বাবা? উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস আছে সাথে। রাইট রাইট বাবা, রেসপিরেটরি উইথ মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে বাবা? টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। হ্যাঁ, টাইপ রেস, ভেরি গুড বাবা, আমার এখন এনার্জি শেষ হয়ে যাচ্ছে বাবা। আচ্ছা, এই 23 স্যার অক্সিজেনেশনটা বুঝতেছি না স্যার। স্যার আচ্ছা, আমি আবার অক্সিজেনেশনটা একটু বুঝতেছি না স্যার। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি বাবা। পিসিও2টা কত থাকবে? পিও2টা কত থাকবে বাবা? বলছিলাম আমরা 60 এর উপরে থাকবে না বাবা, 70-80 থাকার কথা না বাবা? জি স্যার। এখানে কম না বাবা? জি স্যার। হ্যাঁ জি স্যার। কম না? কম মানে কি বাবা? এটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। জি স্যার। টাইপ 2 আমি তো আগে আলাপ করছি এগুলো সব, সেজন্য আমি এখন আর এগুলো আলাপ না করে টেনে যাচ্ছি বাবা। আমি অক্সিজেন দিচ্ছি অল্প, যেহেতু আমার এই যে সিওপিডি রোগী বা কিছু একটা বলবো, আমি সিওপিডি রোগী, তাকে অল্প লো ভলিউম দিচ্ছি, কারণ সিওপিডি আমরা জানি বেশি দিতে পারবো না, আমি অল্প করে দিচ্ছি, কিন্তু অক্সিজেন হচ্ছে না আমার এই অবস্থা। এর মধ্যে আমার এই সিনারিওটা নিয়ে আসলো, তার মানে কি? সিওপিডি একুট ডিসনিয়া, তার মানে কি? একটা মহিলা আমি পুরুষ করে দেবো, অসুবিধা কি? তার মানে তার একটা রেসপিরেটরি ইনফেকশন হলো, বা সে মেয়েরও হতে পারে, মেয়েরাও বাইরের দেশে বাবা স্মোক করে, বাংলাদেশেও করে অনেকে এখন, তাই না? আমাদের বলো যে এই যে সোহেল চৌধুরীর যে কালকে হত্যা মামলা রায় হলো, কি হলো? ওই যে মদ খাওয়া নিয়ে আর নিয়ে, ওই যে কে জানি গান গায়, তার গান শোনা নিয়ে ঝগড়াঝাটি, তাই না? আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে। আমাদের পরিমণির যদি দেখি, তাও তো পরিমণি যদি খাইতে পারে, তাহলে আমাদের এটা পরিমণি মেয়েদের দিয়ে বানাইতে দোষ কোথায়? কোনো দোষের তো কিছু নেই, তাই না? আমাদের মেয়েরা তো মারামারি করি বাবা, ক্লাবে গিয়ে সিগারেট খায়, সবই খায়, ওদের দোষের কিছু নেই বাবা। হ্যাঁ, তো এইটা যদি আমার আসো, এখন আমরা 20 বছরে চলে যাই, লাস্টের টাইম
A 23 বছরের old man is being evaluated in the emergency for severe pneumonia. His respiratory rate is এত মানে hyperventilated. He is using accessory breathing muscle মানে respiratory আমার টাইপ 1 এর দিকে আমার একেবারে accessory আর নিচ্ছে আমার FiO2 কি আমার অনেক বেশি বাবা অনেক বেশি হাইপারে চলে গেছে একেবারে উল্টাপাল্টা কাজ করে পড়ছে যে করছে এটা আচ্ছা সোডিয়াম বেশি আমার পিএস কি অ্যাসিডোসিস পটাশিয়াম যা আছে চলবে কার্বন ডাই অক্সাইডটা বাবা রিটেনশন হয়ে যাচ্ছে এত অক্সিজেন দেওয়ার পরেও কার্বন ডাই অক্সাইডটা রিটেনশন হচ্ছে ক্লোরাইড এটা অক্সিজেন নাই বাবা FiO2 এত কিন্তু অক্সিজেন আমার নাই বাবা FiO2 কিন্তু দিচ্ছি আমি কিন্তু অক্সিজেন আমার কিন্তু যাচ্ছে না SO2 মানে অক্সিজেন ডিসেন্ট কার্বন অক্সাইড ভয়াবহ অবস্থা বাবা এটা বাইকার্বনেট দেখো এটা এদিকে হচ্ছে ব্লাডের এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে এবিজি আর এটা হচ্ছে তোমার ব্লাডের যেহেতু ভেনাস ব্লাড আর আর্টেরিয়াল ব্লাড আমরা জানি যে ভেনাস আর্টেরিয়াল মধ্যে দুই ডিফারেন্স হয় বাইকার্বনেটের তাই না দুই আমরা জানি এখানে 26 আর্টেরিয়ালে ভেনাসে আমরা 28 পর্যন্ত নরমাল তাহলে এখানে এক বেশি দেখাচ্ছে হাউ উড ইউ ক্যারেক্টারাইজ হিজ অক্সিজেনেশন ভেন্টিলেশন এন্ড এসি বেস ব্যালেন্স দেখো বাবা এখন দেখো অক্সিজেনটা আলাপ করে দিই PO2 SO2 are both markedly reduced on the 90% inspired oxygen indicate severe ventilation perfusion imbalance ওকে এটা আবার দেখো সিভিয়ার কারণ কি আমার এটা হয়ে গেল সিভিয়ার এত কম থাকার কথা না বাবা কারণ এত অক্সিজেন আমার এটা বাড়বে বাবা আচ্ছা গেল শেষ এখন আসো ভেন্টিলেশন এবার দি পেশেন্ট ইজ হাইপোভেন্টিলেটিং দেখো কেন কারণ কি অক্সিজেন দেওয়ার পরেও তার কিন্তু আমার এটা কম আমার টেকিপ নিয়ে এত কিছু হওয়ার পরে কিন্তু আমার হওয়ার কথা দিস ইন্ডিকেট তাহলে দিস স্পেস ভেন্টিলেশন শ্বাস নিচ্ছি কিন্তু আমার জায়গা মতো পৌঁছতেছে না তাহলে সাজেস্টিং বললাম তাকে এখনই তাহলে আমাকে পাইপে চলে যাওয়ার জন্য ফরজ হয়ে গেছে বাবা এবার দেখো তার কার্বন ডাই অক্সাইড রিটেনশন আমার আছে দেখো লো পিএস হাই কার্বন ডাই অক্সাইড স্লাইটলি লো বাইকার্বনেট এবার আমরা একটু কারেকশনে যাই যদি আমার বাবা কার্বন ডাই অক্সাইডটা 55 হয় বাবা 15 হয় তাহলে বাইকার্বনেটটা বাবা একুটে আমার বাড়বে বাবা আমরা জানি তাই না আমার একুটে বাড়বে কত বাবা বাড়বে বাবা আমার বাড়বে পারে নাই বাবা পারে নাই বাবা পারে নাই বাবা তাহলে আমরা এখন বাইকার্বনেটটা কথাটা একটু দেখি তাহলে লো পিএস হাই কার্বন ডাই অক্সাইড স্লাইটলি লো তাই বাড়ে তো নাই কম্বাইন হয় নাই বাবা তার মানে কম্বাইন ইকো রেসপিরেটরি এন্ড মেটাবলিক তার মানে অ্যানায়ন গ্যাপ কত এবার চলে যাবে আমরা অ্যানায়ন গ্যাপে তাহলে 154 এর সাথে 100 মাইনাস বাইকার্বনেট 24 মাইনাস তাহলে 30 হাই অ্যানায়ন গ্যাপ আমরা যদি ডেল্টা গ্যাপ যদি ধরি বাবা যদি অ্যানায়ন গ্যাপ যদি ধরি আমরা ডেল্টা গ্যাপ যদি ধরি বাবা তাহলে দেখো কত 154 মাইনাস হচ্ছে বাবা কত আমার 100 তাহলে হচ্ছে 54 সরি 54 মাইনাস হচ্ছে কত আমার বাবা 36 যদি হয় বাবা তাহলে 54 মাইনাস 36 কত 18 তাহলে আমার কিন্তু অনেক বেশি বাবা 6 এর বেশি বাবা তাহলে 6 এর বেশি তাহলে 6 এর বেশি হলে আরেকটা ঝামেলা যোগ হলো এখানে মেটাবলিক অ্যালকালোসিস আছে বাবা তাহলে মানে আবার বাবা তার মানে এখানে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস ইন এডিশন টু তাহলে এটা বুঝছো তো বাবা তার মানে এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস আর আমার তো আয়রন গ্যাপ মানে হচ্ছে আয়রন গ্যাপ মানে হচ্ছে আমার এখানে বাবা আমার হাগমার সাথে এটা ফর্মুলাটা তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড মেটাবলিক অ্যালকালোসিস ওকে বাবা আমি সবাই বুঝছো একটু না বোঝো নাই স্যার তাহলে তো তিনটা আছে রেসপিরেটরি অ্যাসিডোসিস ইয়েস তিনটা তো আমি একটা একটা করে বের করে দিলাম তোমাকে বাবা আবার দেখো কেউ আমি আবার রিপিট করি এখানে দুই একজনের ঝামেলা হতে পারে কারণ এটা ক্লাসটা ব্ল্যাকবোর্ডে নিলে সবচেয়ে ভালো হয় এটা ব্ল্যাকবোর্ডের ক্লাস বাবা এটা অনলাইনের ক্লাস না বাবা আচ্ছা দেখো আমরা তো রেসপিরেটরি অ্যাসিডোসিসকে আমরা বুঝে গেছি প্রথমটাতে তাই না আমার কারেকশন হলে এটা হওয়ার কথা ছিল যে 26 যোগ 1.5 27.5 হওয়ার কথা ছিল কিন্তু 27.5 নাও এখানে কম আসছে তার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিসের সাথে আমার অন্য কিছু একটা আছে হয়ে গেল যখনই থাকবে তখনই আমি চলে যাব অ্যানায়ন গ্যাপের দিকে এখানে অ্যানায়ন গ্যাপ কত 30 তার মানে এটা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আমার আছে কারণ অ্যাসিডোসিস আমি পাচ্ছি অ্যানায়ন গ্যাপও পাচ্ছি বাবা তার মানে এখানে হাগমাতে কোনো সন্দেহের অবকাশ নাই তাই তো হাগমার সাথে আমি নরমাল অ্যানায়ন গ্যাপ নাকি এটা শুধু হাগমা নাকি এটা তোমার বাবা আমার মেটাবলিক অ্যালকালোসিস আছে সেই ফর্মুলা আমি চলে যাব ডেল্টা রেশিওতে চলে যাব অথবা আমি ডেল্টা গ্যাপে চলে যাব ডেল্টা গ্যাপে পাচ্ছি আমি এখানে 18 তাহলে ডেল্টা গ্যাপ যদি আমি 18 পাই বাবা তাহলে আমরা বলা ছিল -6 তারপর হচ্ছে শুধু 6 অথবা মোর দ্যান 6 তাহলে যদি আমি 6 এর উপরে যেহেতু পাচ্ছি বাবা এখানে 18 পাচ্ছি তাহলে মেটাবলিক অ্যালকালোসিস আছে বাবা ঠিক আছে বাবা সবাই কি বুঝছো জি স্যার বুঝছো স্যার এটাকে রেশিও দিয়ে করলেও সেম ভাবেই পাবো রেজাল্টটা স্যার আচ্ছা রেশিও দিয়ে করতে চাও তুমি আমি রেশিও দিয়ে বের করে দিচ্ছি বাবা আচ্ছা দেখো এখন আসো আমি ডেল্টা গ্যাপটাকে পছন্দ করি বেশি বাবা আমাদের মজামের স্যারও ডেল্টা গ্যাপই পছন্দ করে বেশি তো 154 মাইনাস হচ্ছে বাবা আমার সরি 30 মাইনাস হচ্ছে এখানে কত বাবা 154 আর হচ্ছে আমার 124 30 তাহলে ডেল্টা অ্যানায়ন গ্যাপ কত বাবা
তাহলে হচ্ছে 30 মাইনাস 12 তার মানে হচ্ছে 18। ঠিক আছে, ডেল্টা অ্যানন গ্যাপ কত? 18 না? খাতা কলম নিয়ে স্যার না, আমার কাছে 18 স্যার। 100 মাইনাস না 154 মাইনাস 154 100 মাইনাস 36 হ্যাঁ তাই না? না না ডেল্টা গ্যাপ বলি না, ও আবার ডেল্টা রেশিও শুনতে চাচ্ছে আবার। ডেল্টা রেশিও হলো স্যার ডেল্টা রেশিও বের করতে বলতেছে আমাকে। আচ্ছা বের করে দিচ্ছি। 154 মাইনাস হচ্ছে তোমার বাবা 124 মানে 30 হচ্ছে ডেল্টা আমার মানে অ্যানন গ্যাপ। তাহলে ডেল্টা অ্যানন গ্যাপ হচ্ছে কত? তাহলে হচ্ছে 30 মাইনাস হচ্ছে আমার 12, 30 মাইনাস 12 যদি হয় তাহলে হচ্ছে 18 বাবা ডেল্টা অ্যানন গ্যাপ। এবার আমি ডেল্টা বাইকার্বনেট গ্যাপ বের করবো বাবা। ডেল্টা বাইকার্বনেট কত বাবা? ডেল্টা বাইকার্বনেট বলছি কত বাবা? 24 মাইনাস বাইকার্বনেট বাবা। এখানে বাইকার্বনেট কত? 23 1, তাহলে 18 মাইনাস 1 কত বাবা? 18 মাইনাস 18 ডিভাইডেড বাই 1 কত? 18 18। আমার ডেল্টা গ্যাপ কত আসছে বাবা? 2 এর বেশি 18। রেশিও কত? ডেল্টা গ্যাপ কত আসছে? মানে 18 মধ্যে আসছে না? 2 এর বেশি, তার মানে হ্যাগমা প্লাস মেটাবলিক অ্যালকালোসিস, তাই না? তাহলে দুই দিকে তাই আসতেছে বাবা, দুটো দিয়ে একই আসতেছে। তুমি ডেল্টা গ্যাপ দিয়ে বের করতে রেশিও তো একটু জটিল বাবা, অনেকগুলো অঙ্ক করতে হয় খাতায়। আর ডেল্টা গ্যাপে সোজা বাবা মাইনাস কাটা 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 কাটা, তার মানে 154 মাইনাস ক্লোরাইড মাইনাস 36 শেষ, ডেল্টা গ্যাপ শেষ। আর ওইটা থেকে ওইটা বাইর করো, অ্যানন গ্যাপ বের করো, তারে মাইনাস করো, তার দিয়ে তারে করো। আমরা কিন্তু পরীক্ষার সময় কিন্তু ফর্মুলা চেয়ে বসি বাবা, যে give the what is the এটা and give the formula in favor of your diagnosis আমরা লিখে দিই, অথবা ক্যালকুলেট দ্য ফর্মুলা। স্যার দুইটা বাইকার্বনেট দেয়া থাকলে কোনটা ধরবো স্যার? এবিজি এবিজি আমি ধরবো এখানে স্যার। যেহেতু আচ্ছা আমার জন্য হিসাব করার সুবিধা আমি এখানে যেভাবে হিসাব করছি, কিন্তু জি আমি স্যার, করবো জি স্যার, আমি হিসাব করছি এটা দিই বাবা, তুমি হিসাব করবে এটা দিই বাবা। কারণ আমার তো অঙ্ক জি স্যার। করার জন্য এখানে লাইনটা আছে বাবা, আমি তোমাদের সুবিধার জন্য এই লাইনটাকে আমি বাবা দেখাই গেছি তোমাদের সুবিধা বোঝার জন্য, কিন্তু আমার এক বুঝতে লাইন পারছি আছে, স্যার। বুঝছো? কারণ আমি তো তোমাকে পড়াই আসছি বাবা, এখন তুমি তোমার মতো এইগুলো করে নেবা বাবা। আচ্ছা গেল এটা। ও আচ্ছা, আমার তো আরো অনেক আছে বাবা, আমি চালাবো না বন্ধ করবো? এখনো আছে অনেকগুলো, চালাবো? স্যার আপনার কষ্ট না হলে বলেন স্যার। আমি ঈশার নামাজটা পড়িনি, জায়গা থেকে একটু দেরি করে পড়লাম, আল্লাহ বর্ষা। তোমার যদি পারো আমি শেষ করি, আর কয়দিন? আর এক এবিজি যদি 3 দিন ক্লাস নেই খুবই লজ্জার বিষয় হয়ে যাবে, আদাস্তান আমার রাগ করবে, বুঝছো? দেখো এটা a 22-year-old female with type 1, আমি এখন টেনে যাবো, এখন আর তো অত কিছু অঙ্ক করবো না, ঠিক আছে? জমাদাম বলে যাচ্ছে আমি। দেখো তাহলে আমার এটা হচ্ছে যে a 22-year-old female with type 1 diabetes mellitus presented with history of nausea, vomiting, polyuria, polydipsia and vague abdominal pain for 1 day. On examination, deep shining respiration, breathing আছে, orthostatic hypertension and dry mucous membrane। আমরা এগুলো আর দরকার নাই। তার মানে এখানে একটা ঝামেলা আছে, ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, মানে কিটোসিস যোগ যায় না, ঝামেলা একটা পাকাইছে মহিলা একটা। আচ্ছা সোডিয়াম এখন দেখো আমার এবিজি মানে কি? অ্যাসিডোসিস। ওকে, আমরা নিয়ে যাবো বাইকার্বনেট কম, কার্বন ডাইঅক্সাইড কম, মেটাবলিক অ্যাসিডোসিস শেষ, ঝামেলা কিছু নাই। ওকে এখন আসো উইন্টার ফর্মুলা। 10-5 মানে 10-15 25 মানে প্রায় কাছাকাছি, অথবা 10 into 1.5 প্লাস 8, তার মানে আমার হচ্ছে 15 যোগ 23, একেবারে মিলে গেছে বাবা। ফাইন, ফাটাফাটি মেলামেলি হয়ে গেছে, 23 মিলে গেছে বাবা। আচ্ছা এইবার আসো অ্যানন গ্যাপটা বের করতেছি। অ্যানন গ্যাপটা তো বের করা আছে, তার মানে 28 ডেল্টা গ্যাপের সূত্র হচ্ছে এটা। অ্যানন গ্যাপ মানে হাই অ্যানন গ্যাপ, ডেল্টা হচ্ছে আমার ভিতরে পড়ে গেছে, মাইনাস আমার কত পড়ছে বাবা? -6 থেকে 6 মধ্যে পড়ে গেছে, ঠিক আছে বাবা? আমরা বলছি কি, যদি -6 এর নিচে থাকে তাহলে হাগমা এন্ড নাগমা, -6 থেকে 6 এর মধ্যে হলে অনলি হাগমা, এবং 6 এর উপরে গেলে তাহলে হচ্ছে তোমার হাগমা এন্ড মেটাবলিক অ্যালকালোসিস। এখানে হচ্ছে দেখো বাবা পুরোপুরি 3 এর মধ্যে পড়ে গেছে। ওকে, এটা কি আর হিসাব করলাম না আমি আর, বুঝছো তো সবাই? জি স্যার। কেউ কি বোঝনে আসো? জি স্যার। কেউ বোঝনে আসো? কেটে যাচ্ছি। A previously well 55-year-old woman is admitted with a complaints of severe vomiting for 5 days on examination, postural hypotension, tachycardia, তাহলে vomiting and diminished skin turgor। তার মানে আমার ডিহাইড্রেশন এর ফিচার যা আছে এবং শক চাইবার না, কারণ ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমরা আসো, এখানে সব ক্যালকুলেট করে দেওয়া আছে, এত তাড়াতাড়ি করে যাই। দেখো এবিজি পিএস হচ্ছে অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড কম, তার মানে রেসপিরেটরি অ্যাসিড, সরি মেটাবলিক অ্যাসিডোসিস, ক্রিয়েটিনিন বেশি, রেনাল ফেলিওর, বাইকার্বনেট কম, অনেক কম। ওকে, তার মানে অ্যানন গ্যাপ কত? অ্যানন গ্যাপ হচ্ছে আমার এত, তার মানে হাই অ্যানন গ্যাপ অ্যাসিডোসিস আছে। ডেল্টা কত? এত, তার মানে ডেল্টা মানে 8 মানে আমার মিক্সড, তার মানে মিক্সড আমার এটা, তার মানে মিক্সড কেন? আমার হচ্ছে ভমিটিং এর জন্য হচ্ছে আমার অ্যাসিড লস, সেই জন্য হচ্ছে অ্যালকালোসিস। আর কিডনি খারাপ, সাথে কিডনি খারাপ,
সাত হচ্ছে এর জন্য হ্যাগমা। শকের জন্য হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। তার মানে আমি শুধু ল্যাকটিক অ্যাসিড শুধু চাই না, সিকিডি তো আছে এখানে বাবা। তাহলে ল্যাকটিক অ্যাসিডোসিস, এর জন্য হ্যাগমা। ইউরিমিয়া, দুইটার জন্য হচ্ছে তোমার হাগমা, আর হচ্ছে ভমিটিং এর জন্য হচ্ছে তোমার অ্যালকালোসিস। ওকে, বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। না বুঝলে আমার সাথে জি ডুবে স্যার, জি দেখা স্যার। করো বাবা, এখন আর বুঝলে আর রাত্র হয়ে গেছে অনেক। আচ্ছা ঠিক আছে, না বুঝলে আমার সাথে দেখা করো। আচ্ছা এখন আসো, 17 বছরের মেয়ে। এইবার দেখো ওই আবারই ওই একই রকম জিনিস, যে চেস্ট টাইটনেস, শর্ট অফ ব্রেথ, টিংলি আর আমার নো পোস্ট পাসেছি, ওই এইটা জিনিস আমার তার দরকার নেই, তাই না? এটা সিম্পল জিনিস, এটা নিয়ে আমরা আলাপ করলাম না। আচ্ছা এটা তো তারপরে ও এটা তোমার ই দাও তো, পরে এটা আসবে তোমার, সরি এইটা আসো, এটা ও ঠিক আছে, এটা তো একই যে আমি আর দেখে তোমার দেখে যাও, এটা তো পড়াইছি, কয়েকটা পড়াইছি, এটা নিয়ে আর, তাই না? এগুলো নিয়ে আর হিসাব করা, চাকায় যাও। কম্পেনসেশন নাই কেন? ওই যে দেখো, কারণ আমরা যে বলে গেছি 4 পয়েন্ট যদি এটা হয়, কোথায় গেল? হাইপার কার্বন ডাইঅক্সাইড কে গেল আমার, ওই গেল 27 মানে হচ্ছে কত কম? 13 কম। 13 কম মানে ধরো 15 কম। 15 কম হলে আমার কবে? অ্যালকালোসিস আমরা পড়ছি, একুটে হবে 2 মানে 3 চেঞ্জ হওয়ার কথা। 3 চেঞ্জ তো হয় নাই বাবা, তাই না? 3 কমে যাওয়ার কথা, তাই না? অ্যালকালোসিস কি হবে আমার? কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট, মানে 3 কমার কথা। এখানে হওয়ার কথা ছিল 18 19 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু 24, তার মানে কম্পেনসেশন হয় নাই। ওকে, আমরা পড়ছি 2, একটু রেসপিরেটরি অ্যালকালোসিসে 2 চেঞ্জ হবে, 2 এখানে 13 এর মতো, তাহলে 3 চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ হয় নাই। ওকে, এবার আসো এটা, ওইটি ছিল নাকি? হ্যাঁ ওইটি তো, সরি, ওই যে ওই হিসাবটা আমার, ওই যে না, এটা আরেকটা, সরি। আচ্ছা এটা একই জিনিস বাবা, একই রকম, আবার একই হিসাব, ওই যে এইটা আর দরকার নেই, এটা আমরা আলাপ করে যাই। এটা দেখতে থাকো। এখন এর মধ্যে কেউ বোঝে না এমন কেউ আছে বলো? বোঝে না এমন কিছু আছে বাবা? 18 নম্বরের কোশ্চেনটা স্যার একটু হ্যাঁ বলবেন, মানে এখানে তো মিক্স 18 নম্বরের কোশ্চেনটা স্যার, 18তে। আচ্ছা আমি ওখানে তো চলে স্যার যাচ্ছি 18তে, আমি যাচ্ছি বাবা, যাচ্ছি 18তে। আমি যাই, আমি তো আবার চেষ্টা করি উত্তর দেওয়ার। 18, আচ্ছা 18তে বাবা আমরা কি দেখেছি বাবা? এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 20, পিএস হচ্ছে নরমাল। আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি এখানে রেসপিরেটরি কিছু একটা আসছে বাবা। রেসপিরেটরি যদি কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়ে যায়, তাহলে বাবা অ্যালকালোসিস 20 কমে গেছে বাবা। 20 কমে গেলে অ্যালকালোসিসে কার্বন ডাইঅক্সাইড কমে, বাইকার্বনেট কি চেঞ্জ হওয়ার কথা বাবা? কমে যাওয়ার কথা। কত কমবে বাবা? একুটের জন্য বাবা 2 কমবে, তাহলে 2 দোকানে 4 কমবে। তাহলে আমার বাইকার্বনেট ছিল 22 থেকে 26, 22 মাইনাস 4, তার মানে আমার 18 হওয়ার কথা, কিন্তু আমার এখানে আছে বাবা 12। তাহলে যেখানে আমার 18 হওয়ার কথা সেখানে 12 বাইকার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট কিসে কমে বাবা? মেটাবলিক অ্যাসিডোসিসে কমে। তার মানে পিএসটা আমরা বলছি কি, সিঙ্গেল ডিসঅর্ডারে পিএসটা একুট অবস্থায় কখনই নরমাল হবে না। এখানে নরমাল হচ্ছে মানে দুইটা আছে, এখন এখানে হওয়ার কথা এই যে সিনারিওতে ম্যাক্সিমাম এখানে 18 নামতে পারে বাবা বাইকার্বনেটটা। 18 জায়গায় এখানে আমার নেমে গেছে বাবা 12, 6 কম। ওই যে 6টা কমলো, ওই 6 কম কোন একটা অ্যাসিড যোগ হইলো, তাই। এখন কি বুঝাতে পারছি বাবা? জি স্যার। স্যার তাহলে এখানে ডিসঅর্ডার তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস স্যার, মেইন অ্যালকালোসিস সাথে মেটাবলিক অ্যাসিডোসিস। তুমি এই যে এখানে অ্যাসপিরিন পয়জনিং, জি স্যার, মিথানল পয়জনিং, জি স্যার, তারপরে তোমার ডায়াবেটিক কিটোএসিডোসিস, ডিকে বাবা, ডিকেতে হাইপারভেন্টিলেশন হয় না? জি স্যার, ডিকেতে আমরা বলি না ডিপ সাইং রেসপিরেশন হয় না বাবা? আমি এর সাথে যদি ডিকে চাই তাহলে একটা ডায়াবেটিস যোগ করে দেবো, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস, সবগুলো তো মিক্সচার। ওখানে আমার ওই একটা বক্স ছিল যেটা গতদিন দেখাইছিলাম, ওই মিক্সড গুলোর উদাহরণ দেওয়া ছিল, এরকম কোনটা কোনটা হয়, মানে কোশ্চেন আউট করে দিয়েছিলাম ওইটা। যাদের কাছে ছবি তোলা আছে তাদের কাছে নিয়ে নিও, অনেকে ছবি তুলছে অবশ্যই, আমি বলছিলাম সবগুলো তুলে রাখো। ঠিক আছে, এবার বুঝছো বাবা? জি স্যার। আর কোনটা? তাহলে কি আমি শেষ করতে পারি? স্যার টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর আর টাইপ 2 ফেলিওর স্যার, কার্বন ডাই অক্সাইড দেখে বুঝবো স্যার? হ্যাঁ মা, আমি যদি অক্সিজেন নিতে না পারি বাবা, তাহলে হচ্ছে টাইপ 1 সায়ানোসিস। ওকে, তার মানে কি রেসপিরেটরি মাসেল প্রমিনেন্ট, এইটা হবে ওইটা হবে। আমরা পরীক্ষার সময় শর্ট খেতে খুব জিজ্ঞেস করি বাবা, এগুলো না পারলে প্রচন্ড ভাবে মনে কষ্ট পাই। আমরা কষ্ট পাওয়া মানে তো একটাই বাবা, মানে আবার 6 মাস পরে দেখা হবে বাবা। হ্যাঁ, তার মানে কি ওই যে আমরা বলি প্রমিনেন্ট রেসপিরেটরি মাসেল হবে, এইটা হবে প্রমিনেন্ট অ্যালানেজিট, সব জিজ্ঞেস করি বাবা, সবগুলো হয় বাবা।
আচ্ছা, যখন তোমার কার্বন ডাইঅক্সাইড ডিটেকশন আমরা বলি ডিপ যে পাস ফুল বার্নিং পাস, এটা কার্বন ডিটেকশন, এইটা হবে হাইপার ক্যাপনি হবে, এইটা হবে মুখটা ফ্লাস্ট হবে, এইটা হবে, কত কিছু আমরা বলি বাবা। তার মানে টাইপ 1 মানে হচ্ছে অক্সিজেন কম, মানে সাইনোসিস। সাইনোসিস সাথে যখন তোমার অক্সিজেন রিটেনশন যখন হওয়া, কার্বন রিটেনশন যখন হওয়া শুরু করবে, তখন হচ্ছে তোমার ওই বাকিগুলো জমবে। তার মানে টাইপ 2। টাইপ 2 হচ্ছে বাবা, মানে হচ্ছে ওইটা তাকে হইতেই হবে বাবা, বোঝো না বাবা? কারণ বাবা রে, রোনাল্ডোর বিয়ে ছাড়া বাচ্চা হয়, বাংলাদেশি বাবা বিয়ে ছাড়া বাচ্চা হয় বাবা। টাইপ 2 হতে গেলে বাবা টাইপ 1 আসতেই বাবা, কারণ অক্সিজেন ওইটা মানে ওই মেকানিজম দিয়ে তোমার হচ্ছে বাবা। মানে সে তো দুটোই পারতেছে না। আর তাই একুটান ক্রনিক তখন আমরা দুইটা অংশ বলি, আগে থেকে হয়ে আসছে এখন এটা হয়েছে, সেটা আমরা বলি। আগে থেকে টাইপ 2 আছে, এখন একটা একুট হয়েছে, এইটা আমরা বলি। সেটা হচ্ছে আলাদা জিনিস বাবা। কারণ একটা, আর ওটা হচ্ছে তোমার টাইপ 2 হতে গেলে তোমার হাইপোক্সিয়া থাকতেই হবে বাবা, অক্সিজেন থাকতেই হবে বাবা। আর কিছু বাবা? স্যার পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের স্যার যে ইউনিটটা স্যার, এটা স্যার এই যে মিলিমিটার মার্ক দিয়ে কোথাও দেওয়া, আবার কিলো প্যাসকেল হিসেবে দেওয়া আমরা স্যার। পরীক্ষার এটা সময় স্যার তোমাদের যখন হিসাবগুলো চাবো বাবা, মিলিমিটার মার্কারিতে দিব। আর তো এই যে কনভার্সন ফ্যাক্টর তো আসি বাবা, কনভার্সন ফ্যাক্টর যদি আমি তোমাকে দিইও, তাহলে কনভার্সন ফ্যাক্টরটা দিয়ে দেবো পরীক্ষার সময় বাবা। জি স্যার, থ্যাংক ইউ। এগুলো আমরা দিয়ে দিই বাবা, এইসব জিনিসগুলো ব্র্যাকেটে দিয়ে দিই সবসময় বাবা। কনভার্সন ফ্যাক্টর হলে আমি দিয়ে দেবো বাবা। এখন আমি মেইন যেগুলো সবগুলো দেখো দুইটাই দেওয়া আছে, খেয়াল করছো? জি স্যার। আমরা পরীক্ষার সময় কনভার্সন দিয়ে দিই বাবা। এই একটা এবিজি বানাতে 2-3 দিন চলে যায়, একটা এবিজিতে চলে যায় 2-3 দিন চলে যায় আমাদের বাবা। তারপর আর কিছু কারো? আর কিছু? তাহলে কি শেষ করবো? মার্ক কি আসছো? মার্ক, জি স্যার, আছে স্যার। তোমাকে কষ্ট দিলাম মার্ক অনেকক্ষণ না রাত্রে না বেলা। স্যার, আমি তো স্যার মডারেশন করবো কি স্যার? আমি তো স্যার নিজেই স্টুডেন্ট হিসেবে স্যার পুরোটা ক্লাস শুনলাম স্যার। তুমি তো টিচার হয়ে গেছো তুমি। স্যার মন্ত্রমুগ্ধের মতো শুনলাম স্যার পুরো না না ক্লাসটা না, স্যার। তাহলে শেষ করে দিই তাহলে ঠিক আছে মার্ক, নামাজে স্যার দাঁড়াই। অনেক ধন্যবাদ স্যার, অনেকে অনেক ধন্যবাদ দিচ্ছে স্যার যে প্রেজেন্টেশন খুব ভালো ছিল স্যার। আর যারা পার্টিসিপেট করেছে তাদেরকেও ধন্যবাদ, কারণ তাদের কর্পোরেশনের জন্য স্যার এরকম করতে পেরেছে। তো স্যারকে অনেক ধন্যবাদ এগেন, এবং আশা করি স্যারের কাছে আমরা এরকম আরো অনেক ক্লাস পাবো ইনশাল্লাহ, এবং আরো অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে। আর মেডেক্সেল গ্রুপের পক্ষ থেকে নবিস্তাকেও ধন্যবাদ ওভারঅল কর্পোরেশনের জন্য। তো স্যার আমি আর স্যার আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে ক্লিপ করতেছি তাহলে। ওকে জি স্যার, স্যার শেষ করে দিচ্ছি স্যার। সবাইকে আসসালামু আলাইকুম। তাহলে আসসালামু আলাইকুম, আমি বন্ধ করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আল্লাহ হাফিজ।